আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের যে ধারাবাহিক যে ক্লাসগুলো চলছে ফ্রি ক্লাস এসএসসি 26-এর জন্য। সো গত ক্লাসে আমরা আসলে বেসিক্যালি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করেছিলাম পদার্থবিজ্ঞানে, সেটা ছিল আমাদের হচ্ছে ভেক্টর। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে আমাদের নিউটনের বলবিদ্যা। সো যারা যারা আছেন সবাই একটু কাইন্ডলি আমাদেরকে এনশিওর করেন যে আপনারা আগে আমাদের সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, অ্যান্ড আমাদের ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। ঠিক আছে, সো যারা হচ্ছে এইচএসসি 26 মানে কয়েকদিন পর আপনাদের যাতে পরীক্ষা হতে যাচ্ছে, এই ক্লাসগুলো আপনাদের জন্য আসলে খুবই ইফেক্টিভ হয় আশা করি ইনশাআল্লাহ। এবং এই ক্লাসগুলোতে আমরা চেষ্টা করবো আপনাদের আসলে একটা অধ্যায়ের টোটাল সামারাইজ করে দেওয়ার জন্য, এবং কোন কোন টপিকগুলো আসলে শেষ মুহূর্তে আপনাদের ফোকাস করা উচিত, এবং কোথায় আসলে একাডেমিকে কিন্তু আসলে একটু প্রিসাইজ ওয়েতে পড়লে আপনি কিন্তু আসলে খুব সহজে আসলে A+টা আপনি নিশ্চিত করতে পারেন। হ্যাঁ, তবে এটা হচ্ছে যে অ্যাডমিশন চলে গেলে যখন আপনার, তখন হচ্ছে টোটাল বেসিকটা আপনাকে জানাটা জরুরি। কিন্তু হ্যাঁ, আমরা যদি বলতে চাই যে আপনি যদি একটু জাস্ট সিকিউতে ভালো করতে চান বা একাডেমিকে ভালো করতে চান, তাহলে একটু চাইলে একটু শর্ট ওয়েতে পড়া যায়। ঠিক আছে, যেহেতু আমাদের এই ক্লাসগুলো আসলে একটু একটা দিনে আমরা একটা অধ্যায় শেষ করার প্ল্যান নিয়েছি। সো আসলে আশা করি ক্লাসগুলো আমাদের ওই পিসেস হইতে যাবে ইনশাল্লাহ। সো আপনারা আমাদের সাথে যদি সংযুক্ত থাকেন তাহলে ইনশাল্লাহ ওই অধ্যায় আপনাদের খুব সুন্দরভাবে কভার হবে। সো যেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয় আমি অলরেডি বলেছি আপনাদের হচ্ছে নিউটনের কি বলবিদ্যা। সো এই অধ্যায়টা আসলে আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের এই যদি আমরা এই চ্যাপ্টারটা ফিজিক্সের ফার্স্ট পার্টে ভালোভাবে পড়তে পারি, আমি আশা রাখি আপনারা এখান থেকে প্রায় দুইটা সিকিউ মোটামুটি আশা করা যায় কমন পাওয়া যাবে। একটা তো একটা মাস্ট পাবেনই, আরেকটা হচ্ছে আরেকটা অথবা হাফ 50 হইতে পারে। 50 মানে হচ্ছে অন্যগুলো থেকে হচ্ছে আপনার জ্ঞানমূলক এবং অনুধাবন হইতে পারে। সো এখান থেকে আপনি দুইটা সিকিউ পাবেন। পাশাপাশি আপনি এমসিকিউর জন্য যে বলতে এখান থেকে প্রায় আপনি অ্যারাউন্ড আমি বলতে পারি প্রায় 3টা থেকে 4টা, হ্যাঁ ম্যাক্সিমাম 4টা হতে পারে। সেক্ষেত্রে আপনি 3টা থেকে 4টার মতো আপনি এখান থেকে এমসিকিউ কমন পেতে পারেন। ঠিক আছে, সো আই হোপ আপনারা এটার মাহাত্ম্যটা বুঝতে পেরেছেন যে কতটুকু ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সো এই অধ্যায়টা আপনাদের খুব ভালোভাবেই পড়তে হবে। এবং এই অধ্যায়টা আসলে অনেকের প্রবলেমও আমি জানি, যে যেহেতু নিউটনের বলবিদ্যা একটু আপনাদের কাছে অনেকে কঠিন লাগে। সো আশা করি এই ক্লাসে থাকলে ইনশাল্লাহ সেই জিনিসটা আপনাদের থাকবে না। সো আমি শুরুতে একটু যেটা করি যে আপনাদের ক্লাসে একটা সামারি দেওয়ার চেষ্টা করি। সো এখানে একটা সেই সামারিটা দেওয়া আছে, দেখেন যে আমি যদি একদম এই চ্যাপ্টারের যে যদি বেসিক যে কোর যে টপিকগুলো আছে সেগুলো একটু বলার চেষ্টা করি। দেখেন এখানে আসলে আলটিমেটলি আমি ওই সাধারণ চেষ্টা করছি। ফার্স্ট অফ অল প্রথমেই থাকবে হচ্ছে ভরবেগ, অথবা আমরা বলতে পারি যে নিউটনের যে সূত্র রিলেটেড যেই টপিকগুলো আছে এগুলো শুরুতে আমরা রাখার চেষ্টা করছি। দেন হচ্ছে কৌণিক বেগ, মানে কথা হচ্ছে কৌণিক গতির যে পার্টটা, সেটার সাথে কৌণিক গতি শক্তি, তারপর কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, টর্ক, এই ব্যাপারগুলো আসলে রিলেটেড। দেন আরেকটা পার্ট হচ্ছে জড়তার ভ্রামক, খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সিকিউর জন্য আসলে একাডেমিকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কি জড়তার ভ্রামক একটা পার্ট। অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের কি ব্যাংকিং কোণ, ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের বলা যায়। হ্যাঁ, আমরা অনেক সময় বাচ্চাকালে বা অনেক সময় অফলাইনে এভাবে বলে থাকি যে কেউ যদি নিউটনের বলবিদ্যাতে শুধুমাত্র ব্যাংকিং কোণ পড়ে যায়, আলটিমেটলি আশা রাখা যায় সেই ক্ষেত্রে একটা সিকিউ প্রায় অলমোস্ট 10 মার্কসে কমন পাবে। ঠিক আছে, অ্যান্ড পাশাপাশি আরেকটা হচ্ছে এই ব্যাংকিং কোণের সাথে একটা রিলেটেড টপিক হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। ঠিক আছে, সেই কেন্দ্রমুখী বলটা, আর এখানে লাস্টের টপিক হচ্ছে সংঘর্ষটা আসলে আলটিমেটলি আমরা ওই ভরবেগের সংরক্ষণ সূত্রের সাথে রিলেট করে পড়ে থাকি। ঠিক আছে, সো আমি একদম যদি বলতে চাই, কেউ যদি বলেন ভাই আমাকে একটু প্রিসাইজ ওয়েতে একটু বলে দেন আসলে আমি কোন দুইটা টপিক বা কোন 3টা টপিক পড়লে এখান থেকে মোটামুটি 1 থেকে 2টা সিকিউ কমন পাবো, তাহলে আমি এক্ষেত্রে বলতে চাবো আপনাদের হচ্ছে আপনারা সবাই খুব ভালোভাবে হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণের ব্যাপারটা পড়বেন, তারপর হচ্ছে জড়তার ভ্রামক ব্যাপারটা পড়বেন, অ্যান্ড আরেকটা পার্ট পড়া যায় সেটা হচ্ছে আমাদের কি এক কথায় নিউটনের যে সূত্রগুলো আছে, হ্যাঁ, বা F=ma রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সলভ করলে আশা করি ইনশাল্লাহ আপনি এখান থেকে খুব সহজেই হচ্ছে সিকিউটা কমন পেয়ে যাবেন। পাশাপাশি এমসিকিউর জন্য তো আমরা প্রত্যেকটা টপিকই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, একদম বেশি ভাষা যে টপিকগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবো। পাশাপাশি আরেকটা যে এখানে একটা যেই সামারিটা দেওয়ার চেষ্টা করছি আসলে কোন সালে কোন বোর্ডে কতবার এসেছে। আমরা একদম যদি বলতে চাই ঢাকা বোর্ডে একটু দেখেন রিসেন্ট যে আলটিমেটলি প্রায় একদম 2024 সাল পর্যন্ত টানা এখানে আসছে, যেহেতু লাস্ট ইয়ার আসে না তাহলে এইবার আসার সম্ভাবনা খুবই বেশি দিয়ে, হ্যাঁ, যেহেতু লাস্ট ইয়ার এখান থেকে আসেন, লাস্ট ইয়ার আসছিল আলটিমেটলি হচ্ছে ভরবেগের থেকে। সো এইবার এবং ভরবেগ আসছিল এবং কেন্দ্রমুখী বলে এটার একটা পার্ট, হ্যাঁ, মানে ব্যাংকিং কোণের একটা পার্ট আসছে। সো আমরা এক্ষেত্রে বলতে পারি যারা ঢাকা বোর্ড আছেন বা অন্যান্য বোর্ডগুলো দেখেন প্রত্যেকটা বোর্ডে, হ্যাঁ দেখেন প্রত্যেকটা বোর্ডে আসলে এখানে আসতেছে। সো এই টপিকটা আপনার খুব ভালো পড়তে হবে। পাশাপাশি এখানে আরেকটা টপিক আছে সেটা হচ্ছে কৌণিক বেগ। বিশেষ করে আমরা ওই যে যেটা বলেছে পাখার ঘূর্ণন, হ্যাঁ, যে আমি সুইচটা অন করে দিলাম সে আর কতক্ষণ ঘুরবে। হ্যাঁ ভাইয়া, এটা তো দেখা যাচ্ছে না, 4টা কি ক্লিয়ার না? আশা করি আপনাদের আমরা হচ্ছে পিডিএফটা দিয়ে দেবো, তখন আপনি আসলে ক্লিয়ারলি দেখতে পারেন। আমি জাস্ট টপিকগুলো একটু বলে দিই, আপনারা সেক্ষেত্রে টপিকগুলো দেখলে আশা করি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারেন। টপিকগুলো আমি তো অলরেডি বললাম যে ভরবেগের সংরক্ষণ সূত্র, আমরা আবার উভয় টপিক অনুযায়ী সাজাইছি ক্লাসটা। তারপর হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্ক, 3 নম্বর হচ্ছে জড়তার ভ্রামক, 4 নম্বর হচ্ছে কি রাস্তার ব্যাংকিং কোণ, এবং 5 হচ্ছে কি কেন্দ্রমুখী বল। ঠিক আছে, সো আপনার একটু জাস্ট এতটুকু এখানে মাত্রা রাখেন। এখানে আসলে অনেকটা বড় একটা চার্ট, তো দ্যাটস ওয়াই এটা আসলে আমাদের একটা স্লাইডে আনাটা একটু ডিফিকাল্ট ছিল, তবু আমরা চেষ্টা করছি। দ্যাটস ওয়াই একটু হয়তো আপনাদের হয়তো দেখতে একটু প্রবলেম হতে পারে, বাট একটু টপিকগুলো দেখেন। এবং হচ্ছে আমি যেটা বললাম যে আমাদের ইম্পর্টেন্টের দিক দিয়ে হচ্ছে এই টপিকটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমরা এক্ষেত্রে এটাকে একদম 5 স্টার হিসেবে দান করলাম। অ্যান্ড এক্ষেত্রে আরেকটা 5 স্টার টপিক হিসেবে আমরা বলতে পারি সেটা হচ্ছে জড়তার ভ্রামক।
জড়তার ভ্রামক, আর একটা হচ্ছে আমাদের কি কৌণিক ভরবেগ। হ্যাঁ, সো আপনারা যদি বলতে চান এই অধ্যায় থেকে যদি এই তিনটা টপিক খুব ভালোভাবে পড়েন, সো আশা করি আপনারা ইনশাআল্লাহ এখান থেকে ভালোভাবে কমন পাবেন। ঠিক আছে, ওকে ফ্রেন্ডস, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখান থেকে, আর নিউটনের যে গতিসূত্র আছে সেই গতিসূত্রগুলো থেকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। হ্যাঁ, সো গতিসূত্রগুলো আমরা অলরেডি জানি যে নিউটনের গতিসূত্র আসলে এখানে আমাদের তিনটা যে সূত্র আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল। এখান থেকে আসলে আমাদের অনুধাবনমূলক কোয়েশন হতে পারে, আমাদের হচ্ছে বেসিক্যালি সিকিউ কোয়েশন হতে পারে। সিকিউ হওয়ার চান্সটা সবচেয়ে বেশি, তবে আমাদের বেসিকটা জানা লাগবে। যেমন আমরা একদম শুরুতেই যদি বলতে চাই আমাদের নিউটনের যে ফার্স্ট লটা আসলে কী ছিল, একদম ফার্স্ট ল। হ্যাঁ, প্রথম সূত্রটা আসলে কী ছিল, আমরা প্রথম সূত্রটা জানার চেষ্টা করি। আমরা নিশ্চয়ই সবাই বাংলায় জানি যে বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু কি একটা সুষম গতিতে চলতে থাকবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি যদি কোনো একটা বস্তু যদি মনে করেন যে কোনো একটা জায়গাতে একটা মানে এখানে কোনো হচ্ছে ইয়া নাই, হ্যাঁ, আপনার কোনো প্রকার জড়তা নাই, এক কথা এরকম চিন্তা করেন, অথবা আপনি এটা চিন্তা করেন যে এখানে কোনো প্রকার কি নাই, সংঘর্ষের কাজ করতেছে না, একদম স্থিতিস্থাপক একটা মাধ্যম। সো ওরকম একটা মাধ্যমে যদি আপনি কোনো একটা বস্তু ছেড়ে দেন, ওখানে যদি কোনো ফোর্স প্রয়োগ না করেন তাহলে অলওয়েজ কি বস্তুটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। মানে সেটা যদি গতিশীল থাকে অলওয়েজ সে গতিশীল আকারে চলতে থাকবে, যদি স্থির থাকে সেটা স্থির আকারেই থাকবে। সো জিনিসটা আমরা এভাবে বলি যে বাহ্যিক যদি কোনো ফোর্স প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। তো এখান থেকে মানে ইনডিরেক্টলি এমসিকিউ পরীক্ষা এই কোয়েশ্চনটা আসে যে আমরা নিউটনের ফার্স্ট ল থেকে আসলে কিসের আইডিয়া পাই। সো একদম যদি সিম্পল কথা বলতে চাই, আমরা নিউটনের ফার্স্ট ল থেকে হচ্ছে আমরা কি জড়তা সম্পর্কে একটা আইডিয়া পাই। হ্যাঁ, জড়তা নিশ্চয়ই জানি আমরা যে জড়তা হচ্ছে কি ওই যে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা। হ্যাঁ, এবং এটা আসলে আমরা দুইটা পার্ট আছে, এটা সবাই জানি, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা আর এটা হচ্ছে গতি জড়তা। হ্যাঁ, এবং এগুলোর উদাহরণ আমরা অনেক পড়েছি। হ্যাঁ, সে কি যে ভাই ওই যে আমরা যখন হচ্ছে থেমে থাকা একটা বাস যখন চলা শুরু করে, ঠিক আছে, থেমে থাকা একটা বাস যখন চলা শুরু করে তখন কি আমরা একটু কি পিছনের দিকে হেলে যাই। আবার যখন একটা বস্তু গতিশীল থাকে, মানে একটা বাস যখন গতিশীল থাকে তখন যদি ব্রেক চাপে তখন আমরা কি একটু কি সামনের দিকে হেলে যাই। সো এই যে থেমে থাকা বস্তু বা থেমে থাকা বাস যখন চলা শুরু করে তখন আমরা যে পিছনের দিকে যে হেলে যাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে স্থিতি জড়তা। আবার গতিশীল একটা বাস যখন আমরা ব্রেক চাপতেছি তখন সামনের দিকে একটু যে ঝুঁকে পড়ি সেটা হচ্ছে আমাদের কি গতি জড়তা। এরকম টাইপের বেশ কিছু এক্সাম্পল আসলে ব্যাখ্যা করতে পরীক্ষায় বলে, তো তখন হচ্ছে আমরা এখান থেকে এগুলো ব্যাখ্যা করতে পারবো। দেন আসি আমরা হচ্ছে সেকেন্ড লোতে। হ্যাঁ, সেকেন্ড লোতে আসলে কি ছিল, সেকেন্ড লোতে আলটিমেটলি কি যে ভাই কোনো বস্তুর একদম সিম্পলভাবে বলতে চাইলে কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে আমরা জিনিসটা এভাবে বলতে পারি ভরবেগের পরিবর্তনের হার কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা যদি বলতে পারি যে ভরবেগের পরিবর্তন, হ্যাঁ, মনে করি এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন ডেল পি, এটা যে পরিবর্তনের হার মানে সময় দিয়ে আমরা ভাগ করি সেটা কার সমান হবে, কোনো বস্তু ভরবেগের পরিবর্তন তার প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, সো আমরা যদি এখান থেকে একটু ডিটেলস লেখার চেষ্টা করি, ভরবেগের পরিবর্তন বলতে আমরা কি বুঝি বেসিক্যালি এম ভি আর নিচে সময় হচ্ছে টি। সো আমরা ভিকে যদি টি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে ত্বরণ। সো আলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারি F equal to mf। সো এটা হয়ে গেল আলটিমেটলি আমাদের কি সেকেন্ড ল। ওকে, অ্যান্ড আমরা থার্ড ল নিশ্চয়ই সবাই জানি। থার্ড লটা হচ্ছে কি যে প্রত্যেক থাপ্পড়ের একটা বিপরীত থাপ্পড় থাকে, মানে প্রত্যেক ক্রিয়ার একটা কি থাকে বিপরীত কি প্রতিক্রিয়া থাকে। তার মানে আমরা যদি কোনো একটা বস্তুর উপর হচ্ছে কি F1 পরিমাণ বল প্রয়োগ করি তাহলে এটার বিপরীতে আমরা একটা কি পাবো, তার একটা কি প্রতিক্রিয়া বল পাবো। এবং সেক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া বলটা হচ্ছে পরস্পর কিন্তু কি 180 ডিগ্রির কাজ করবে। তার মানে আমি এটা ক্রিয়াটা যেদিকে দিব আমাদের বিপরীতে যে ফোর্সটা আসবে প্রতিক্রিয়া বলটা সেটা আমাদের কি প্রায় 180 ডিগ্রি করে কি ব্যাক করবে। ঠিক আছে, এবং এটাও মাথায় রাখবো যে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বল কিন্তু আলাদা আলাদা দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। কারণ আমি যখন মাটিতে একটা ফোর্স প্রয়োগ করি তাহলে আমি যে ফোর্সটা মাটিতে প্রয়োগ করতেছি, সো সিমিলারলি মাটি আমার উপর একটা কি পায়ের উপর একটা কি বিপরীত প্রতিক্রিয়া বল দিচ্ছে। সো এটা আমরা একটা মাথায় রাখবো। তো এটা ছিল আমাদের তিনটা মানে তিনটা সূত্র একদম সামারি। তো অনেক সময় অনুধাবনমূলক কোশ্চেনের পরীক্ষা এটা বলে যে আমরা কি নিউটনের সেকেন্ড ল থেকে ফার্স্ট লটা আনতে পারি কিনা, প্রতিবেদন করা সম্ভব কিনা, অনুধাবনে এই কোশ্চেনটা পরীক্ষা আসে। তাহলে আমরা একটু শুরুতেই দেখে নিব যে ভাই সেকেন্ড ল থেকে ফার্স্ট ল, বা আমাদের পরীক্ষা এটাই বলতে পারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখান থেকে নিউটনের গতিসূত্রের প্রথম সূত্র মানে নিউটনের প্রথম সূত্রে অর্জন করা যায় কিনা। সো এই প্রথম সূত্রটা আমরা অলরেডি শিখেছি যে প্রথম সূত্র কি ছিল ভাই, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। অনেক সময় পরীক্ষা এটা বলতে পারে যে নিউটনের যে আমরা ফার্স্ট লটা শিখেছি এটা তো আমরা হচ্ছে একটা কথা শিখেছি যে ভাই এটা হচ্ছে জড়তা। যদি পরীক্ষায় এটাকে বলে যে এটা গাণিতিক ফর্মটা কেমন হবে দেখতে, সেটা পরীক্ষা অনেক সময় আসতে পারে। তো আমরা যদি সেকেন্ড লটাকে লিখি, যে সেকেন্ড লটা অলরেডি শিখছি আমরা F equal to কি ভাই হচ্ছে এম এ। আবার আমরা যদি এ কে একটু ভেঙে লিখতে চাই তাহলে আমরা কি শিখছি যে ভাই ভি মাইনাস ইউ বাই কত টি, হ্যাঁ, বেগের পরিবর্তন। তো আমরা একটু যদি এখানে আর গুণ করার চেষ্টা করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি ভাই, আমরা লিখতে পারি এফ ইন্টু টি ইকুয়াল টু কি এম ভি মাইনাস কত এম ইউ, এটা লিখতে পারি আমরা। এখন দেখেন আমাদের ফার্স্ট লটাতে কী ছিল, কী বলছিলাম আমরা যে বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ না করা হয় দ্যাটস মিন আপনি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স দিবেন না। তাহলে এক্সটার্নাল ফোর্স যদি আপনি না দেন দ্যাটস মিন আপনার হচ্ছে কি, তাহলে আপনি বলতে পারেন যে F equal to 0।
যেহেতু আপনার বাহ্যিক কোনো আপনি ফোর্স প্রয়োগ করবেন না, তাহলে আমরা এফ ইকুয়াল টু কি এখানে জিরো, সো এফ ইকুয়াল টু জিরো তাহলে আমি এই পাশটাকে লিখতে পারি জিরো ইকুয়াল টু কি এম ভি মাইনাস কত এম ইউ, আমি এখান থেকে একটা এম কমনও নিতে পারি, তাহলে লেখা যাচ্ছে কি ভি মাইনাস ইউ লেখা যাচ্ছে। সো আমরা এখন জাস্ট করবো কি এই এমটা দিয়ে এই পাশে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি বলেন তো, আমরা পাচ্ছি হচ্ছে তার বেগের পরিবর্তন শূন্য, আর তার বেগের পরিবর্তন শূন্য হওয়া মানে কি তার আদি বেগ যা শেষ বেগ হচ্ছে তাই। সো এটাই হয়ে গেলো আমাদের হচ্ছে কি নিউটনের ফার্স্ট ল এর একটা গাণিতিক রূপ আমরা বলতে পারি। দেখেন তাহলে এখানে ইউ ইকুয়াল টু ভি মানে কি, এটা মানে হচ্ছে কোনো একটা বস্তুর আদি বেগ যা তার শেষ বেগটা হচ্ছে কি তাই। সো এটা পরীক্ষা আমাদের জন্য অন্য ধরনের 2 মার্কসের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, পাশাপাশি আমাদের কিছু ছোটো ছোটো ম্যাথও এখান থেকে এভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে। সো আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ার। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ভাই সেকেন্ড ল এর বিভিন্ন ফরমেশন দেখবো, এটাই আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেকেন্ড ল এর ফরমেশনগুলো দেখবো, এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো কেউ যদি এই টপিকটা একটু মনোযোগ সহকারে ভালোভাবে দেখেন বা বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা এখান থেকে সিকিউটা কোশ্চেন সিকিউ তো পাশাপাশি এমসিকিউগুলো এখান থেকে আপনারা সলভ করতে পারবেন। কথা হচ্ছে ভাই তাহলে সেকেন্ড ল এর ফরমেশন বলতে আপনি কি বোঝানোর চেষ্টা করছেন, আমরা দেখবো যে সেকেন্ড লটাকে আসলে কি ভাগে বা কিভাবে আসলে এটাকে টাইপ ভিত্তিক করা যেতে পারে। ঠিক আছে, আমরা একদম যদি সিম্পল টাইপটা বলে থাকি যে ভাই আমাদের যে সিম্পল সূত্র আছে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ আছে। হ্যাঁ, এফ ইকুয়াল টু কি আছে এম এ আছে, এটাকে আমরা আসলে কিভাবে মানে বিভিন্ন ফরম্যাটে দাঁড় করাতে পারি। এখন দেখেন এখানে আসলে ফোর্স আমরা প্রথমে দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করবো হচ্ছে যেহেতু এখানে আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে এফ আছে, একটা এম আছে এবং একটা এ আছে। এখানে এমটা হচ্ছে ভর, এটা অলওয়েজ কনস্ট্যান্ট, কিন্তু এ যেটা অ্যাক্সিলারেশন এটা হচ্ছে কি আমাদের আমরা বলতে পারি ধ্রুবক নয়, এটা হচ্ছে পরিবর্তনশীল, আবার এফটাও পরিবর্তনশীল। ঠিক আছে, সো আমরা যেহেতু বা এটাও বলতে পারি যেহেতু দুইটা একটা ভেক্টর আসে, আমরা কিন্তু অনেক সময় এরকমভাবে লিখে থাকি যে সামেশন এফ ইকুয়াল টু কিন্তু কি এম, এভাবেও কিন্তু আমরা লিখে থাকি। ঠিক আছে, সো আমার কথা হচ্ছে এখানে এটাই যে আমরা চাইলে এটাকে বিভিন্নভাবে আমরা মডিফাই করে নিতে পারি, আবার এফটাকে মডিফাই করে নিতে পারি। আমি প্রথম যে পার্টটাতে আমি আলোচনা করব সেটা হচ্ছে এটাকে কি ফরম্যাটে মডিফাই করা যেতে পারে, মানে আপনাকে পরীক্ষায় এটা কত উপায় আপনি বের করতে পারেন সেটা আপনাকে চাইতে পারে। যেমন আমরা যদি সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে আমাদের ভাই একদম গতির যে বেসিক সূত্রগুলো আমরা শিখে আসছি। কী সূত্র শিখে আসছি ভাই, মানে যেখানে আলটিমেটলি ত্বরণ আছে, এক নম্বর শিখে আসছি আমরা হচ্ছে কি ভি স্কোয়ার ইকুয়াল টু কি শিখে আসছি ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as। সো আমরা এখানে যদি ধরে নেই যে তার আদি বেগটা শূন্য হয় না, যে বলতে পারে যে বস্তুর আদি অবস্থায় স্থির ছিল এরকম কথা বলতে পারে। যদি তার আদি বেগটা শূন্য হয় তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যদি ইউ ইকুয়াল টু জিরো হয়, হ্যাঁ যদি ইউ ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি ভাই এ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বাই কত বি স্কোয়ার বাই 2s। সো আমাদের একটা ফরমেশন চলে আসলো, আমরা মানে একটা ওয়েতে ত্বরণ বের করতে পারলাম। আচ্ছা, এখন আসেন এটাকে আমি 1 নম্বর দিলাম, তারপর ধরেন 2 নম্বর। আবার আমরা জানি সবাই ভি ইকুয়াল টু কিন্তু হচ্ছে ইউ প্লাস এটি। সেম আমি ধরলাম যে তার আদিবেগ শূন্য, মানে তার ইনিশিয়ালি সে শূন্য ছিল। আপনি আদিবেগ শূন্য না হলেও কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আলটিমেটলি পাশে মাইনাসে সেটা পরিবর্তন আকারে রূপ ধারণ করবে। সো আমরা তাহলে এখানে এভাবে লিখতে পারি এ ইকুয়াল টু, ধরুন আমি ধরলাম যে আদিবেগ শূন্য না ধরলে ধরলাম এক্ষেত্রে বেগের পরিবর্তন হয়েছে, তাহলে কি আমরা লিখতে পারি ডেল ভি বাই টি, আরেকটা ফরমেশন। আচ্ছা, আরেকটা ফরমেশন আপনি লিখতে পারেন সেটা হচ্ছে কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আপনি লিখতে পারেন। ঠিক আছে, সেম আমরা ধরলাম সেম এখানে আদিবেগ শূন্য না হতে পারে, বাট আমরা ধরে নিলাম আদিবেগটা এখানে কি শূন্য। সো আদিবেগটা যদি শূন্য হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি বলেন তো, আমরা এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল টু 2 ডিভাইড বাই হচ্ছে টি স্কোয়ার। তাহলে দেখেন আমরা এক ত্বরণকে আমরা প্রায় এরকমভাবে 3টা ওয়েতে এজ ইউজুয়াল বের করতে পারি ত্বরণটাকে। সো এক ত্বরণকে আমরা এখানে প্রায় 3টা ওয়েতে ভেগ করতে পারি। এখন হচ্ছে যে ভাই এইখানে আলটিমেটলি এই সূত্রগুলো আপনি এভাবে দেখানোর মানেটা হচ্ছে এটাই যে আমার পরীক্ষাতে কী তত্ত্ব দেওয়া আছে সেই তত্ত্বের উপর ভিত্তি করে আসলে আমাকে এখানে সূত্র ইউজ করতে হবে। যেমন আমাকে পরীক্ষা দেওয়া থাকলো যে কোনো একটা বস্তুকে আমি একটা নির্দিষ্ট পরিমাণ ব্যাগে চলতেছে এবং সে এত মানে দূরত্ব অতিক্রম করলো, বলতে পারে যে ক্ষেত্রে বস্তুটাকে থামাইতে কত পরিমাণ বল প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমাকে কী বলা আছে যে কোনো একটা বস্তু এত বেগে যাচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব গিয়ে, মানে একটা নির্দিষ্ট দূরত্বটাকে থামাইতে গেলে কত পরিমাণ বল প্রয়োগ করতে পারে। তাই সেক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে ব্যাগ এবং কি স্মরণের তথ্য দিয়ে আমাকে ত্বরণ বের করতে হবে। আবার পরীক্ষা এরকম বলতে পারে কোনো একটা বস্তুর আদি বেগ শূন্য ছিল বা একটা বস্তু আদি অবস্থা থেকে মানে মনে করেন শূন্য আদি মানে স্থির অবস্থা থেকে তাকে গতিশীল করা হলো এবং গতিশীল অবস্থা তার ব্যাগ প্রাপ্ত হলো মনে করো 10 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেনটা বলা হলো সেক্ষেত্রে 10 যে মিটার পার সেকেন্ড হলো মানে 10 মিটার পার সেকেন্ড, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় লাগছে নিশ্চয়ই। বলা হলো যে এরকম সে 2 মিনিটে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। কোয়েশ্চেন হচ্ছে তাহলে তার বস্তুটাকে থামাইতে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে, তার প্রযুক্ত বলের মান কত। সেক্ষেত্রে দেখো আমার ক্ষেত্রে কি ব্যাগের পরিবর্তন বা ব্যাগ আছে এবং কি সময়ের এই দুটো রেফারেন্স থেকে মানে এই দুটো রেশিও থেকে আমরা কি ত্বরণটা নিয়ে আসতে পারবো। আরেকটা কোয়েশ্চেন হতে পারে সেক্ষেত্রে ভাই এরকম বলতে পারে যে একটা বস্তু এরকম 10 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করলো। কোয়েশ্চেন হচ্ছে তাহলে আমি এই বস্তুটাকে যদি থামাইতে চাই কত পরিমাণ বল প্রয়োগ করতে পারে, তাহলে 10 সেকেন্ডে 20 মিটার, তাহলে সেকেন্ড সময় এবং হচ্ছে 20 মিটার মানে আমার স্মরণ দেওয়া আছে। তাহলে আমার এক্ষেত্রে স্মরণ এবং কি সময় দিয়ে আমার কি এক্ষেত্রে এইভাবে ত্বরণটা বের করতে পারবো। আশা করি আমরা এই 3টা সিম্পল ওয়েতে আমরা বুঝতে পেরেছি এবং এই 3টা সিম্পল ওয়ে জানা থাকলে মোটামুটি আমি এখান থেকে খুব সহজেই বলটা বের করতে পারবো। কিন্তু এখানে একটা ছোট্ট ঝামেলা আমি বলে দিই, সেটা হচ্ছে 3 নাম্বারের সাথে একটা প্রাসঙ্গিক সূত্র আছে।
সেটা হচ্ছে 4 নম্বর সূত্র। সেটা আমি একটু অন্য কালার দিয়ে তোমাদের দেখাই যে 4 নম্বর সেটা কি, এটাকে আমরা এখানে বলবো, সেটাকে বেসিক্যালি তম সেকেন্ড বলবো। তম সেকেন্ড কথা হচ্ছে ভাই তম সেকেন্ড জিনিসটা আসলে কি একটু বুঝায় বলেন ভাই। যেমন এখানে আমরা বলছি যে ধরো হচ্ছে 5 সেকেন্ডে বস্তুর এত দূর গেল, কিন্তু ওখানে 5 সেকেন্ড বলবে না, ওখানে বলবে যে পঞ্চম সেকেন্ডে বস্তুর এত দূরত্ব গেল, অথবা দশম সেকেন্ডে বস্তুর এত দূরত্ব গেল। কথা হচ্ছে প্রথমে আমরা এটা একটু বুঝে নিই যে নর্মাল সেকেন্ড এবং তম সেকেন্ডের মধ্যে ডিফারেন্স আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে। আমাকে যদি পরীক্ষায় বলা হয় যে মনে করো যে 5 সেকেন্ডে 10 মিটার গেছে, আর একটাতে যদি বলা হয় 5th সেকেন্ডে 10 মিটার গেছে, ওকে, সো তাহলে এই দুইটার মিনিং কিন্তু একটা না। যদি বলা হয় পঞ্চম সেকেন্ডে 10 মিটার গিয়েছে আর হচ্ছে 5th সেকেন্ডে 10 মিটার গেছে, তাহলে দুইটা মিনিং কিন্তু এক না। যেমন তম সেকেন্ড বলতে আমরা কি বুঝি, যেমন তোমরা নিশ্চয়ই একাডেমিকে বা যেখানে একাডেমিক কেন তোমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু এই জিনিসটা তোমরা প্রায় ফিল করো, সেটা হচ্ছে তম ব্যাপারটা কি। মনে করো তোমার ভার্সিটিতে বা তোমার আলটিমেটলি তুমি স্কুলে বা কলেজে তোমার পজিশন হচ্ছে সেকেন্ড, মানে দ্বিতীয়। তোমার পজিশন যদি দ্বিতীয়, এর মানে বলতো কি, এর মানে হচ্ছে তুমি প্রথম জনের পরে তৃতীয় জনের আগে, মানে মাঝামাঝি একটা জায়গা। ভালোভাবে খেয়াল করো, তুমি কিন্তু এমন না যে ভাই তুমি দ্বিতীয় মানে হচ্ছে 1 2 3টাই না, তুমি হচ্ছে দ্বিতীয় মানে হচ্ছে তুমি 1-এর পরে আছো, 3-এর আগে আছো, মানে তুমি মাঝামাঝি একটা জায়গা আছে। সো তম সেকেন্ড বলতে আমরা বুঝি যে ওই সেকেন্ড, মানে যেই সেকেন্ডটাকে আমি ডিফাইন করছি, মানে 5th সেকেন্ড হলে ওই সেকেন্ড এবং তার প্রিভিয়াস সেকেন্ডের মাঝামাঝি যে সময়টা, এটাকে বেসিক্যালি আমরা হচ্ছে তম সেকেন্ড বলে থাকি। কিন্তু আমাকে যদি বলা হয় যে ভাই পঞ্চম সেকেন্ডে 10 মিটার, দ্যাটস মিন হচ্ছে আমার টোটাল একদম 1 থেকে 5 সেকেন্ড, সে হচ্ছে টোটাল 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। সো এই জন্য আমাকে তম সেকেন্ড আর হচ্ছে নর্মাল সেকেন্ডের জন্য আমাকে একটু আলাদাভাবে মাথায় রাখতে হবে। নর্মাল সেকেন্ড হলে তো কোনো প্রবলেম নাই, s=t+r²। বাট যদি পরীক্ষায় তম সেকেন্ডের ক্ষেত্রে স্মরণের ব্যাপারগুলো পরীক্ষা আসে, সেক্ষেত্রে আমাদের এই বিখ্যাত সূত্র মাথায় রাখতে হবে। সেটা কি ভাই, সেটা হচ্ছে s-t, হ্যাঁ, মানে তম সেকেন্ড = u প্লাস হাফ a 2t মাইনাস 1। ক্লিয়ার করো সবাই, একটু ভালোভাবে খেয়াল করো, যেখানে এখানে কোনটার মিনিংটা কি সেটাও তোমরা আশা করি বুঝতে পারতেছো। যেমন তম সেকেন্ডে s-t u প্লাস হাফ a 2t মাইনাস 1, সেখানে t মানে কি, টি মানে হচ্ছে নর্মাল হচ্ছে কি তম সেকেন্ড। ঠিক আছে, সো তোমরা একটু এনশিওর করো যে সবাই কি ক্লাসটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ, বা আমাদের এখন কি লেখাগুলো ক্লিয়ার কিনা। যারা যারা একটু কমেন্ট করেছিল এখন কি লেখাগুলো ক্লিয়ার কিনা, আশা করি এখন তোমাদের লেখাগুলো ক্লিয়ার আছে। ওকে, সো আমরা আশা করি দেখা যাচ্ছে লেখাগুলো সবগুলো ঠিকঠাক আছে। সো আমরা এখান থেকে তাহলে বুঝে পেলাম যে s = u প্লাস হাফ a t মাইনাস 1। সো এটা হচ্ছে আলটিমেটলি কি বললাম, তম সেকেন্ডের জন্য। তো তোমাকে যদি তম সেকেন্ডের জন্য ত্বরণ বের করতে বলে, তোমাকে এই অ্যাপ্রোচে বের করতে হবে। এখন দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু প্রায় এরকম টাইপের কোয়েশ্চেন আসে যে ভাই একটা বস্তু হচ্ছে 10তম সেকেন্ডে 20 মিটার গিয়েছে, আবার হচ্ছে 12তম সেকেন্ডে সে 25 মিটার গিয়েছে। সো তখন তোমাকে বলে ত্বরণ বের করো। সো তোমাদের এমসিকিউতে এই টাইপের কোয়েশ্চেনগুলো প্রায় অনেক সময় চলে আসে যে 10 সেকেন্ডে 20 মিটার বা দশম সেকেন্ডে 20 মিটার এবং 12তম সেকেন্ডে 25 মিটার গেছে, ত্বরণটা কত। এরকম ক্রাইটেরিয়া যদি পরীক্ষায় কখনো থাকে, মনে করো আমি জাস্ট এরকম চিন্তা করলাম যে টিথ সেকেন্ড, হ্যাঁ, সে টিথ সেকেন্ড হচ্ছে s1 দূরত্ব গেছে, t1 দিলাম, আর t2 সেকেন্ডে সে হচ্ছে মনে করো s2 দূরত্ব গেছে, হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্টতম দূরত্ব গেছে। সেক্ষেত্রে তোমাকে যদি ত্বরণ বের করতে বলে, তাহলে আমরা সেক্ষেত্রে ত্বরণটা বের করতে হবে এই সূত্রের সাহায্যে, s2 ডিফারেন্স অফ s1 অ্যান্ড হচ্ছে t2 ডিফারেন্স অফ কি t1, বা আমরা মাইনাস দিয়ে বলতে পারি। এটা হয়ে যাবে আমার তখন কি তম সেকেন্ডের জন্য ত্বরণ। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, এই যে আমরা ত্বরণটা বের করতেছি এটা একটা নির্দিষ্ট মানে সেকেন্ডের জন্য ত্বরণ বের করতেছি, কিন্তু পরীক্ষা যদি তম সেকেন্ড দিয়ে আসে এবং তম সেকেন্ড দিয়ে পরীক্ষা যখন আসে, তখন বেসিক্যালি এভাবে আসতে পারে। সো এভাবে যখন আসবে তখন তো তুমি একটা দিয়ে যদি আসে তখন তো এইভাবে লিখতে পারো যে ভাই a = 2s-t ডিভাইড বাই কি 2t মাইনাস 1। তখন তোমাকে তো এই সূত্র দিয়ে ম্যাথটা বের করতে হবে। কিন্তু আমি বললাম যে পরীক্ষা এভাবে না আসে, পরীক্ষা যেটা আসে যে এরকম যে দশম সেকেন্ডে 20 মিটার গেছে, 12তম সেকেন্ডে 25 মিটার গেছে, ত্বরণটা কত, তাহলে দশম সেকেন্ড এবং হচ্ছে 12তম সেকেন্ড, তাহলে নিচে হবে 12 - 10 2, আর উপরে হচ্ছে কি যেহেতু গেছে 20 এবং 25, তাহলে উপরে কি 25 - 20, তাহলে 5 ডিভাইড বাই 2, মানে এটা ত্বরণ হবে 2.5। একটু তোমরা সফটলি রিমাইন্ডার মাথায় রাখো, সেটা হচ্ছে যে ভাই এই সূত্রটা অনলি তম সেকেন্ডের জন্য প্রযোজ্য। তাহলে আমি কি বললাম, এই যে আমার ত্বরণ বের করার সূত্রটা, এটা হচ্ছে অনলি তম সেকেন্ডের জন্যই প্রযোজ্য। এটা হচ্ছে অনলি তম সেকেন্ডের জন্য প্রযোজ্য, এটা অন্য কোথাও ইউজ করতে পারবো না। এটা তুমি নর্মাল সূত্রের জন্য ইউজ করতে পারবো না, হ্যাঁ। সো এটা একটু ভালো খেয়াল করো, এটা শুধুমাত্র কি তম সেকেন্ডের জন্য ইউজ করতে পারবো। তাহলে আমি যদি একদম তোমাদের একটু এখানে লাস্ট অন একটু তোমাদের বলি যে আমরা কতভাবে ত্বরণ বের করতে পারি। এটা একটা অ্যাপ্রোচ, এটা একটা অ্যাপ্রোচ, এটা একটা অ্যাপ্রোচ, তারপর হচ্ছে এটা একটা অ্যাপ্রোচ, এবং এই ক্ষেত্রে একটা শর্টকাট হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, সো এই কয়েকটা ওয়েতে আমি অ্যাজ ইউজুয়াল ওয়েতে ত্বরণ বের করতে পারি। এখন আসো যে এক্ষেত্রে আরও কয়েকটা আমরা লিখতে পারি। সো আমি একটু জাস্ট এখানে তবু সূত্রগুলো একসাথে তোমাদের একটু বলে দিই। তাহলে আমরা এক্ষেত্রে f = কি লিখতে পারি, ধরো ফার্স্টে m লিখতে পারি। সো m এর আরও কী কী মডিফিকেশন আসছে বলো, যে আমরা লিখতে পারি m = del b/t, m = b²/2s, m কি ছিল আরেকটা দেখো যে 2s/t², 2s/t² অ্যান্ড m = s2 - s1
t2 মাইনাস t1, বাট এই সূত্রটা হচ্ছে তম সেকেন্ডের জন্য। খেয়াল করছো? তো তাহলে আমরা একটা ক্ষেত্রে দেখো আমরা এক ত্বরণের জন্যই মানে এক ত্বরণের বিভিন্ন মানে ডাইভার্সিফিকেশনের জন্য আমরা এরকমভাবে একটা সূত্রকে এরকম বেশ কয়েকটা ফর্মেটে কিন্তু আমরা দাঁড় করাইতে পারি, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখো। সো এটা হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে? এখন আমরা আরেকটা ওয়ে শিখবো, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ওয়ে। ডিফারেন্সিয়েশন ওয়ে, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন ওয়ে এটা অ্যানাদার একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেহেতু আমাদের ম্যাথের সাথে আমাদের ফিজিক্সের একটু মিল আছে আমরা সবাই জানি, হ্যাঁ। বিশেষ করে তোমরা যখন হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ পড়ো, শেষের দিকে অনুচ্ছেদ যেগুলো আছে 9.6, 9.7 অথবা 10.6, 10.7, ওইখানে দেখবো হচ্ছে প্রায় এরকম ফিজিক্সের সাথে অনেকটা মিলে যায়, বিশেষ করে সরণ, ক্ষেত্রফল, এই টাইপের জিনিসগুলো কিন্তু পরীক্ষায় তখন বের করতে বলে। সো আমরা নিশ্চয়ই সবাই জানি, মনে করো কোনো একটা বস্তুর সরণ আছে এক্স, আমরা সরণ দিয়ে ডিফাইন করলাম, হ্যাঁ। সো তোমাকে পরীক্ষায় বলতে পারে যে এক্ষেত্রে তার ব্যাগ বের করো। যেমন আমরা সরণকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু বেগ পাই, মানে বেসিক সূত্র হচ্ছে b = হচ্ছে s/t। এখন আমি এই জিনিসটাকেই লিখবো, মানে করে এখানে s দিয়ে সরণ ডিফাইন করা যায়, x দিয়ে ডিফাইন করা যায়, আমি s দিয়ে করতে পারি। তাহলে আমি দেখো এই জিনিসটাকে একটু লিখবো, বাট একটু ঘুরে লিখবো, আমি লিখবো এরকমভাবে কি ds/dt, মানে এখানে s/dt হচ্ছে সম্পূর্ণ সরণ সম্পূর্ণ সময়, কিন্তু আমি এখান থেকে ক্ষুদ্র একটা অংশ ভাগ করে নিলাম, সেটা হচ্ছে ds। এখান থেকে ক্ষুদ্র একটা সময় ভাগ করে নিলাম, সেটা হচ্ছে কি dt, যেটাকে আমরা নিশ্চয়ই সবাই শিখেছি যে তাৎক্ষণিক ত্বরণ, যে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক ত্বরণ, সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে সরণের হারকে আমরা কি বলবো, বেগ। সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে ত্বরণের হারকে আমরা বা ব্যাগের হারকে আমরা কি বলবো, ত্বরণ। এরকম টাইপের কথা কিন্তু আমরা শুনেছি। সো এই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এই ক্ষেত্রে এই জিনিসটা বলতে পারি, আমরা যদি সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ব্যাগ পেয়ে যাই, বা আমরা এটাকে এইভাবে বলতে পারি যে ভাই যে d/dt আলাদাভাবে এখানে সরণটাকে আমরা লিখে দিতে পারি। ওকে, একটা অ্যাপ্রোচ গেল। কিন্তু তারপর আসলে আমরা আরেকটা অ্যাপ্রোচে লিখতে পারি, সেটা হচ্ছে ভাই আমরা চাইলে এক্ষেত্রে এভাবে লিখতে পারি যে a = dv/dt। মানে কি, আমরা চাইলে ব্যাগকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব। তার মানে আমি যদি এটা বলতে চাই, আমি এটা বলতে চাই যে মনে করো x একটা সরণ, হ্যাঁ। সো আমি এই ক্ষেত্রে যদি ব্যাগ লিখি তাহলে আমি লিখবো হচ্ছে কি dx/dt। ওকে, আমি যদি আবার বলি আমি ত্বরণ, তাহলে ত্বরণ ইকুয়াল টু আমি লিখতে পারতেছি dv/dt। আবার দেখো ব্যাগ ইকুয়াল টু তুমি কি জানো, এক্ষেত্রে x/dt, তাহলে আমি এক্ষেত্রে লিখতে পারি d²x dt²। মানে ইনডাইরেক্টলি তুমি এটা বলতে পারো যে ভাই আমি যে সরণের যে সমীকরণটা আছে এটাকে যদি আমি ডাবল ডিফারেন্সিয়েশন করে ফেলি তাহলে আমি কি পেয়ে যাবো, তখন আমি হচ্ছে ত্বরণ পেয়ে যাবো। বুঝলাম ব্যাপারটা? সো তাহলে আমরা এই ওয়েতেও যে একবার হচ্ছে তাহলে একবার করলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে কি, একবার করলে হচ্ছে কি ব্যাক পাচ্ছি, হ্যাঁ। আর একটা হচ্ছে আমরা দুইবার যদি করি তাহলে দুইবার করলে আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে সেক্ষেত্রে ত্বরণ পেয়ে যাচ্ছি। সো আমরা এই ওয়েতেও কিন্তু ত্বরণ বের করে আমরা প্রিভিয়াস যে সূত্রটা আছে এখানে কিন্তু অ্যাপ্লাই করে আমাদের পরীক্ষায় কমন আসে। এবং দেখবো গত বছর এই বছর ডিইউতে এই ফর্মেট থেকে, শুধু ডিইউতে এই বছর না, লাস্ট 3-4 বছরের মধ্যে দুইবারই এখান থেকে এই ফর্মেটে আমাদের কোয়েশ্চেনটা পরীক্ষা আসছে। সো আমরা এমসিকিউর জন্য কাজ যাবে এবং অন্যদিকে আমাদের রিটেনের জন্য কাজ যাবে। সো এটা তো গেলো মানে আমাদের মানে অন্তরীকরণের ব্যাপারটা। সো এখানে কিন্তু উল্টাটাও করা যেতে পারে, মানে পরীক্ষায় তোমাকে এমসিকিউতে উল্টাটাও চাইতে পারে। কেমন? যেমন মনে করো তুমি যে এখানে লিখছো যে ভাই ব্যাগ = ds/dt। ওকে, আচ্ছা লিখলাম এটা। আমি কি চাইলে এখানে একটু আড়াআড়ি গুণ করতে পারি না? আমি যদি একটু আড়াআড়ি গুণ করি তাহলে আমি এটা লিখতে পারি না যে ds = vdt। কোনো প্রবলেম আছে ভাইয়া? নো, কোনো প্রবলেম নেই। দেখো আমি একটু আড়াআড়ি গুণ করে দিচ্ছি, তাহলে ds = কি লেখা যায়, vdt লেখা যায়। এখন তুমি খেয়াল করো তোমার এখানে ফর্মেশনটা হচ্ছে ds = vdd, মানে হচ্ছে যে তোমার অনেকগুলো ক্ষুদ্র অংশ এখানে ভাগ করা আছে। আমি এই ক্ষেত্রে এগুলোকে একটু এখন বড় করে লিখবো। তো আমরা অনেকগুলো ক্ষুদ্র অংশকে যদি একসাথে বড় করতে চাই সেই চিহ্নটাকে আমরা বলেছি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন বা যোগজীকরণ চিহ্ন। এখন তোমরাই বলো যে অনেকগুলো ds মিলে কি হবে, অবভিয়াসলি একটা অনেকগুলো ds মিলে একটা কি সরণ s হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সরণ s = কি বলতে পারি, যে v/dt। তার মানে আমাদের ইনডাইরেক্টলি আমরা আরেকটা সূত্র শিখে ফেললাম, সেটা হচ্ছে যে ভাই সরণকে ডিফারেন্সিয়েশন করলে তো ব্যাক পাওয়া যায়। ওকে, বুঝলাম। তাহলে আমরা এটাও বলতে পারি যে ব্যাককে যদি আমরা ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে আমরা কি সরণ পেয়ে যাবো। ঠিক আছে, তো দ্রুপত্রে আমরা এখানে এটা সেম বলতে পারি যে ভাই কি বলতে পারি আমরা, যে আমরা ত্বরণকে যদি সময় সাপেক্ষে ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে আমরা কি ব্যাক পেয়ে যাবো। ঠিক আছে, সো আমাদের এই দুইটা ফর্মেট তো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি যে ভাই আমরা সরণকে ডিফারেন্সিয়েশন করলে ব্যাক পাই, ব্যাককে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাই। আবার আমরা উল্টাটা বলতে পারি যে ভাই আমরা যদি ব্যাককে ইন্টিগ্রেশন করি তাহলে সরণ পাই, আবার কি ত্বরণকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, ব্যাক পাওয়া যায়। আমি এক্ষেত্রে আরেকটা, যেহেতু এই চ্যাপ্টারের ডিফারেন্সিয়েশনের তো আরেকটা জিনিস সম্পর্কিত, আমি সেটা একটু অন্য কালার দিয়ে তোমাদের লিখে দিই, এটা একটু মাথায় রাখবা। যে আমরা একটু আগে পড়ছিলাম না যে কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এই সূত্রটাকে চাইলে পরীক্ষায় এভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে F = dp/dt, এভাবে লেখা যায়। মানে তুমি চাইলে এটাও লিখতে পারো যে ভরবেগকে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি হচ্ছে বল পেয়ে যাব। কি বললাম, ভরবেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পেয়ে যাব, বল পেয়ে যাব। তাহলে তুমি ইনডাইরেক্টলি এটাও বলতে পারো যে সুতরাং তাহলে আমরা বলতে পারি p =
এফ অফ ডিটি। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা আমাদের পরীক্ষায় অনেকবার আসতেছে ইদানিং এখন, হ্যাঁ, যে আমরা যদি বলকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ভরবেগ পেয়ে যাই। কি বললাম, আমরা যদি বলকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই যাবো, ভরবেগ পাই যাবো। তবে এখানে একটা ছোট্ট ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমি উপরে দিয়ে দিই। যদি মনে করে এক্ষেত্রে এটা বল না হয়ে পরীক্ষায়, মানে সরি, এক্ষেত্রে ইন্টিগ্রেশনটা সময় না হয়ে যদি স্মরণ হয় তাহলে তখন এটা হয়ে যাবে কিন্তু আবার কি, কাজ। কি বললাম, তখন সেটা কি পাওয়া যাবে, তখন সেটা হচ্ছে কাজ পাওয়া যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে আমরা বলকে যদি স্মরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, কাজ পাবো, কিন্তু বলকে যদি আমরা সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে কি, ভরবেগ পাবো। ঠিক উল্টাও বলতে পারো যে আমরা ভরবেগকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই যাবো, বল পাই যাবো। কিন্তু এখানে একটা ব্যতিক্রম হচ্ছে যে আমরা কিন্তু কাজকে স্মরণের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আবার বল পাবো না। কারণটা হচ্ছে কি, কাজ একটা স্কেলার রাশি। সো স্কেলার রাশিকে আমরা ডিফারেন্সিয়েশন এর ক্ষেত্রে করতে পারতেছি না, ঠিক আছে। দ্যাটস আমি এটার মানে ডিফারেন্সিয়েশন ফর্মটা দেখালাম না, কিন্তু দেখো এই দুটোর বাকিগুলো সবগুলো আমি কি ডিফারেন্সিয়েশন ফর্ম কিন্তু তোমাদের দেখেছি। কারণ দেখো বাকিগুলো এখানে যা যা টপিক নিয়ে আলোচনা হচ্ছে সবগুলো কিন্তু ভেক্টর রাশি, স্মরণ বলো, বেগ বলো, ত্বরণ বলো, ভরবেগ বলো, ঠিক আছে, সবগুলো ভেক্টর রাশি। মানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে ওই জিনিসটা বাদে, মানে সময় বাদে বাকি সবগুলো কি আমাদের হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। সো আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছে। সো এখান থেকে অ্যানাদার আরেকটা ফর্মেশন যে সেক্ষেত্রে হচ্ছে, তাহলে আমরা এক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল ভাবে এটা বলতে পারি, তাহলে এফ ইকুয়াল টু যদি আমাকে বলা হয় তাহলে আমরা লিখতে পারি ডিপি বাই ডিটি, এটা লেখা যাচ্ছে। অথবা আমরা এক্ষেত্রে লিখতে পারি এফ ইকুয়াল টু এম এ। আবার আমরা এ ইকুয়াল টু কি শিখলাম একটু আগে, যে ভাই এ ইকুয়াল টু শিখছি আমরা হচ্ছে কি, আমি একটু আলাদাভাবে লিখে দিচ্ছি যে এ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, এভাবে লিখি যে ইকুয়াল টু হচ্ছে কি ডিবি বাই ডিটি, হ্যাঁ। সো এই ক্ষেত্রে আমাদের এই ফরমেশনটা আমরা একটু আলাদাভাবে মাথায় রাখবো, ঠিক আছে। সো আমাদের জন্য পরীক্ষা গুরুত্বপূর্ণ। তো আমাদের কিন্তু ত্বরণের যে ডাইভার্সিফিকেশন গ্রুপটা আছে সবগুলো কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাই এই যে বলের কি কি ডাইভার্সিফিকেশন গ্রুপ হতে পারে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মানে এখন আমরা যেটা দেখবো যে ভাই বলের কি কি রূপের পরিবর্তন হতে পারে, মানে সামেশন এফ ইকুয়াল টু আমরা জানি যেহেতু বল একটা ভেক্টর রাশি, তার মানে একাধিক বলের যোগফল যেটাকে আমরা বলি হচ্ছে নিট বল, বা এটা বলা হয় হচ্ছে লব্ধি বল, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল হচ্ছে আমরা এম এ লিখতে পারি। সো এই যে নিট বল মানে কি, বা এই যে লব্ধি বল, এখানে একাধিক বল কাজ করে একটা সমন্বিত ত্বরণ ক্রিয়েট করতেছে, এরকম ঘটনা ঘটতে পারে। সো এরকম জন্য আমি এখানে তোমাদের এখানে ফার্স্ট অফ অল 3 থেকে 4টা ঘটনা শিখাবো। আমরা বেসিক্যালি হচ্ছে অ্যাডমিশনের জন্য 2টা শিখলাম, কিন্তু একাডেমিকে যেহেতু আমাদের ক্যালকুলেটর ব্যবহার আছে সেজন্য আমাদের কি 4টা টাইপে শিখতে হবে। আমি তোমাদের এখানে বিভিন্ন কেস দিয়ে শেখাচ্ছি। মনে করো ফার্স্টে আমরা যেটা শিখবো হচ্ছে কেস ওয়ান। সো প্রথম যে কেসটা আমরা শিখবো সেটার নাম হচ্ছে আনত তল। আনত তল না, তো প্রথম হচ্ছে আমরা আনুভূমিক তলই শিখবো, হ্যাঁ। প্রথমটা হচ্ছে আনুভূমিক তল। আনুভূমিক তল মানে হচ্ছে তুমি একটা বস্তুকে আনুভূমিকভাবে কি টেনে নিয়ে যাচ্ছ। মনে করো এখানে একটা বস্তু আছে, এরকম বস্তুটা ভর হচ্ছে এম, ঠিক আছে। সো এই বস্তুটাকে তুমি এরকমভাবে অ্যাপ বলে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে এই বস্তুর অবশ্যই একটা কি আছে, ত্বরণ আছে, সরি ওজন আছে, সেটা হচ্ছে কি এমজি। তো যে বস্তুটা যে একটা ওজন আছে, ওজনটা নিচের দিকে কাজ করে, তাহলে অবশ্যই এটাতে প্রতিক্রিয়া বল পাওয়া যাবে। একদম শুরুতে আমি বলছিলাম এটা প্রতিক্রিয়া বল সবসময় কি অলওয়েজ 180 ডিগ্রি উপর দিয়ে কাজ করতেছে। ওকে, এখন তুমি চিন্তা করো, এখন তুমি এই বস্তুটাকে মানে বেসিক্যালি এরকম একটা কন্ডিশনে তোমার এই বস্তুটা আছে। সো এই বস্তুটাকে তুমি একদম গ্রাউন্ড বরাবর টেনে নিয়ে যাচ্ছ। সো গ্রাউন্ড বরাবর যখন তুমি টেনে নিয়ে যাবা তখন তোমার একটু কষ্ট লাগবে, অবভিয়াসলি। কষ্ট লাগার কারণটা কি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যে ভাই কষ্ট লাগার একটাই মেইন কারণ হচ্ছে ভাই আমি এখানে কী পাবো, একটু কি সংঘর্ষ পাচ্ছি, মানে একটু আমাকে ঘর্ষণের এগেনস্টে এটাকে টেনে নিয়ে যাওয়া লাগতেছে। সো এটাও পরীক্ষা অনেক সময় আসে যে স্মরণ এবং ঘর্ষণ বলের মধ্যবর্তী কোনটা কত ডিগ্রি হয়। তাহলে খেয়াল করো, তুমি যে এইদিকে বলটা যে টানতেছো তাহলে তোমার স্মরণটা কিন্তু এই পাশে হচ্ছে, আর ঘর্ষণটা সবসময় স্মরণের বিপরীতে কাজ করে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে তার ঘর্ষণটা কাজ করবে এই পাশ দিয়ে। ওকে, তার মানে ঘর্ষণটা সবসময় হচ্ছে ক্রিয়া বলের বিপরীতে কাজ করবে। ঘর্ষণটা তুমি যে দিকে টানবা ঠিক তার উল্টা দিকে ঘর্ষণটা কাজ করবে। তাহলে এক্ষেত্রে ঘর্ষণের আমরা যে ক্ষেত্রে ডিটারমিনেন্টকে আমরা এক্ষেত্রে কি মিউ দিয়ে ডিফাইন করলাম, যেগুলোকে আমরা বলেছি ঘর্ষণ গুণাঙ্ক। সো তোমাদের সংক্ষেপে আমি একটু ঘর্ষণ গুণাঙ্কের পরিচয় দিয়ে নেই। ঘর্ষণ গুণাঙ্ক দুই প্রকার হয়, একটা হচ্ছে মিউ এস আর একটা হচ্ছে মিউ কে। তার মানে একটা হচ্ছে স্থিতীয় ঘর্ষণ গুণাঙ্ক আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, কিন্তু সূত্র দুটো আলটিমেটলি সেম। তাহলে আমরা মিউ এস ইকুয়াল টু কি লিখবো, আমরা মিউ এস ইকুয়াল টু সূত্র লিখতে পারি হচ্ছে টেন থিটা, একটা সূত্র লিখতে পারি কি টেন থিটা, এটা ইকুয়াল টু টেন থিটা লেখা যায়। বা আমরা এটা লিখতে পারি যে মিউ কে ইকুয়াল টু এফ কে ডিভাইড বাই আর, অথবা হচ্ছে আমরা লিখতে পারি এফ এস ডিভাইড বাই আর, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা বললাম ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল টু কি, ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল হচ্ছে কি এফ এস ডিভাইড বাই আর, অথবা হচ্ছে মিউ কে ইকুয়াল টু কি এফ কে ডিভাইড বাই। কথা হচ্ছে ভাই এখানে এস কে দিয়ে কি ডিটারমাইন করতেছেন, এখানে এস বলতে আমি বোঝানোর চেষ্টা হচ্ছে স্ট্যাটিক মানে স্থিতীয় ঘর্ষণ গুণাঙ্ক, আর কে বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে কি কাইনেটিক মানে হচ্ছে কি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। কথা হচ্ছে ভাই এই যে স্থিতীয় নাকি গতীয় এটা আমরা কিভাবে বুঝবো। মনে করো যে এই বস্তুটা ইনিশিয়াল কিন্তু স্থির ছিল, ঠিক আছে। এখন তুমি তাকে কি করতেছো ভাই, টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছো। এখন তুমি মনে করো এটা ভর আছে 100 কেজি, তো 100 কেজি ভরের একটা বস্তুকে তুমি কি যে কোনো বলে টানলে হয়ে যাবে না,
তোমার তো ওইরকম ফোর্স কিন্তু ক্রিয়েট করতে হবে। তাহলে একটা থেমে থাকা বস্তুকে তুমি যদি গতিশীল করতে চাও তাহলে একটা মিনিমাম ফোর্স কিন্তু দিতে হবে, যেটার জন্য তোমার কি বস্তুটা কি ত্বরণপ্রাপ্ত হবে বা স্মরণপ্রাপ্ত হবে। তাহলে একটা থেমে থাকা বস্তুকে গতিশীল করতে যেই পরিমাণ সর্বোচ্চ বা আমরা সর্বোচ্চ যেই পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেই বলটাকে আমরা বলবো হচ্ছে কি স্থিতীয় সীমান্তিক মান। স্থিতীয়, স্থির মানে স্থির ছিল, এটাকে আমি কি আলটিমেটলি ফোর্স কি প্রয়োগ করে কি করতেছি, গতিশীল করতেছি, এটাকে আমরা বলতেছি কি স্থিতীয় সীমান্তিক মান, যেটাকে আমরা এফএস দিয়ে ডিফাইন করতেছি। ক্লিয়ার? ঠিক উল্টাটাও হতে পারে, যে মনে করো একটা বস্তু গতিশীল ছিল, মনে করো একটা বাস চলতেছিল, হ্যাঁ, সো এই বস্তুকে তুমি থামাবা, সো থামতে গেলে তুমি কি যে কোনো বল দিলে এটা থেমে যাবে? নো, একটা মিনিমাম একটা ফোর্স তাকে দিতে হবে। তাহলে ওই যে একটা গতিশীল বস্তুকে থামাইতে গিয়ে যেই বলটা তোমার ব্যয় হয় সেটাকে আমরা বলতে পারি কি সিম্পলি গতীয় ঘর্ষণ বল। হ্যাঁ, গতীয় ঘর্ষণ বল, যেটাকে আমরা বলি কি ঘর্ষণ বল হিসেবে ডিফাইন করি। সো পরীক্ষাতে অনেক সময় এমসিকিউতে বা সিকিউতে দুইটাই জিনিস দেওয়া থাকতে পারে, মিউকে এফএস এফকে, তখন তুমি কোনটা ব্যবহার করবে সেটা ডিপেন্ড অন কি টাইপের ঘটনা আছে। এটা কি থেমে থাকা বস্তুকে গতিশীল করতেছো, নাকি গতিশীল থাকা বস্তুকে কি মানে তুমি হচ্ছে থামানোর চেষ্টা করতেছো। সো এটা একটু গুরুত্বপূর্ণ। আর এখানে আর এর ব্যাপারটা একটু মাথায় রাখবা, যে আরটা কোন কন্ডিশনে আছে বা কি অবস্থায় আছে। এই যে কেস ওয়ান যেটা, এই কেস ওয়ানে আর ইকুয়াল টু কি আছে বলো তো? এই কেসে আমি যদি বলতে চাই, এই কেসে আমার আর ইকুয়াল টু কিন্তু এমজিএস। ক্লিয়ার? কারণ প্রতিক্রিয়া ইকুয়াল টু কি আর ইকুয়াল টু কি এমজিএস, কারণ এখানে কোনো অ্যাঙ্গেল নাই, কোনো তুমি এটার সাথে কোনো তির্যকভাবে টানতেছো না, ঠিক আছে? সেখানে আর ইকুয়াল টু কি আছে এমজিএস। সো তোমাকে যদি বলা হয় এক্ষেত্রে তাহলে ভাই তার মিউকের মানটা কেমন হবে বা মিউএস এর মানটা কেমন হবে, তাহলে আমি এক্ষেত্রে বলতে পারি মিউএস ইকুয়াল টু, যেহেতু আমি শিখছি হচ্ছে কি এফএস বা হচ্ছে কত আর, তাহলে আমি এখান থেকে যদি তার ঘর্ষণ বলটাই বের করি মনে করো, তাহলে এফএস ইকুয়াল টু মিউএস ইন্টু হচ্ছে আর, আবার আর ইকুয়াল টু যেহেতু কি এমজি, সো আমি এক্ষেত্রে লিখতে পারি কি এক্ষেত্রে তার ঘর্ষণ বলটা হচ্ছে কি মিউএস ইন্টু এমজি। এখানে মিউ মানে অলরেডি ক্লিয়ার, আমরা মিউ মানে হচ্ছে তার গুণাঙ্কের মান। তবে একটা মজার ব্যাপার হচ্ছে খেয়াল করো, যে এই যে এখানে এফএস যে মানটা আছে, হ্যাঁ, এই যে এফএস যে মানটা আছে, এই এফএস এর মানটা কখনোই আর এর থেকে বড় হবে না। এটা সর্বোচ্চ আর এর সমান হতে পারে, কিন্তু কখনোই আর বড় হবে না। কথা হচ্ছে ভাই এটা কেন মানে আর বড় হবে না? তুমি চিন্তা করো, এখানে আর মানে হচ্ছে প্রতিক্রিয়া বলটা, ঠিক আছে? সো এই যে বস্তু আর ইকুয়াল টু যেহেতু এখানে এমজি আছে, তো এক্ষেত্রে আলটিমেটলি তোমাদের এটাও আমি একটু বলে দিই, এখানে যেহেতু থিটাটা বলছি, থিটা হচ্ছে ঘর্ষণ কোণ, এবং ঘর্ষণ কোণটা সবসময় কিন্তু আমাদের প্রতিক্রিয়া বলের সাথে হয়। মানে আমি এক্ষেত্রে যদি বলতে চাই, এক্ষেত্রে ঘর্ষণ কোণটা হবে কি অলওয়েজ কি প্রতিক্রিয়া বলের সাথে। এটা একটু মাথায় রাখবো যে ঘর্ষণ কোণটা অলওয়েজ কি হয় প্রতিক্রিয়া বলের সাথে হয়। কথা হচ্ছে তাহলে এখন ভাই এই এফএসটাকে এখনো কখন মানে কেন হচ্ছে আর এর ছোট হবে বা সর্বোচ্চ সমান কেন হতে পারে? তুমি চিন্তা করো, যদি তোমার এই মিউজির মানটা যদি তোমার হচ্ছে কি এই মিউজি থেকে এফএস এর মানটা, মানে আমি এফএস বলতে এখানে এটাকে এই এদিকে বোঝাচ্ছে, এফএস মানে তোমার মনে ঘর্ষণ বলটা, তোমার যদি ঘর্ষণ বলটা এই মিউজি থেকে বড় হয়, তাহলে এটা যদি বড় হয় তাহলে তুমি কিন্তু কোনোভাবে এই বস্তুটাকে গতিশীল করতে পারতেছো না, তার মানে বস্তুটা স্থির, তার মানে তখন তোমার কি লব্ধি বল কি শূন্য। কথা কি বুঝতে পারছো? তখন লব্ধি বল শূন্য, আলটিমেটলি তোমার এখানে কি তোমার ঘর্ষণ বলটা কি অসীম। ক্লিয়ার? আচ্ছা, তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এই এফএসটা এমন একটা মান থাকবে যেটাকে তুমি অতিক্রম করতে পারো, এই জন্য এটা সর্বোচ্চ সমান হয়ে যেতে পারে, কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় আর এর থেকে কি হয় কম হয়। এই জন্য আমরা এক্ষেত্রে একটা সুন্দর একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে ভাই মিউ এর মানটা সবসময় 1 বা তার নিচে থাকবে। খেয়াল করো, দেখবো তোমাদের ঘর্ষণ গুণাঙ্ক 0.1 0.2 এরকমভাবে মান থাকে। সো কারণটা কি, যেহেতু এটা সর্বোচ্চ আর এর সমান হতে পারে, সো আর এর সমান হলে আর উপরে লিখলে তুমি আর কাটাকাটি গেলে 1 আসতেছে, কিন্তু কখনোই আর এর বড় হবে না। সো দ্যাটস ওয়াই আমরা ক্ষেত্রে বলতে পারি মিউ এর সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং এটা অলওয়েজ লেস দেন 1 থাকে। তাহলে গুণাঙ্কটা অলওয়েজ কি লেস দেন 1 থাকে। সো আমরা জানি এই ক্ষেত্রে যদি মিউ এর মানটা 1 বসে, তাহলে আমরা জানি 10 কত ডিগ্রি মান 1 45 ডিগ্রি মান। এই জন্য দেখবা হচ্ছে যে ঘর্ষণ যে কোণটা আছে এটাও সবসময় কি হয় লেস দেন বা অর ইকুয়াল 45 ডিগ্রি, লেস দেন অর ইকুয়াল কি 45 ডিগ্রি। কেউ যদি একটু চালাক হও তাহলে কিন্তু তোমরা চাইলে এই কয়েকটা তত্ত্বের সাহায্যে কিন্তু তোমরা খুব সহজে কি এখান থেকে মানে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এখান থেকে দেখেই তুমি অ্যান্সার করে ফেলতে পারো। কেমনে? যে ভাই আমার হচ্ছে মিউ এর মান অলওয়েজ কি লেস দেন 1 অ্যান্ড থিটার মান অলওয়েজ কি লেস দেন 45 ডিগ্রি। তাহলে অনেক সময় দেখো অপশন এখানে দেখলেই বোঝা যায় যে কোনটা মিউ হবে কোনটা হচ্ছে থিটা হবে। সো আশা করি আমরা এখান থেকে জিনিসটা ক্লিয়ার। এবং একটা জিনিস আমি আবারও বলতেছি যে এখানে আমি আর ইকুয়াল টু যে এমজি বসাইছি, এটা অলওয়েজ যে এমজি হবে এটা তেমন না। যদি ঘটনাগুলো এরকম হয়, সিম্পল হয়, একটা বস্তুকে তুমি একদম ভূমি বড় টেনে নিয়ে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তুমি আর ইকুয়াল টু এমজি লিখতে পারো। আচ্ছা, এখন হচ্ছে যদি ভাই এরকম ঘটনা না হয় তাহলে কি হইতে পারে? হ্যাঁ, কেস 2 তে আমরা একটু আসি। এখন আমি এই আণবিক তল বরাবর বস্তুটা টানবো, বাট একটু তির্যকভাবে টানবো। কিভাবে টানবো? তির্যকভাবে। এখন বলতে পারেন ভাই তির্যক বলতে কি? হ্যাঁ, তির্যক মানে ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে আমি টানবো। মনে করো সেম এই যে বস্তুটা আমার হচ্ছে এম আছে, সো এটা হচ্ছে এম ইকুয়াল টু এমজি, প্রতিক্রিয়া চিন্তা করো হচ্ছে আর। সো এই বস্তুটাকে আমি এখন আর সোজা টানতেছি না, এখন আমি এটাকে কি
কি বলে টানতেছি থিটা ডিগ্রি কোণে টানতেছি সেম আগের মতো ঘটনা যে এটা বিপরীতটা কি আছে তার বিপরীতে মিউএস আছে বিপরীতে কি আছে এফএস আছে এখন তাহলে ভাই ক্ষেত্রে ঘটনা কি দাঁড়াবে এখন এই ক্ষেত্রে তাহলে ঘটনাটা কি দাঁড়াবে তাহলে আমি একটু আগে তোমাদের একটা সূত্র যেটা বলছিলাম যে সামিশন এফ ইকুয়াল টু আমরা কি বলছিলাম এম এ বলছিলাম সামিশন এফ ইকুয়াল টু কি বলছিলাম এম এ বলছিলাম তাহলে এখানে সামিশন এফ বলতে আমরা কি বোঝাচ্ছি সামিশন এফ মানে আলটিমেটলি এখানে কতগুলো বল কাজ করতেছে দেখো এখানে আমি যে এফ বলে যে টাকে টানতেছি এই এফটা সবটাই কিন্তু কাজ করতেছে না এই এফটা দেখো যেহেতু একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে তাহলে দেখো এফ এর দুইটা পার্টে বিভক্ত হচ্ছে এই পাশ দিয়ে কাজ করতেছে হচ্ছে এফ কস থিটা আর এই পাশ দিয়ে কাজ করছে দেখো এফ সাইন থিটা আমরা নিশ্চয়ই জানি ভেক্টরের কি লম্ব উপাংশের কাহিনী ঠিক আছে দুইটা ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে তাহলে সেক্ষেত্রে তার দুইটা উপাংশে বিভক্ত হয় একটা হচ্ছে আণবিক উপাংশ একটা হচ্ছে উলম্ব উপাংশ এখানে আণবিক উপাংশ থেকে বস্তুটাকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে আর তার যে উলম্ব উপাংশ যেটা সাইন থিটা আছে এই সাইন থিটা তাকে তার ওজনটাকে হ্রাস করে দিচ্ছে তার ওজনটা হ্রাস করে দিচ্ছে তাহলে আমাকে একটু বলো এই যে সামিশন ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ যে এ এখানে আছে এ মানে কি ত্বরণ এ মানে কি ত্বরণ তাহলে এখানে যে ত্বরণ প্রাপ্ত হচ্ছে কোন বলটার জন্য এখানে বস্তুটা যে ত্বরণ প্রাপ্ত হচ্ছে কোন বলটার জন্য অবভিয়াসলি কি এফ সাইন থিটা আর এফ কস থিটা অবভিয়াসলি আনসার হচ্ছে এফ কস থিটা কারণ বস্তুটা সরণ যেহেতু এই পাশে হচ্ছে তাহলে ত্বরণটা এই পাশে হচ্ছে তাহলে এখানে তার কার্যকর বল হচ্ছে এফ কস থিটা এবং এই এফ কস থিটা কাজ করতে গিয়ে তার কি কি বাধা অতিক্রম করা লাগতেছে তার এখানে অনবদ্য একটা গুরুত্বপূর্ণ বাধা হচ্ছে তার এফএস কে অতিক্রম করা লাগতেছে তাহলে আমি কি এখানে চাইলে এইভাবে বলতে পারি না এখানে ভাই এখানে হচ্ছে বল হচ্ছে দুইটা হ্যাঁ সামিশনের বল হচ্ছে দুইটা একটা হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টি ইকুয়াল টু কি এম এ ওকে সেক্ষেত্রে এফ ওয়ানটা আমি হচ্ছে কি এফ ওয়ান হচ্ছে আমি এফ কস থিটা লিখবো কারণ এখানে আমার কার্যকর বল যেটা সেটা হচ্ছে এফ কস থিটা নট এফ অর এফ সাইন থিটা কারণ এফ তো আমি সবটা কাজ করতেছি না এফ এর একটা অংশ কাজ করতেছে যেটা কাজ করতেছে সেটা আমার কার্যকর বল তাহলে আমি এক্ষেত্রে এফ ওয়ানের জায়গায় কি লিখবো বলতো এফ ওয়ানের জায়গায় লিখবো হচ্ছে এফ কস থিটা ওকে এখন আসলে তাহলে আমি এফ টুর জায়গায় কি লিখবো এখানে যেহেতু বল আরেকটা আছে তার নাম হচ্ছে কি ঘর্ষণ বল এফএস তাহলে আমি এখানে লিখবো হচ্ছে এফএস লিখবো কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এখানে মাঝখানে ছিল সাইনটা প্লাস এখন কি প্লাসই থাকবে কিনা আমরা যেহেতু দেখলাম এগুলো হচ্ছে একটা ভেক্টর রাশি তাহলে ভেক্টরের ডিরেকশনটা একটা ইম্পর্টেন্ট খেয়াল করো এফ কস থিটা যেদিকে কাজ করতেছে এফ সাইন থিটা তার বিপরীতে কাজ করতেছে তার মানে কি একটা কি বিপরীত মানে 180 ডিগ্রি সো দ্যাটস ওয়াই আমার এখানে সাইনটা হবে কি মাইনাস ইকুয়াল টু কি এম ঠিক আছে সো পরীক্ষায় বিভিন্ন কোয়েশ্চেন বিভিন্ন মান চাইতে পারে তোমাকে এফএস চাইতে পারে অথবা এফ কস থিটা চাইতে পারে অথবা এই ক্ষেত্রে ত্বরণ চাইতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষা এখানে ত্বরণটাই জানতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা তার ত্বরণ ইকুয়াল টু কি লিখতে পারবো বলতো তার ত্বরণ ইকুয়ালটা হবে কি এফ কস থিটা মাইনাস এফ এস ডিভাইড বাই কত এম এটা হয়ে গেল তার কি ত্বরণ বের করার ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা এবং খুবই সহজ একটা ফর্মুলা ঠিক আছে সো যারা একটু ক্লাসে আসছো কাইন্ডলি একটু জানাও যে তোমরা ভাই এই জিনিসটাকে ঠিকঠাক কি ক্লিয়ার বুঝতে পারলা কিনা এই জিনিসটাকে তোমরা একটু ক্লিয়ার বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি জানাও ওকে সো এক্ষেত্রে তাহলে আমরা ইকুয়াল টু কি বললাম এফ কস থিটা মাইনাস হচ্ছে কি এফ এস ডিভাইড বাই কি আচ্ছা এখন আসো ভাই এটা গেল আমাদের হচ্ছে কি ত্বরণের ব্যাপারটা যেহেতু সিকিউ কোয়েশ্চেন পরীক্ষা যেটা করবে তোমাকে এক্ষেত্রে এফ এসটা দেওয়া থাকবে না তোমাকে এফ এসটা বের করতে বলবে তো আমরা একটু আগে শিখে আসছি যে ভাই এফ এস ইকুয়াল টু কি আমরা একটু আগে শিখে আসছি ভাই এফ এস ইকুয়াল টু হচ্ছে মিউ এস ইন্টু হচ্ছে আর মিউ এস ইন্টু হচ্ছে কি আর ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই এখানে আর বলতে আমরা কি বুঝলাম আর বলতে আমরা কি বুঝছি আর কি বলো তো এখন আমরা এখানে কেউ একটু যারা আসো কমেন্ট করছো হ্যাঁ যে ভাই বুঝতেছো ওকে তাহলে বলতো আর বলতে আমরা কি বুঝবো এখানে আর বলতে আমরা আসলে এখানে কি বুঝি তোমরা যদি এই ভুলটা করে থাকো মানে আগের প্যাটার্নের সাথে যেমন এখানে আমি আর ইকুয়াল টু এমজি বলছিলাম কিন্তু এখানে আর ইকুয়াল টু এমজি কিন্তু না কেন এমজি না তোমরা একটু খেয়াল করো যেমন আমি আর ইকুয়াল টু এখানে এমজি লিখলাম আর ইকুয়াল টু এখানে এমজি লিখলাম কিন্তু এই যে আর আছে আর তো শুধু আর না এই পাশে তো আরেকটা বল কাজ করতেছে তো আমি বলছি যে ক্রিয়া বল প্রতিক্রিয়া বল সমান হবে তাহলে এই পাশে ক্রিয়া বল হচ্ছে এমজি আর এই পাশে প্রতিক্রিয়া বল হচ্ছে আর প্লাস এফ সাইন থিটা কারণ এফ এর একটা উপাংশ তো উপর দিয়ে কাজ করতেছে সো তাহলে এখানে আলটিমেটলি কি এক্ষেত্রে তার এফ সাইন থিটার সাথে কি হয়ে গেছে অ্যাড হয়ে গেছে তার মানে এই দিকের বল ইকুয়াল এই দিকের বলের মানে কি হবে সমান হচ্ছে ঠিক আছে তাহলে আমি এখান থেকে যদি বলতে চাই তাহলে আমি কি লিখতে পারি বলতো আমরা লিখতে পারি আর ইকুয়াল টু কি এমজি মাইনাস কি এফ সাইন থিটা ওই যে তোমরা পড়ছো না যে লন্ডলার টানা সহজ এটা তো লন্ডলার টানার মতোই হচ্ছে টানতেছো যখন টানা সহজ কেন কারণ তার ওজন থেকে তার একটা উপাংশ কোন উপাংশ উলম্ব উপাংশটা মাইনাস হয়ে যায় দ্যাটস হয় তার প্রতিক্রিয়া বলটা হালকা মনে হয় এই জন্য তুমি কি টানতে এটাকে ইজি লাগে এই কনসেপ্টটা আমি একটু তোমার বলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম তাহলে দেখো এখানে কিন্তু আর মানে কিন্তু কি নয় এমজি নয় এখানে আর মানে কি এমজি মাইনাস কি এফ সাইন থিটা সো তাহলে আমি এখানে কিন্তু সরাসরি তাহলে আমার যদি পরীক্ষা এখানে আসে তাহলে আমি কিন্তু আর ইকুয়াল টু শুধু এমজি লিখবো না আমি কি লিখবো আমি লিখবো ভাই যে এমজি মাইনাস কি এফ সাইন থিটা এটা হয়ে গেল আমার কি এক্ষেত্রে তার ঘর্ষণ বলের মান ঠিক আছে
সো তাহলে এটা গেল আমাদের হচ্ছে কি টাইপ 2, যেটা হচ্ছে যদি তুমি তির্যকভাবে টানো। তো তোমাকে পরীক্ষায় কি কি কোশ্চেন চাইতে পারে? তোমাকে পরীক্ষায় ঘর্ষণ কোণ চাইতে পারে, ঘর্ষণ গুণাঙ্ক চাইতে পারে, ঘর্ষণ বল চাইতে পারে, তোমার প্রযুক্ত ত্বরণটা মাত্রা চাইতে পারে, ঠিক আছে? সো এরকম তোমাকে বিভিন্ন উপাদান কিন্তু পরীক্ষায় চাইতে পারে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। নেক্সট আমরা পরের যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভাই কেস 3। কেস 3 ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কেস 3। কেস 3টা আসলে কি ভাই? কেস 3তে এতক্ষণ তো আমরা হচ্ছে আনুভূমিক তল বরাবর ছিলাম, এখন আমরা হচ্ছে আনত তল দেখবো। আনত তল মানে কি? যে একটা বস্তু তোমার মনে করো একটা তল উপর থেকে পড়তেছে, বা তুমি এটা উপরে আনত তল বেয়ে নিচ্ছেছ, হ্যাঁ, মানে তির্যকভাবে একটা বস্তু উপরের দিকে টানতেছে অথবা উপরের দিকে থেকে নামতেছে। আমি মনে করি এখানে দুইটা ঘটনা দ্বারা তোমার বুঝাবো। একটা বস্তু মনে করো তুমি এরকমভাবে তির্যকভাবে আছে, হ্যাঁ, সো এটা মনে করো তোমার হচ্ছে বস্তু হচ্ছে এম। ওকে, সো এই বস্তুটা হচ্ছে এম, তাহলে এই এম এর একটা ডিরেক্ট কিন্তু একটা ওজন থাকবে, তার নাম হচ্ছে এম জি। কারণ আমরা জানি ওজন সবসময় কি নিচের দিকে কাজ করে। আচ্ছা, এখন আমার বলো তুমি যে এক্ষেত্রে এই বস্তুটা আলটিমেটলি এখানে থিটা ডিগ্রি কোণ করে আছে, মনে করো, হ্যাঁ, থিটা ডিগ্রি কোণ করে আছে। সো যেহেতু সে থিটা ডিগ্রি কোণ করে আছে, তাহলে সে আলটিমেটলি যখন এই যে এদিক দিয়ে কিন্তু সে নিচের দিকে পড়া শুরু করবে। ওকে, সো সে যখন নিচের দিকে পড়া শুরু করবে, কারণ সে আলটিমেটলি যেহেতু হেলানো তল অবস্থায় আছে, সে নিচের দিকে মানে পড়া শুরু করবে, তখন সে এম জি কি আছে, এম জি ত্বরণের নিচের দিকে কাজ করতেছে কিন্তু। তাহলে তুমি একটু খেয়াল করো, যদি এখানে আমি চিন্তা করতে চাই, তোমাদের একটা জিনিসটা বুঝায় বলি, সেটা হচ্ছে যে আমার এক্ষেত্রে তারা ফার্স্ট অফ অল আমি দেখি তার প্রতিক্রিয়া বল কি হবে বলো। তাহলে এখানে তার এম জি ডিরেক্ট নিচের দিকে, মানে ওজন সবসময় খাড়া নিচের দিকে কাজ করছে। এখন প্রতিক্রিয়া বল কি ওই ওজনের বিপরীতে কাজ করবে, নাকি যেই বস্তুটা যেই তল আছে ওই তলের এগেনস্টে কাজ করবে? কথা মনে বুঝো নাই, আবার বলতেছি, খেয়াল করো। আমি বলছি এখানে ওজন তো অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করতেছে। সো একটু আগে যেটা আমি দেখছি যে ভাই ওজন এরকমভাবে এম জি ছিল, সো এই এম জির ডিরেক্ট বিপরীতে আমাদের প্রতিক্রিয়া বলটা ছিল। তাহলে প্রতিক্রিয়া বলটা এক্ষেত্রে আসলে এম জির উল্টা দিকে ছিল, নাকি সে যেই তলে ছিল ওই তলের সাথে উল্টা দিকে ছিল? এখানে এম জির উল্টা না বলে কথাটা হবে সে যেই তলে ছিল এই তলের উল্টা দিকে ছিল। তাহলে খেয়াল করো এখানে বস্তুটা কিন্তু এরকমভাবে গ্রাউন্ডে ফিক্সড না, এখন বস্তুটা একটু কিন্তু আর এ ফিক্সড করা আছে। তাহলে এক্ষেত্রে তার যে প্রতিক্রিয়া বলটা এই দিক উপরে কাজ না করে বস্তু, তার প্রতিক্রিয়াটা কি, তার প্রতিক্রিয়া হচ্ছে এই বরাবর কিন্তু কাজ করবে। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। আগের তার প্রতিক্রিয়া বল কিন্তু খাড়া উপরের দিকে কাজ করতেছিল, কারণ সে বস্তুটাও কি সুন্দরভাবে মাটিতে ফিক্সড গ্রাউন্ডে ছিল। এখন সে গ্রাউন্ডে ফিক্সড না, সে একটু হেলে আছে, তাহলে এই ক্ষেত্রে তার প্রতিক্রিয়া বলটাও কি একটু কি হেলেই থাকবে। তাহলে আমি যদি এই ক্ষেত্রে তার এই যে প্রতিক্রিয়া বলে এগেনস্টে যদি একটা কিছু চিন্তা করি, তাহলে এই যে আর এই আর এর এগেনস্টে যেটা পাবো এটাই হচ্ছে তার প্রতিক্রিয়া বল। কথা কি বুঝাইতে পারলাম কিনা? তাহলে এখানে এই আর ইকুয়াল টু এম জি তার প্রতিক্রিয়া বল না, এম জি তার ওজন। কিন্তু প্রতিক্রিয়া বলতে আমরা কি বুঝবো, যে এই বস্তুর সাথে যেটা উলম্ব তলে কাজ করেছে এটা তার প্রতিক্রিয়া বল। আর তাহলে এই আর এর এগেনস্টে যেটা থাকবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে এখানে আর ইকুয়াল টু এম জি বলতে পারবো আমি? নো। কারণ দেখো এখানে যদি থিটা ডিগ্রি কোণ থাকে, তুমি তাকে যত ডিগ্রি কোণে হেলায় রাখছো, ঠিক এখানেও ঠিক তত ডিগ্রি কোণই ক্রিয়েট হয়ে যাবে। মনে করো এটাকে একদম তুমি গ্রাউন্ড বরাবর শোয়া রাখছো, তার মানে থিটা 0 ডিগ্রি, তার মানে এটাও কি গ্রাউন্ডে শুয়ে থাকবে। তুমি এটাকে থিটা ডিগ্রি কোণে তুলছো, এটাকে আরো উপরে তুলে, এটা যদি একদম লম্বা তোলে এটাও কি 90 হবে, এটা তখন কি 90 হবে। তার মানে তুমি তাকে যত ডিগ্রি কোণে রাখবা ঠিক সে ততটুকুনি কি উপরের দিকে থাকবে। তাহলে আমি যদি বলতে চাই এটা যদি এমজি হয়, এটা যদি থিটা হয়, তাহলে নিশ্চয়ই তোমরা পড়ছো যে যার সাথে থিটা সে হয় কি কস থিটা, যার সাথে থিটা সে হয় কি কস থিটা। তাহলে এটা হবে কি এমজি কস থিটা। আর এই পাশ দিয়ে যেটা কাজ করবে, এই পাশ দিয়ে যেটা কাজ করবে, কারণ আমরা জানি এক্ষেত্রে একটা হচ্ছে আনুভূমিক অংশ, একটা উলম্ব অংশ, তাহলে এই পাশে উলম্ব অংশ হবে কি এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু বললাম। এই পাশটা হচ্ছে এমজি কস থিটা, এই পাশটা হচ্ছে এমজি কস থিটা, আর এটা হচ্ছে এমজি কি সাইন থিটা। তাহলে আমি একটু আগেই তোমাদের ডেফিনেশনগুলো ক্লিয়ার করি। তাহলে এখানে আর ইকুয়াল টু কিন্তু এমজিও না, আবার এমজি মাইনাস কি এফ সাইন থিটাও না, এখানে এমজি কি হবে আর ইকুয়াল টু হচ্ছে এমজি কস থিটা। ওকে, এখন বলো আমার এখানে যে আমি সামিশন যদি এফ লিখি, সামিশন যদি এফ ইকুয়াল টু এম এ লিখি, তাহলে এখানে আমার কার্যকর বল কি, কার্যকর বল কি, তাহলে আমি সিম্পলি কিন্তু লিখতে পারি সেটা হচ্ছে এমজি সাইন থিটা ইকুয়াল টু এমজি সাইন থিটা ইকুয়াল টু এম এ লিখতে পারি। সো দুই পাশ থেকে যদি আমি এম কেটে দেই, তাহলে আমি কিন্তু খুব সহজে বলতে পারি এ ইকুয়াল টু জি সাইন থিটা। এখান থেকে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনের পরীক্ষায় আসেই প্রায় যে এই বস্তুটা কত ত্বরণের নিচের দিকে নামবে, আনসার হচ্ছে সে জি সাইন থিটা ত্বরণের নিচে নামবে। কথা হচ্ছে এটা কখন, এই ঘটনাগুলো হচ্ছে কখন ঘটবে, যখন তলটা ঘর্ষণহীন থাকবে। কিহীন থাকবে? যখন হচ্ছে ঘর্ষণহীন থাকবে। কথা বুঝতে পারছো? সে ঘর্ষণহীন তলে যে নিচের দিকে পড়ে, তাহলে সে আলটিমেটলি এই তরণের নিচের দিকে পড়ে। পরীক্ষাতে প্রায় লেখা থাকে ঘর্ষণহীন তল বরাবর একটা বস্তু নিচের দিকে বেয়ে পড়তেছে। কথা হচ্ছে যদি ভাই ঘর্ষণহীন তো বলছেন, যদি ঘর্ষণ থাকে তাহলে কি হবে, ঘর্ষণ যুক্ত হইলে কি হবে, তখন কি হবে ভাই,
হ্যাঁ, তখন দেখি কি হবে, তখন যখন ঘর্ষণযুক্ত থাকবে তার মানে বস্তুটার নিচের দিকে দেখো নামতেছে, তাহলে তার এগেইনস্টে ঠিক উল্টা দিকে কিন্তু একটা কি থাকবে, ঘর্ষণ বল থাকবে। তার উল্টা দিকে এটা কি থাকবে, ঘর্ষণ বল থাকবে নিশ্চয়ই। তো একটা যদি উল্টা দিকে একটা ঘর্ষণ বল থাকে, এখন তাহলে আমি ওই সামিশন এফ ইকুয়াল টু কি লিখবো, সেম আগের মতো দেখো, আমি এখন ইকুয়াল টু কি লিখবো, তাহলে সামিশন এফ ইকুয়াল টু এম এ, এটা লিখবো না, সেম দুইটা বল লিখবো, একটা হচ্ছে F1 প্লাস F2 ইকুয়াল টু কি লিখবো, এখন এম এ লিখবো। ওকে, এখন বলো এই যে বস্তুটা নিচের দিকে যে পড়তেছে কোন বলটার জন্য পড়তেছে, সে হচ্ছে এই mg sin থিটার জন্য সে নিচের দিকে পড়তেছে। আর তার বিপরীতে যে ঘর্ষণটা কাজ করছে সেটা কোন দিকে কাজ করতেছে, বিপরীতে কাজ করতেছে। সো আমি যদি তাহলে লিখতে চাই তাহলে আমি এখানে লিখবো হচ্ছে mg sin থিটা, প্লাস লিখবো নাকি মাইনাস, সেম আগের কনসেপ্ট মাইনাস, কারণ এটা যেদিকে এটা ঠিক তার কি বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে mg sin থিটা মাইনাস fs ইকুয়াল টু কি ma, বা আমরা সেম এখান থেকে লিখতে পারি a ইকুয়াল টু mg sin থিটা মাইনাস fs ডিভাইডেড বাই m। এটা হয়ে গেল তার কি আনত তলে ত্বরণ। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তার কি আনত তলে ত্বরণ বের হয়ে চলে আসলো আমাদের, ঠিক আছে। সো তাহলে আমি দুটো জিনিস এখানে শিখে ফেললাম। একটা হচ্ছে ভাই কি, যে যদি ঘর্ষণহীন তল থাকে তাহলে আমার ত্বরণ হচ্ছে a ইকুয়াল টু g sin থিটা, আর যদি পরীক্ষাতে ঘর্ষণ যুক্ত থাকে তাহলে a ইকুয়াল টু mg মাইনাস fs ডিভাইড হচ্ছে m। ক্লিয়ার? তাহলে আগের সূত্রটার সাথে এর ডিফারেন্স কি বলতো, আগের সূত্রটা এখানে ছিল f মানে তুমি mg চিন্তা করতে পারো fs cos থিটা মাইনাস fs, আর এখানে mg মাইনাস sin থিটা মাইনাস fs, ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটাতেই। এখন আসো আরেকটু জটিল করতে পারে কি, সেক্ষেত্রে ভাই আরেকটু যদি জটিল করতে চাই তাহলে সেটা কি করতে পারে, এটা আমি একটা ভিন্ন কালার দিয়ে তোমাদের দেখাই। একটু যদি জটিল আরেকটু জটিল করতে চাই, একটু জটিল করতে চাই, কি জটিল করতে পারে বলো তো? হ্যাঁ, এক্ষেত্রে জটিলের জন্য আমি তোমাদের একটা ছোট্ট চিত্র ড্র করি। এই চিত্রটা আবার ড্র করবো, দেখো তোমরা যে এই যে আমার সেম আনত তল, এই যে আমার সেই বস্তু, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এম, তো এই যে ডিরেক্ট নিচে হচ্ছে মনে করো mg, এটা হচ্ছে থিটা, এই দিক দিয়ে হচ্ছে প্রতিক্রিয়া বল আর, এটা হচ্ছে আর এর প্রতিক্রিয়া বল হচ্ছে mg cos থিটা বিকজ অফ এটা হচ্ছে থিটা, হ্যাঁ, আর এই বরাবর কাজ করতেছে কি mg sin থিটা। দেখো এটা কিন্তু একটা নর্মাল বল, তুমি যখন একটা বস্তুকে এরকম হেলানো অবস্থায় রাখবা এটা অলওয়েজই mg sin থিটা ত্বরণের নিচের দিকে পড়া শুরু করার চেষ্টা করবে। এখন যদি ঘটনাটা ঠিক উল্টা হয়, তুমি এখন এই বস্তুটাকে মনে করো উপরের দিকে এরকমভাবে টানতেছো, সেটা এফ বলটা হয় না, এরকম যে একটা আমরা হেলানো তল বে এই বস্তুটাকে উপরের দিকে টানতেছি, তাহলে এখন তুমি বলো এখানে ঘটনাগুলো কি ঘটবে। আমি তোমাদের এখন ঘটনাগুলো একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো তাহলে আমার সেম সূত্র কিন্তু ওটাই, যে সামিশন এফ ইকুয়াল টু এম এ। তুমি এখন বলো, এখন যে তুমি বস্তুটাকে এফ বলে এরকমভাবে উপরের দিকে টানতেছো, উপরের দিকে যদি টানতেছো, তাহলে এটার মানে বস্তুটা থাকার জন্য সে কিন্তু একটা নিচের দিকে অলওয়েজ mg sin থিটা ত্বরণ তার নিচের দিকে কাজ করতেই আছে, এটা সে অলওয়েজ নিচের দিকে কাজ করতেছে। তুমি তাকে এখন এফ বলে টানতেছো, তো আমরা যখন একটা কোনো বস্তুকে মানে একটা নির্দিষ্ট বলে টানতে থাকি তখন ওই টানের এগেনস্টে কি পাওয়া যায়, অলওয়েজ এটা কি ঘর্ষণ থাকে না, তাহলে আমি যেদিকে টানবো ঠিক তার উল্টা দিকে ঘর্ষণ পাবো। একটু আগে যেহেতু বস্তুটা এদিকে পড়তেছিল এই জন্য ঘর্ষণটা ঠিক তার উল্টা দিকে ছিল, কিন্তু এখন যেহেতু বস্তুটাকে আমি ঘর্ষণ উপেক্ষা করে একটা টান দিয়ে নিয়ে যাচ্ছি, তার মানে এখন তার ঘর্ষণটা কিন্তু এই উল্টা দিকে কাজ করবে। কথা বুঝতে ভালো হবে, এখন কিন্তু তার ঘর্ষণটা এদিকে কাজ করবে, কারণ আমি যখন টানতে যাব আমার তো কষ্ট লাগবে ভাই। কেন কষ্ট লাগবে, কারণ আমি তাকে কি ওই যে অভিকর্ষ ত্বরণের বিপরীতে নিয়ে যাচ্ছি, তার জন্য হচ্ছে mg sin থিটা, পাশাপাশি এখানে একটি ওই তলেরটা কি ঘর্ষণ হচ্ছে যার জন্য kfs। তাহলে আমি কিন্তু এখন টোটাল এখানে দেখো বল পেয়ে যাচ্ছি তিনটা। তাহলে আমি যদি লিখি সামিশন এফ ইকুয়াল টু কি, তাহলে মনে করো f1 প্লাস f2 প্লাস f3 ইকুয়াল টু কি লিখবো, m এ লিখবো। এখন আসলে দিকের ব্যাপার স্যাপার, প্রথম দেখো এই এফটা ওইদিকে আছে, তাহলে এটাকে আমি পজিটিভ ধরলাম কারণ আমি তাকে এফ বলটা আনতেছি, কারণ দিন শেষে বস্তুটা আমি উপরের দিকে উঠাবো, তাহলে অবশ্যই এই কার্যকর বলটা বেশি হবে, তাহলে এফ লিখলাম। এরপর দেখো F2 আর F3 বল যতক্ষণ কোন বলগুলো, একটা হচ্ছে mg sin থিটা বল, আর একটা হচ্ছে কি fs বল। তাহলে আমি এটাকে মনে করো হচ্ছে F2 দিয়ে ডিফাইন করলাম, আর এটাকে মনে করো আমি F3 দিয়ে ডিফাইন করলাম। ওকে, তাহলে দেখো F2 আর F3 এর ডিরেকশনটা একদম F এর উল্টা দিকে, তাহলে F যদি প্লাস হয় বাকি দুটো মাইনাস হবে, তুমি ঠিক উল্টাটা ধরতে পারো, এই দুটো যদি প্লাস হয় এটা মাইনাস হবে, একই হবে আনসার, একই রকম আসবে। সো তাহলে আমি এই দুটো যেহেতু উল্টা দিকে, তাহলে আমি এখানে লিখলাম F মাইনাস, তাহলে F2 ইকুয়াল আমি কি ধরছি mg sin থিটা, mg sin থিটা, তারপর মাইনাস fs ইকুয়াল টু ma। ওকে, সো এটা হয়ে গেল আমার কি তখন আলটিমেটলি তার কি কার্যকর বলের সূত্র। সো এখান থেকে তোমার যে পরীক্ষায় বলে যে ভাই ত্বরণ বের করো, তাহলে আমরা লিখবো a ইকুয়াল টু f মাইনাস mg sin থিটা মাইনাস fs ডিভাইডেড বাই m, এটা হয়ে গেল তার কার্যকর বলের সূত্র।
কিন্তু অনেক সময় দেখো পরীক্ষায় বলবে যে এই যে বস্তুটা যে আমি উপর দিকে টেনে তুলতেছি এটাকে আমি একটা সমবেগে তুলতেছি। কোন বেগে তুলতেছি? সমবেগে তুলতেছি। তাহলে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে সমবেগ মানে কি? সমবেগ মানে তার ত্বরণ শূন্য। সমবেগ মানে কি তার ত্বরণ শূন্য। তাহলে সমবেগে যদি তুলো তাহলে তার ত্বরণ শূন্য। এটা যদি শূন্য হয় তাহলে এই পাশ দিয়ে এম দিয়ে গুণ করলে এটা শূন্য হয়ে যাবে। তখন তুমি কি লিখতে পারবা? তখন তুমি লিখতে পারো যে ভাই এফ মাইনাস এম জি সাইন থিটা মাইনাস এফ এস ইকাল টু 0। যদি বলে এই বস্তুটা তুমি সমবেগে উপরের দিকে তুলতেছো, তাহলে তুমি সরাসরি এখান থেকে লিখতে পারো বলো তো? লিখতে পারো এফ ইকাল টু এম জি সাইন থিটা প্লাস এফ এস। সো এটাই হয়ে গেল আমার আলটিমেটলি কি এক্ষেত্রে তার কি প্রযুক্ত বা কার্যকর বা এক কথা এটা হচ্ছে প্রযুক্ত বলের মান। তুমি তাকে কতটুকু বল দিয়ে উপরে দিয়ে দিতে সূত্র হচ্ছে কি তখন এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা প্লাস কি এফ এস। এখন দেখো তুমি চাইলে কিন্তু এফ এসকে একটু ভেঙে লিখতে পারো। এফ এস মানে কি বলো? এফ এস মানে তো অলরেডি তুমি জানো সেটা হচ্ছে মিউ এস ইন্টু আর। তাহলে এখানে আর মানে তো আর না, আর মানে কি এই দিকটাকে আমরা শিখে আসছি। আর মানে কি আর এর টিকলটা কি আছে এম জি কস থিটা। সো আমরা এখানে লিখতে পারবো মিউ এস এম জি কস থিটা। ঠিক আছে? সো তাহলে আমি যদি এখানে এটা বসাই তাহলে আমাদের ফাইনাল আউটপুটটা কি আসতেছে? আমি এটা কোথায় লিখবো? এখানে লিখি। হ্যাঁ, তাহলে বলো আমার ফাইনাল আউটপুটটা কি আসতেছে? আমি একটু এখানে দেখেন। হ্যাঁ, সো তাহলে আমাদের সূত্রটা আসবে ডিরেক্ট যে এফ ইকুয়াল এম জি সাইন থিটা মাইনাস, এটা আমি একটু এখানে কেটে লিখি, এম জি মাইনাস সাইন থিটা এম এস মিউ এস এম জি কস থিটা। হ্যাঁ, যেখানে আর ইকুয়াল টু কী ছিল এম জি কস থিটা। ওকে, তখন তোমার সূত্র দেখো ডিরেক্ট কিন্তু এই সূত্রটা হয়ে যাবে যদি ইন কেস অফ এফ এস না দেওয়া থাকে। বিষয়টা একটু কঠিন মনে হতে পারে। তোমরা যদি দেখো আমি আবার রিভিউ করতেছি, যদি তোমাদের এই জিনিসটা একটু বুঝতে প্রবলেম হয় তোমাকে একটু ধাপভাবে বুঝে আসতে হবে। তোমাকে প্রত্যেকটা কেস আগে বুঝতে হবে। আগে কেস 1টাও দেখতে হবে, তারপর কেস 2টা বুঝতে হবে, তারপর হচ্ছে কেস 3টা বুঝতে হবে। কেস 3তে কোথায় কী করছে, তাহলে কেস 3টা যদি তুমি বুঝো তাহলে তোমার কেস 4টা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো এক্ষেত্রে তোমাদের যদি 4টা কনসেপ্ট যদি কারো বুঝতে সমস্যা হয়, যেহেতু আমাদের ক্লাসটা রেকর্ডেড থাকবে, নো প্রবলেম, তোমরা আবার মাথাটা ঠান্ডা করে এই জিনিসগুলো একটু রিভিউ করবা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো এই পর্যন্ত সবাই কিন্তু ওকে কিনা আমাকে জানাও। যারা যারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও ভাই এই রোজা দিন তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা যদি একটু কমেন্ট না করো তাহলে কি হয়? আচ্ছা, অনেকেই তোমরা লাইভে দেখতেছো, একটু কাইন্ডলি জানো। হ্যাঁ, ইউটিউবে এবং হচ্ছে মিলে তোমরা অনেকেই লাইভ দেখছো, একটু কাইন্ডলি যারা আছো একটু আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন বা যেটাই বলো না কেন তোমরা একটু আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমরা কি এই পর্যন্ত কি সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে? ওকে, আচ্ছা। সো তাহলে আমরা একটু এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু কিছু এমসিকিউ আছে সেগুলো একটু শুরুতে দেখবো, দেন কিছু সিকিউ সলভ করবো। ঠিক আছে? দেখো কি বলা আছে এখানে। বলা আছে যে 30 কেজি ভরে একটা বস্তু স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি পেয়ে 36 কিলোমিটার পার হয়েছে। একটু জিনিসটা খেয়াল করো যে বলছে স্থির বস্তুর বেগ, তার মানে বস্তুটা আদি অবস্থায় স্থির ছিল, মানে তার আদি বেগ শূন্য। আমরা প্রায় বলছিলাম না কোয়েশ্চেন দেখবো হচ্ছে আদি বেগটা কিন্তু প্রায় কি থাকে শূন্য দেওয়া থাকে। ঠিক আছে? সো স্থির বস্তুর বেগ কি আছে শূন্য আছে। দেখো আমি একটু তোমাদের একদম যদি সূত্রগুলো আবার একটু রিভিউ করে দেখাই, তখন এখানে আমি অনেকগুলো সূত্র লেখাইছি। তোমার একটা হচ্ছে ব্যাগ আর স্মরণ থাকলে ত্বরণের কোন সূত্র হবে v²/2s, যদি ব্যাগ আর সময় থাকে তাহলে dl/t, আর যদি স্মরণ সময় থাকে 2s/t², অথবা স্মরণ সময়ের জন্য আরেকটা আছে s2 - s1 t2 - t1। এন্ড আমরা আরও কিছু ডিফারেন্সিয়েট দিয়ে শিখছি। সো তোমরা একটু এগুলো মাথায় রাখবা। এখন এখানে আমার একটু শুরুতে তোমরা বলো এখানে কোন সূত্রটা হতে পারে, কি কি দেওয়া আছে। ইনফরমেশন কি বলে মিনিট আছে এবং ব্যাগ আছে। ইনফরমেশন যেহেতু বলছে মিনিট এবং ব্যাগ আছে তাহলে আমার চোখ বন্ধ করে ত্বরণের সূত্র হবে, কোনো কথা নাই। যেহেতু ব্যাগ এবং সময় দেওয়া আছে, আমাকে যেহেতু বলই বের করতে বলছে, তাহলে অবশ্যই কিন্তু এই সূত্রটা হবে। সো আমি চোখ বন্ধ করে এই সূত্রটা লিখবো। এই সূত্রটা কি ভাই? সূত্র হচ্ছে ভাই এফ ইকুয়াল টু এম এ, আবার এ ইকুয়াল টু কি ভাই? এ ইকুয়াল টু হচ্ছে ডেল বি বাই টি। সো এখানে ডেল বি মানে বেগের পরিবর্তন, টি মানে সময়। এখন বলো কি কি দেওয়া আছে? ডেল বি কত দেওয়া আছে বলো? ডেল বি আছে বেগের পরিবর্তন হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। সো যারা একাডেমিক আছে একাডেমিক স্টাইল লিমিটটা করবা, মানে কিলোমিটার থেকে মিটারে নিয়ে নেবা নিশ্চয়ই, ক্যামেরা নাও নিশ্চয়ই তোমরা জানো। সেটা হচ্ছে কি ভাই যে আমি কিলোমিটারের জন্য কত কি করবো 36কে 1000 দিয়ে গুণ করবো, 36 ইন্টু কত 1000। ওকে, আবার হচ্ছে কী দিয়ে ভাগ করবো বলো তো? আবার আমি ভাগ করবো হচ্ছে কি সময় 1 ঘন্টা, যেহেতু কি 3600 দিয়ে আবার ভাগ করে নিব। তাহলে আমার যে কাটাকাটি করলে যেটা পাবো সেটা হচ্ছে কি 10 মিটার পার সেকেন্ড। আবার যারা একটু চালাক আছে, যারা ভবিষ্যতে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা বা এখন থেকে একটু অ্যাডমিশন স্টাইলে একটু ভাই, যেহেতু অ্যাডমিশনে ক্যালকুলেটর থাকবে না, সেক্ষেত্রে তোমরা যে অ্যাডমিশনে ম্যাথগুলো সহজে করতে চাও তারা চাইলে একটা শর্টকাট ইউজ করতে পারো যে 1 কিলোমিটার পার আওয়ারকে 1 কিলোমিটার পার আওয়ারকে তুমি যদি মিটার পার সেকেন্ড নিতে চাও তাহলে সেক্ষেত্রে তাকে জাস্ট 3.6 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। সিম্পল শর্টকাট। কি বলছি আমি?
যদি তুমি কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড নিতে চাও জাস্ট 3.6 দিয়ে ভাগ করবা। যেমন মনে করো তুমি তোমার পরীক্ষায় আসলো যে এখানে যেটা আছে যেমন 36 কিলোমিটার পার আওয়ার, তুমি এটাকে 3.6 দিয়ে ভাগ করো, 3.6 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড। তোমাকে পরীক্ষা থাকবে ভাই 20 না 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার, তাহলে এটাকে 72কে তুমি 3.6 দিয়ে ভাগ করো, 3.6 এর ডাবল তো 7.2, তার মানে কত হয়ে যাবে এটা 20 মিটার পার সেকেন্ড। আমার পরীক্ষায় কিন্তু এইগুলো সচরাচর থাকে, মানে 3.6 এরই গণিতগুলো পরীক্ষায় থাকে। তাহলে আমি কি বললাম যে পরীক্ষায় তোমাদের যে পরীক্ষায় 1 কিলোমিটার পার আওয়ার বলে, তাহলে এক্ষেত্রে আনসার হবে 1/3.6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। বা তোমাকে পরীক্ষায় এটা বলতে পারে যে আমরা এটা বলতে পারি 1 মিটার পার সেকেন্ড সমান সমান আমি বলতে পারি 3.6 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আলটিমেটলি এই জিনিসটা আসছে, হ্যাঁ এটা আমরা বলতে পারি। সো এখানে খুব সহজে 10 পেয়ে গেলাম। সো আমরা এখানে জাস্ট মান বসাই। ভর কত আছে 30 কেজি, সময় কত আছে, সময় আছে আসলে ব্যাগের পরিবর্তন পাইছি 10, সময় আছে হচ্ছে 2 × 60, মানে যেহেতু 2 মিনিট কথা আছে। সো আমরা এখন কাটাকাটি করি 2 × 60, হ্যাঁ। সো 30 দিয়ে কাটি 2, সো আলটিমেটলি থাকতেছে কত 2 2 4, হ্যাঁ। 10কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি নিশ্চয়ই জানি সেটা কত হবে 2.5 এত নিউটন। সো আমাদের রাইট আনসার হচ্ছে 2.5 নিউটন, ঠিক আছে। সো আমাদের রাইট আনসার কত 2.5 নিউটন, ক্লিয়ার? ওকে ঠিক আছে। সো আমাদের আনসার 2.5 নিউটন। নেক্সট আমরা পরের একটু দেখি। দেখো কি বলছেন, 6 কেজি বড় একটা বস্তুর উপর তুমি 6 সেকেন্ড ধরে 2 নিউটন বল ক্রিয়া করছো, প্রযুক্ত করছো, তো লোক তো ব্যাগের পরিবর্তন করতো। এই ম্যাটটা আগের ম্যাটটারই উল্টাটা চাইছে, এখন জাস্ট তোমাকে ডেল বি চাইছে, ব্যাগের পরিবর্তন। সেক্ষেত্রে তোমাকে সময় দেওয়া আছে আর বল দেওয়া আছে, সময় দেওয়া আছে আর কি দেওয়া আছে, বল দেওয়া আছে। তার মানে আলটিমেটলি রিলেশনটা কার সাথে দেখাও, রিলেশনটা হচ্ছে ব্যাগ সময় সূত্রটা এখানে আলটিমেটলি কাজ করতেছে। তাহলে আমরা সূত্র শিখছি কি m = del b by t। সো আমি এখান থেকে যদি লিখতে চাই তাহলে del b = ft ডিভাইড বাই কি বা ft ডিভাইড বাই কত m। তাহলে f কত আছে বলো, f হচ্ছে 2, সময় কত বলো 6 সেকেন্ড, এবং m কত বলো, m হচ্ছে 6 সেকেন্ড। তাহলে আলটিমেটলি 6 কাটা, তাহলে আলটিমেটলি কত 2 মিটার পার সেকেন্ড। সো আমাদের রাইট আনসার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, সো এই কনসেপ্ট যদি একটু বুঝে ফেলো ভাই, এটা আসলে কোনো মামুলিক ব্যাপার, হ্যাঁ এগুলো কোনো ম্যাথই না, একদম খুব ইজি ম্যাথ, ঠিক আছে। এটা দেখো, এটা একটা লিফটের একটা ব্যবসা। তোমরা নিশ্চয়ই সবাই জানো লিফট কি। লিফট হচ্ছে একটা বস্তু যখন আমি কি করব, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট বলে বা একটা কপি কলের সাহায্যে এটাকে আমি এরকমভাবে কি টেনে উপরের দিকে তুলি অথবা কি নিচের দিকে নামাই। তো এক্ষেত্রে নিশ্চয়ই একটু জাস্ট সিম্পল কনসেপ্টটা বলে দিই। লিফট যদি এ ত্বরণের উপরের দিকে, মনে করো এটা একটা লিফট, সো এটা একটা লিফট, এরকম একটা কপি কল থাকে কিন্তু, হ্যাঁ একটা কপি কল থাকে। তো লিফটে তো মনে করো যাত্রী আছে, সেটা হচ্ছে এমজি, তাদের ওজন আছে এমজি। সো এই লিফটটি তুমি এ ত্বরণের উপরেও তুলতে পারো, আবার এ ত্বরণের নিচে নামাইতে পারো। সো এক্ষেত্রে তোমার বাইরে থাকা যে ব্যক্তি তার আপাত ওজন আর কেমন হবে, হ্যাঁ এটা ডিপেন্ড করবে। এ ত্বরণে যদি তুমি উপরে উঠাও, উপরে উঠলে, হ্যাঁ এ ত্বরণে উপরে উঠলে তোমার ওজনটা অলওয়েজ বেশি মনে হবে। তখন সূত্র হবে r = m × g + a, ঠিক আছে। আবার যদি তুমি এ ত্বরণে নিচে নামাও, নিচে নামো, তাহলে সেক্ষেত্রে তোমার ত্বরণের সূত্র হবে r = m g - a, ঠিক আছে। সো উপরে উঠলে প্লাস, নিচে নামলে কি মাইনাস, ঠিক আছে। এই তত্ত্বটা তোমরা একটু ভালো মতো রাখো। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্লিয়ার, যেহেতু বস্তুটা কী বলছে দেখো, এত নিচে নামতেছে। সো নিচে নামার সূত্র সেটা হচ্ছে m × g - a, ওকে। সরাসরি তোমরা এখান থেকে বের করতে পারবো। এই ম্যাটটা দেখো একটু, এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের একটা প্রয়োগ, ঠিক আছে। কী বলছে, স্থির অবস্থায়, স্থির অবস্থায় মানে দুইটা বস্তু যে আছে আদি অবস্থায় তার স্থির, মানে দুইজনেরই কি u1 ও 0, u2 ও 0। দেখো বলছে স্থির থাকা অবস্থায় একটি বস্তু বিস্ফোরিত হয়ে এত ভরে দুইটি বস্তুতে পরিণত হয়ে গেল। তার মানে আগে যে বস্তুটা ছিল, তাহলে আমি এখানে একটা বস্তু বললে হচ্ছে আলটিমেটলি, যেহেতু একটা বস্তু ভেঙে দুই ভাগে হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি তার আদি অবস্থায় স্থির। মনে করো এরকম একটা বস্তু ছিল, ব্লাস্ট হয়ে এরকমভাবে দুইটা হয়েছে, একটা হচ্ছে m1 হয়েছে, m1 হয়েছে, আর একটা কি হয়েছে m2 হয়েছে, ওকে। সো m1 এর বেগ হবে কি v1 আর m2 এর বেগ হবে কি v2, এবং এক্ষেত্রে তার ইউ মানে ইউ যে বেগটা আছে সেটা হচ্ছে কি 0। সো আমরা নিশ্চয়ই জানি যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি, বস্তুর স্থির অবস্থায় মানে তার এক্ষেত্রে তার পূর্বের ভরবেগ এবং পরবর্তী ভরবেগ অলওয়েজ কি থাকবে, সেম থাকবে। তাহলে আমি এক্ষেত্রে এই সূত্র থেকে বলতে পারবো যে ভাই তার পূর্বের ভরবেগ হচ্ছে mu, পরবর্তী ভরবেগ কি m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল হবে অলওয়েজ। যেহেতু ইকুয়েশনে বলছে তার স্থির অবস্থায়, মানে বস্তুটা ইনিশিয়াল স্টেজে আদি অবস্থায় কি ছিল, স্থির ছিল, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি তার কি আদিবেগটা 0। সো আদিবেগটা যদি 0 হয়, তাহলে আমরা এক্ষেত্রে 0 কি লিখতে পারি m1 v1 প্লাস কি m2 v2, ক্লিয়ার। আচ্ছা, সো আমরা এখানে যে কোনো একটা পাশে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি বলো তো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটা হচ্ছে কি, দেখো আমি তো এখানে দুইটাকে এক পাশে লিখলাম, কোয়েশ্চেন দেখো কি বলছে, দেখো যে এটা পরিণত হয়ে যথাক্রমে v1 এবং v2 বিপরীত দিকে যাইতেছে। তার মানে এই যে ব্যাপারটা দাঁড়াইছে এখানে যে m2টা ওই দিকে না,
M2টা হচ্ছে আলটিমেটলি দেখো এই যে বিপরীত দিকে বসে, তাহলে এটা তোমার হচ্ছে M2 পুশ ফ্রন্ট এবং এখানে তার ব্যাকটা হচ্ছে V2। তাহলে যেহেতু ভেগ একটা ভেক্টর রাশি, একটা এদিকে যাচ্ছে একটা বিপরীত দিকে যাচ্ছে, তাহলে তুমি এখানে যে সাইনটা আমরা প্লাস দিছি প্লাস দিতে পারবো, দিতে পারবো, এখানে আলটিমেটলি দিতে হবে প্লাস মাইনাস। যেহেতু বিপরীত দিকে, তাহলে এটা যে দিকে যাচ্ছে এই V2 তার কি উল্টা দিকে আছে, তাহলে অবশ্যই যেটা করতে হবে তোমাকে এই যে মাঝখানে যে সাইনটা আছে এখানে অবশ্যই কি অবশ্যই তোমাকে কি দিতে হবে, মাইনাস দিতে হবে, সিম্পল ব্যাপার। তাহলে যেহেতু এখানে বিপরীত দিকে, যদি বলতো তারা একই দিকে আছে তাহলে আমি প্লাস দিতে পারতাম, যেহেতু বিপরীত দিকে আছে তাহলে কি মাইনাস। ওকে, সো আমি তাহলে একটা যে কোনো এক পাশ করে নিই, তাহলে M1 V1 ইকুয়াল টু M2 V2। সো আমার যেহেতু চাইছে হচ্ছে কি ব্যাগের অনুপাত, তাহলে আমি সুতরাং লিখতে পারবো V1 বাই V2 ইকুয়াল টু হচ্ছে কি M2 বাই M1, M2 বাই M1। তাহলে আলটিমেটলি অনুপাতটা কি আসলো বলো, M2 বাই M1। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিকটাকে থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ অনেক জায়গায় তোমাদের বোর্ডে কিন্তু অনেক জায়গাতে কিন্তু কি কোশ্চেন হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই এটা? ওকে, ঠিক আছে। সো আশা করি এটা বুঝতে পেরেছি আমরা। সো এখান থেকে আমরা একটু পরে যে কোশ্চেনটা সেটা একটু দেখবো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ঘর্ষণ সংক্রান্ত। ঠিক আছে, ঘর্ষণ সংক্রান্ত কি বলছে, 2 কেজি বড় একটি ব্লককে তুমি একটি আনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে। মাইন্ড ইট, কি বেগে চলবে, সমবেগে চলবে। খেয়াল করো 2 কেজি বড় একটি ব্লককে তুমি আনুভূমিক তলে টানতেছো, কোনো অ্যাঙ্গেল কিন্তু না, একদম কেস 1 কিন্তু মনে পড়ে কিনা তোমার, এই যে একটা 2 কেজি বরের বস্তু, তার ওজন আছে কত 2 × 9.8, এটাই তার কি বল, প্রতিক্রিয়া বল। এটাকে তুমি আণবিক বল টানতেছো, কত বলে টানতেছো দেখো, একটি বস্তু উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে, তোমার এই বলটাই বের করতে বলছে, বলটাই বের করতে বলছে। তাহলে এই বলে যখন তুমি টানবা তখন তার একটা কি থাকবে, একটা ঘর্ষণ থাকবে না, সেটা হচ্ছে মিউএস। সো আমি তাহলে এখন এই বলটা বের করি, তাহলে আমি F ইকুয়াল টু কি জানি বলো, বলো এক্ষেত্রে আমি সূত্র শিখছি কি, আমার সূত্র কি ছিল বলো, আমার সূত্র ছিল ভাই যে সামেশন F ইকুয়াল টু MA, সামেশন F ইকুয়াল টু MA। সো এখানে একটা মজার ব্যাপার দেখো, কোশ্চেন কিন্তু বলে দিচ্ছে যে ক্ষেত্রে বস্তুটা কি বেগে চলে, সমবেগে চলতেছে। সমবেগ মানে কি, সমবেগ মানে বস্তুটা কি ত্বরণ শূন্য, সমবেগ মানে কি ত্বরণ শূন্য, তার মানে তার এই যে রাইট সাইড ইকুয়াল টু কি 0। তাহলে আমরা লিখতে পারবো যে তাকে টানতেছি F বলে, ঘর্ষণ বল হচ্ছে Fs ইকুয়াল টু কত, 0। বুঝলাম? এই যে সামেশন F দুইটা বল আছে, একটা F1 একটা F2, F1টা হচ্ছে F, ওই যে F বল টানতেছো, আর F2টা কি ঘর্ষণ বল, কারণ যেহেতু এই বলটা পরস্পর বিপরীত। হ্যাঁ, এই যে মিউএস থেকে তো কি আসবে কি, মিউএস থেকে Fs, আর এই পাশে যেহেতু এটা সমবেগে যাচ্ছে মানে ত্বরণ শূন্য, তাহলে ইকুয়াল টু কি 0। তাহলে আমরা এই পাশে নিয়ে নিলে সো আলটিমেটলি এটা তার F ইকুয়াল টু কি Fs, আর Fs মানে কি জানি আমরা একটু আগে শিখে আসছি, Fs মানে হচ্ছে মিউএস ইন্টু আর। সো এখানে মিউএস আছে 0.01 এবং আর মানে হচ্ছে কি, ওই যে বললাম আর মানে প্রতিক্রিয়া বল 2 × 9.8 মানে 19.6। সো আমরা যদি একটু গুণ করার চেষ্টা করি যে F ইকুয়াল টু 19.6 × 0.01, তাহলে গুণ করলে কত আসবে, যেহেতু ওই পাশে 2 ঘর পরে আছে এখানে 2 ঘর সামনে চলে আসবে, তাহলে 0.196 নিউটন। সো আমাদের রাইট আনসার হচ্ছে 0.196 নিউটন। হ্যাঁ, যদি এখানে দুইটা অপশনই সেম আছে, এখানে যেটা হবে এখানে একটা সামনে একটা শূন্য থাকবে। হ্যাঁ, এটা ডি অপশন, এটা কারেকশন করে নিতে হবে, যেখানে একটা শূন্য থাকবে। হ্যাঁ, সো আমাদের রাইট আনসার হচ্ছে যেটা হচ্ছে 0.196, ওটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, সো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বিভিন্ন জায়গায় আসে, সো আমরা এই টাইপের এমসিগুলো খুব সহজে এখন কিন্তু পারবো আশা করি। এখন দেখো আমরা একটা সিকিউ দেখবো, সিকিউটা কি একটু ভালোভাবে খেয়াল করো সবাই। এই প্রবলেম থেকে এই সিকিউটা আসছে, দেখো 400 কেজি ভর একটা বস্তু বা একটা গাড়ি 60 কিলোমিটার/আওয়ার সমবেগে 10 ডিগ্রি কোণে নত তল বরাবর উপরে উঠতেছে। তার মানে কি নত তল, আনত তল, হ্যাঁ এই যে তলেগুলা কথা আছে সে কি 10 ডিগ্রি বরাবর উপরের দিকে করতেছে। তাহলে আমি চিন্তা করি, তুমি জাস্ট আগে চিত্রটা ড্র করতে হবে, তাহলে তুমি ম্যাথ ক্লিয়ার। এই আমার কাহিনী, হ্যাঁ এই দাও 10 ডিগ্রি করে, এই আমার 10 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। সো এই সেই 10 ডিগ্রি বলে এই যে মনে করো সেই গাড়িটা, এই যে গাড়িটা সে মনে করো এই যে উপরের দিকে করতেছে, ঠিক আছে। সে যখন উপরের দিকে করতেছে কত বেগে করতেছে, 60 কিলোমিটার/আওয়ার বেগে করতেছে। তাহলে এই পাশে সে উঠতেছে 60 কিলোমিটার/আওয়ার বেগে। ওকে, সো এক্ষেত্রে তার ভরটা কত দেখো তো, তার ভরটা হচ্ছে প্রায় 400 কেজি, তার ভরটা 400 কেজি। এবং এক্ষেত্রে বলছে কোয়েশ্চেন দেখো, বলছে গাড়িটির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত। কথা বুঝতে পারছো, এই গাড়িটির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত। তার মানে এই যে গাড়িটা যেদিকে কাজ করতেছে তার যে বিরুদ্ধ বল, মানে সে যে উপরের দিকে উঠতেছে একটা বলকে অতিক্রম করে উঠতেছে না, সেটাকে এগেনস্টে পার করে উঠতেছে না, তো ওই বিরুদ্ধ বলের মানটাই তোমাকে জানতে চাইছে। বা তুমি এটা ইনডাইরেক্টলি এটাই বলতে পারো যে আমরা টেনে নেওয়ার যে বলটা পড়ছিলাম না ঘটনাটা, যে এই যে আনত তলবে একটা বস্তুকে যখন আমি টেনে উপরের দিকে তুলি, এটাই তো আলটিমেটলি বিরুদ্ধ বল না, কারণ এক্ষেত্রে আলটিমেটলি তার নিচের দিকে কি ছিল, ওই যে
মনে পড়ে কিনা এম জি সাইন থিটা নিচের দিকে কাজ করতেছিল, আবার তার ঘর্ষণও নিচের দিকে কাজ করতেছিল, এই দুইটাকে অতিক্রম করে তুমি এফ বলে তাকে বিরুদ্ধভাবে টেনে নিয়ে যাচ্ছিল। এখানে এটাই ঘটছে, সে এই যে গাড়িটা নিচের দিকে একটা তার কি কাজ করতেছে বলো তো, তার নিচের দিকে এম জি সাইন থিটা কাজ করতেছে, পাশাপাশি তার একটা ঘর্ষণ কাজ করতেছে, এই দুইটা অতিক্রম করে সে বিরুদ্ধভাবে প্রবৃত্তি করতেছে। সো তোমাকে এই বিরুদ্ধ বল এফটাই জানতে চাইছে, ক্লিয়ার? সো আমি তাহলে লিখবো কি বলো, লিখবো সামিশন এফ ইকুয়াল টু এম এ, টোটাল বল কটা তিনটা, একটা হচ্ছে বিরুদ্ধ বল এফ, ওই যে উপরের দিকে যে বল উঠতেছে, হ্যাঁ উপরের দিকে যে বল এফ, তারপর হচ্ছে এফ এস এবং এম জি সাইন থিটা। তাহলে এফ যেহেতু উপরের দিকে তাহলে এফ মাইনাস এফ এস মাইনাস এম জি সাইন থিটা ইকুয়াল, খেয়াল করো তো কোশ্চেনতে কি বলছে যে এত গাড়িটি নত বরাবর উপরের দিকে উঠতেছে, তো তোমার এখানে বলছে ক্ষেত্রে কি এক্ষেত্রে গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মানটা জানতে চেয়েছে। কোশ্চেন কি একটা এখানে আমার শিখবো, হ্যাঁ একটাই। আচ্ছা এখানে একটা ছোট্ট জিনিস বলো, এখানে একটা ছোট্ট জিনিস মিসিং আছে, উদ্দীপকটা যেহেতু ঢাকা বোর্ডে আসছিল, ঢাকা বোর্ডে 2025 আসছিল, এখানে হচ্ছে যে তল বরাবর সমবেগী কথাটা মিস গেছে এখানে, হ্যাঁ সমবেগে দেখবো কথাটা আছে একটা, সমবেগ কথাটা এখানে আছে, সে এত বেগে সমবেগে উপরের দিকে করতেছে। ও ওই তো লেখা আছে সব, আমি এখানে লেখার প্রয়োজন নেই, এই দেখো কোশ্চেনে সুন্দরভাবে লেখা আছে যে সে এত সমবেগে উপরের দিকে করতেছে। তো একটু আগে আমি বলছিলাম যে সমবেগ মানে কি, সমবেগ মানে এখানে তার কোনো কি নাই, ত্বরণ নাই। সমবেগ মানে কি, এখানে তার কোনো কি নাই, ত্বরণ নাই, ঠিক আছে? যেহেতু তার ত্বরণ নাই তাহলে আলটিমেটলি আমরা এই ভাষাটা কি বলতে পারি, শূন্য বলতে পারি। এখন দেখো তাহলে আমাদের এই বিরুদ্ধ বলটা বের করি, তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এফ এস প্লাস এম জি সাইন থিটা। এখন বলো এফ এস তো আর এফ এস না, এফ এস কি এখানে আছে না, এফ এস মানে কি জানো, এফ এস মানে ভাই হচ্ছে জানো মি এস ইন্টু হচ্ছে আর, কিন্তু আর তো এখানে দেওয়া নাই, তাহলে আর মানে কি ওই যে উপরের দিকে গাড়ি উপরের দিকে যেটা কাজ করতেছিল মনে আছে না, সে এটা যদি সাইন থিটা হয় তাহলে আর কি হবে, অবভিয়াসলি কস থিটাটা হবে। তাহলে আমরা আর ইকুয়াল টু লিখতে পারবো যে সরাসরি মি এস ইকুয়াল টু কি এম জি কস থিটা, হ্যাঁ কারণ যেহেতু সাইন থিটা নিচে দিকে কাজ করছে, আমি এখানে বসা দেই, তাহলে মিউ এস এম জি কস থিটা প্লাস এম জি সাইন থিটা। ওকে, সো এখান থেকে দেখো কি কমন নেওয়া যায়, দুই পাশ থেকে আমরা চাইলে কি কমন নিতে পারি, এম জি কমন নিতে পারি, তাহলে এম জি মিউ এস কস থিটা প্লাস সাইন থিটা, বাস এটা হয়ে গেল আমার কি এফ এর মান, এটা হয়ে গেল আমার কি এক্ষেত্রে তার বিরুদ্ধ বলের মান। সো আমি এখানে যদি বসাই তাহলে এফ এম কত, ওই যে এম 400, জি কত 9.8, তারপর হচ্ছে মিউ এস কত, মিউ এস কত বলো, ওই তো কোশ্চেনে দেওয়া আছে দেখো, মিউ এস হচ্ছে 0.3 কস 10 ডিগ্রি, কস 10 ডিগ্রি প্লাস সাইন হচ্ছে 10 ডিগ্রি, সাইন 10 ডিগ্রি। ওকে, সো এটা যদি তুমি ক্যালকুলেশন করো এটা হচ্ছে তোমার কি রাইট আনসার। সো যেহেতু আমাদের এখানে আলটিমেটলি ক্যালকুলেটর নাই, তুমি একটু বাসায় একটু সুন্দরভাবে ক্যালকুলেশন করবো, তাহলে 400 ইন্টু 9.8 0.3 ইন্টু কস 10 ডিগ্রি প্লাস কি সাইন 10 ডিগ্রি, ঠিক আছে ক্লিয়ার? দেখো ম্যাথটা কিন্তু যেহেতু ঢাকা বোর্ড আসছিল, অনেকেই ম্যাথটা কিন্তু ঝামেলা করছিল, হ্যাঁ একটু যেহেতু আমরা জানি সবসময় ঢাকা বোর্ড হচ্ছে তোমার কি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেশি আসে, সো এবার যেহেতু একটু ব্যতিক্রম হইতে আসছিল, সো এই ক্ষেত্রে এই ম্যাথটা কিন্তু এই পয়েন্টটা থেকে আসছিল, ঠিক আছে? সো আশা করি ইনশাআল্লাহ তোমরা এখান থেকে এটা সলভটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা পরের সিকিউতে যাচ্ছি। দেখো এটা খুবই মানে সহজ একটা জিনিস হচ্ছে সংঘর্ষের টপিক। কি দেখো, দেখো এরকম দুইটা বস্তু আছে, মনে করো এই যে একটা এমন, একটা হচ্ছে এম টু, এবার দেখো সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে দেখো কী হয়েছে, এরা একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে আমরা নিশ্চয়ই জানি সংঘর্ষ দুই প্রকার, সংঘর্ষ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। এখন বলতে আমরা স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক জিনিসটা কি, একটু আমরা তোমরা অনেক পড়েছো, তবে আমি একটু সংক্ষেপে একটু বলে দিই। তোমাদের পরীক্ষায় কিন্তু এটা অনেক সময় পার্থক্য আসে যে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষের পার্থক্য কী, তখন তোমরা ভুল করে একটা কথা প্রায় বলে ফেলো যে ভাই তাদের ভরবেগ কি একই নাকি আলাদা, এই কথা অনেকে তোমরা মিস করে ফেলো। কিন্তু মাথায় রাখবা যে ভরবেগই, কারণ এটা ভরবেগের সংরক্ষণ সূত্র, তোমরা সবসময় ভরবেগ সংরক্ষিত থাকবে। স্থিতিস্থাপক সংঘর্ষের সূত্র হচ্ছে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, কিন্তু যদি সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু হচ্ছে v। পার্থক্য হচ্ছে এটাই। তাহলে দুই প্রকার সংঘর্ষেই তার ভরবেগ সংরক্ষিত থাকবে, মানে তার পূর্বের ভরবেগ পরের ভরবেগ সেম হবে, পূর্বের ভরবেগ পরের ভরবেগ সেম হবে, কিন্তু এক্ষেত্রে অস্থিতিস্থাপক সংঘর্ষে যেটা ঘটবে সেটা হচ্ছে সংঘর্ষের পর সেটা কি হয়ে যাবে, আলটিমেটলি মিলিত হয়ে যাবে, ঠিক আছে? আবার সেকেন্ড একটা পার্থক্য বলতে পারো যে এক্ষেত্রে তাদের স্থিতিস্থাপক সংঘর্ষে তার পূর্বের গতিশক্তি পরের গতিশক্তি সেম হবে,
কিন্তু এক্ষেত্রে তার পূর্বের গতিশক্তি পরের গতিশক্তি ভিন্ন হবে। তাহলে পরীক্ষায় কিন্তু অনেক সময় দুইটা ঘটনা দিয়ে বলতে পারে যেটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, তোমাকে বলতে পারে এটা ব্যাখ্যা করো। তাহলে উত্তর হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের গতিশক্তি একই, বাট অস্থিতিস্থাপক সংঘর্ষ ভিন্ন হবে। আবার আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে তাদের আপেক্ষিক বেগও মানে আলাদা হবে। এই ক্ষেত্রে তার আপেক্ষিক বেগ মানে সেম, ওটা তার আপেক্ষিক বেগ কী হবে, আলাদা হবে। সেই দুটো দিয়ে পরীক্ষা বিশেষ। তাহলে আমার মনে হয় এই ঘটনা থেকে তোমরা বুঝতে পারতেছো যেহেতু দুইটা বস্তু আলাদা ছিল একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তার মানে এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, সো আমরা তাহলে যেহেতু কোয়েশ্চেনে বলছে যে উদ্দীপকের চিত্র অনুসারে ভি বের করো, মানে তার মিলিত বেগ ভিটা বের করতে বলছে। সো অস্থিতিস্থাপক সংঘর্ষ সূত্র কি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু হচ্ছে v। সো এক্ষেত্রে খেয়াল করো আমার মানগুলো সব দেওয়া আছে। m1 আছে 500 কেজি, u1 আছে 30 মিটার পার সেকেন্ড, m2 আছে 200 কেজি, বাট u2 হচ্ছে তোমার কি 0। আর এক্ষেত্রে তারা সংঘর্ষের পরে তার ভরটা কত, আচ্ছা সংঘর্ষের পরে ভরটা তো এখানে থাকার কথা ছিল, হ্যাঁ উল্লেখ করা নাই। সংঘর্ষের পরে তাদের যেহেতু অ্যাডজাস্ট হয়েছে, এখানে আমি তোমাদের বলে দিই সঙ্গে এটা আলটিমেটলি যেহেতু ছিল 500 আর 200, তাহলে অবশ্যই কি 700 হতে পারে। হ্যাঁ জাস্ট আমি তোমাদের বলে দিলাম, এক্ষেত্রে আমার যেহেতু উদ্দীপকটা সঠিকটা মুখস্থ নয়, এখানে একটা ভর থাকবে, আমি জাস্ট 700 না লিখে 600 লিখি, কারণ 700 হলে আলটিমেটলি যোগফল সেম হয়ে যায়। হ্যাঁ মনে করো সংঘর্ষের পরে তাদের ব্যাগ আছে 600। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু জাস্ট এখন মানগুলো বসাই। তাহলে এই পার্টটা তো শূন্য, কারণ যেহেতু ইউটু শূন্য, তাহলে তোমার হচ্ছে কত হচ্ছে, এটা না হইলেও চলে কিন্তু ভর এই পাশে সংঘর্ষের পরে যে 600 না 700 হবে, এটা তো দুটো যুগ ফলের সমান, তাহলে 700 হবে আসলে। হ্যাঁ সো এটা আমার না লিখলে কোনো প্রবলেম নেই। সো আমি তাহলে সরাসরি এটা দিয়ে করতে পারি যে m1 u1 ডিভাইড বাই কত m1 প্লাস কত m2, কারণ আলটিমেটলি দুটো যুগ ফলের তো সমান হবে সিম্পলি। সো আমি তাহলে এই ক্ষেত্রে লিখলাম কত হলো, তাহলে m1 কত আছে 500, আর u1 কত আছে, u1 হচ্ছে তোমার 30, আর নিচে দুটো যোগ ফল হচ্ছে কত 700। সো এক্ষেত্রে 0 0 0 0 কাটাকাটি, তাহলে আলটিমেটলি কত 150, 5 3 150, 122 150/7। তাহলে আমি এটাকে ভাগ যদি করি তাহলে প্রায় 20 20 7 20 140, 7 21 147, তাহলে 21 প্রায় 2 বলতে পারো 2 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে রাইট আনসার। তো এক্ষেত্রে সংঘর্ষের পরে তার বেগ কত হবে 21.2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ক্লিয়ার, সবাইকে বুঝতে পারলাম এটা আমরা। তাহলে সংঘর্ষের পর তার ব্যাগটা হয়ে যাবে কত 21.2 কিলোমিটার। নেক্সট আমরা একটা পরেরটা একটু দেখি। নেক্সট এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের কোয়েশ্চেন। দেখো কি বলছে যে 500 কেজি ভরের একটা বস্তু, 500 কেজি একটা ভরের বস্তু। সো একটি বালুভর্তি ট্রাক ঘন্টায় এসেছে 72 কিলোমিটার বেগে, ঘন্টায়, মানে তুমি বলতে পারো এটা 72 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ সো নিশ্চয়ই তোমাদের একটু আগে আমি টেকনিকটা শিখিয়ে দিছিলাম যে যদি কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে সেক্ষেত্রে তার মিটার পার সেকেন্ডে নেওয়ার উপায় কি, এটাকে জাস্ট 3.6 দিয়ে ভাগ করবা। তাহলে 72 ভাগ হচ্ছে 3.6, তাহলে কত হবে 20 মিটার পার সেকেন্ড। কত 20 মিটার পার সেকেন্ড। সো বলছে সে 200 গ্রাম বালু ছিদ্র দিয়ে পড়ে যাচ্ছে কত কীভাবে প্রতি সেকেন্ডে, মানে প্রতি 1 সেকেন্ডে। সে প্রতি 1 সেকেন্ডে 200 কেজি করে মানে 200 গ্রাম করে বালু পড়ে যাচ্ছে। 200 গ্রাম মানে বুঝছি তো আমরা নাকি, হ্যাঁ সো 200 গ্রাম মানে হচ্ছে প্রায় 0.2 কেজি, এত কেজি করে বালু পড়ে যাচ্ছে। কোয়েশ্চেন হচ্ছে 20 মিনিট পর ব্রেক চেপে ট্রাকটিকে 20 সেকেন্ড দূরত্বে থামানো হলো। কোয়েশ্চেন নাম্বার 1, যাত্রা শুরুর 15 মিনিট পর ট্রাকের ব্যাগের মান কত। তাহলে খেয়াল করো ইনিশিয়ালে ট্রাকের ভর m1 কত ছিল 500 কেজি, মাইন্ড ইট। ইনিশিয়াল তার ব্যাগ কত ছিল v1 কত ছিল, দেখো তো v1 ছিল তার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। খেয়াল করো তো এখন যেহেতু তার প্রতি সেকেন্ডে 15 কেজি করে বালু পড়ে যাচ্ছে, তাহলে পরের তার কি ভরটা চেঞ্জ হবে না, সেটা কত হবে বলতো। তাহলে m2 ইকুয়াল টু ছিল 500 মাইনাস কি প্রতি সেকেন্ড, না প্রতি সেকেন্ড মানে আলটিমেটলি কত প্রতি সেকেন্ডে কত কেজি করে বালু কমতেছে 0.2 কেজি করে, না তাহলে আলটিমেটলি বালুটা কতক্ষণ পড়ছে দেখো তো, এই যে 15 মিনিট পড়ছে। তাহলে 15 মিনিট মানে কত বলো তো, তাহলে 15 মিনিট আমি যদি সেকেন্ডে প্রকাশ করি তাহলে 15 × 60 প্রায় সেই 900 সেকেন্ড বালু পড়ছে, এবং প্রতি সেকেন্ডে সে 0.2 গ্রাম করে পড়ছে। তাহলে আলটিমেটলি 0.2 ইন্টু হচ্ছে 900 সেকেন্ড। সো আমরা এখানে যদি বিয়োগ করি কত আসে বলো তো, তাহলে 500 মাইনাস এটা কত হবে 9 দুগুণে 18, এই ধরো হচ্ছে 900 যদি গুণ করি 0.2 না, তাহলে 9 দুগুণে হচ্ছে 18 মানে 1.8 আর সাথে 2টা শূন্য, তাহলে 18 180, তাহলে 180। তাহলে থাকে কত বলো তো ভাই, তাহলে 500 থেকে যদি 180 মাইনাস করো তাহলে থাকতেছে হচ্ছে 320 কেজি।
সো 320 কেজি বল থাকতেছে, ঠিক আছে। আমি জাস্ট মুখোমুখিটা গুণ করলাম, তাহলে আমার M2 হয়ে গেল। তাহলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে ট্রাকের পরের বেগ কত। এটা আশা করি তোমাদের একদম সহজ জিনিস যে ভাই তাহলে M1 V1 ইকুয়াল টু কী হবে M2 V2, তার মানে আমার পূর্বের ভরবেগ পরের ভরবেগ সেম থাকবে। সো তাহলে V2 ইকুয়াল টু কি M1 V1, তাহলে M1 V1 কত 500 × 20 আর আলটিমেটলি আমার M2 কত 320। সো এটা তুমি ক্যালকুলেশন করো তাহলেই উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার আমরা সবাইটা? খুব সহজ জিনিস, হ্যাঁ। এবং এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা প্রায় আসে। অনেক সময় পরীক্ষা এটার গতিশক্তি জানতে চাই যে গতিশক্তি কত, হ্যাঁ। এখানে তুমি তার গতিশক্তি বের করতে পারো। সো আমাদের এটা গ নাম্বার কমপ্লিট। আর বড় গ কী বলছে দেখো, বড় গ কী বলছে, বড় গ বলছে দেখো যে ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান কত। তাহলে আমার প্রয়োজনীয় বলটাকে আমি ধরলাম F ইকুয়াল টু আমরা জানি ma। সো এখন দেখো ট্রাকটিকে সে থামাইতে চাইছে কত মিনিট পরে, সে 20 মিনিট পর ট্রাকটাকে ব্রেক থেকে মানে ব্রেক চেপে থামাইতে চাইছে। তাহলে খেয়াল করো ইনিশিয়ালে তার ভর কিন্তু ছিল 500 কেজি। তাহলে 20 মিনিট পর ট্রাকটাকে যেহেতু থামাইতেছে 20 মিনিট পর তার ভরটা কিন্তু সেম নাই, কারণ প্রতি সেকেন্ডে যেহেতু 200 গ্রাম করে ভালো পড়ে যাচ্ছে। তাহলে আমি ফার্স্টে তার ভরটাকে বের করি। তাহলে এখানে তার এই M কত, তাহলে M হবে 500 মাইনাস তাহলে 20 মিনিট না, 20 মিনিট মানে কত 1200 সেকেন্ড। সো 1200 সেকেন্ড ইন্টু হচ্ছে 0.2, তাহলে 12 দুগুণে কি 24, তার মানে 240 কেজি ভালো পড়ে যাচ্ছে। 500 মাইনাস 240 কেজি, তাহলে থাকে কত বলো তো 240, তাহলে 260 কেজি ভালো থাকে। তাহলে তার 20 মিনিট পর তার ভর হবে 260 কেজি। আচ্ছা, একটু জিনিসটা খেয়াল করো, তোমার ইনিশিয়ালে ভর বেশি ছিল তখন তোমার কিন্তু ব্রেক চাপতে গেলে কষ্ট বেশি হবে থামাইতে, কারণ ভর বেশি মানে তোমার বলও বেশি দিতে হবে আদানকারী। কিন্তু যখন তোমার সেকেন্ড স্টেজে ভর কমে গেছে তাহলে তোমার ইজিলি ব্রেকটাকে কম চাপলে হবে। কিন্তু এখানে তোমার দেখো ত্বরণ কি আছে, কোশ্চেনে ত্বরণ কিন্তু নাই। কিন্তু ত্বরণ না থাকলে কী হবে, তোমার কিছু তত্ত্ব দেওয়া আছে। কী তথ্য দেওয়া আছে যে ব্রেকটা মানে এই বস্তুটি সে হচ্ছে এই যে ফার্স্টে ইনিশিয়াল যে তার ব্যাগটা, তার আদি ব্যাগটা কত ছিল বলো তো, তার আদি ব্যাগটা ছিল হচ্ছে 20। আর যেহেতু সে ব্রেক চাপা হয়েছে, দেখো ট্রাকটিকে থামাইতে চাইছে, তাহলে অবশ্যই যেহেতু থামবে তাহলে তার শেষ ব্রেক অবশ্যই শূন্য। বুঝলাম, মানে তুমি এটা বলতে পারো যে তার আদি বেগ 20 যেটা রওনা করছিল, আর যেহেতু সে 20 মিনিট পর ব্যাগটাকে থামাইবে তাহলে তার শেষ বেগ হচ্ছে কত শূন্য, এবং এতটুকু সময় সে স্মরণ হবে মাত্র 20 মিটার। থামানোর জন্য তার স্মরণ হবে কত মিটার 20 মিটার। তাহলে আমি কি ক্ষেত্রে এইভাবে বলতে পারি না যে লোকটার আদি বেগ হচ্ছে, লোকটা মানে ট্রাকটার আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, যেহেতু ট্রাকটা থামবে তাহলে তার শেষ বেগ হচ্ছে শূন্য, আর যেহেতু আলটিমেটলি তার স্মরণ হয়েছে কত এই এতটুকুর মধ্যে স্মরণ হয়েছে তার কত 20 মিটার। তোমরাই বলো তোমার হাতে ব্যাগ আর স্মরণ আছে, তুমি কোন তত্ত্ব দিয়ে ত্বরণ বের করবা? আমার মনে হয় তোমাদের সেই মাথায় কাজ করে ফেলছে কোন সূত্র, যে ভাই v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস কি 2as। ওকে, বসাও। তা শেষ বেগ শূন্য বসাইলাম, শূন্য স্কোয়ার, আদি বেগ কত 20। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এটা কি বল বলো তো, ট্রাকটাকে যে তুমি ব্রেক চাপতেছো এটা কি বল, বাধাদানকারী বল না। তাহলে এক্ষেত্রে ত্বরণ কমবে না, মন্দন হবে না, তাহলে এক্ষেত্রে প্লাস কি হয়ে যাবে মাইনাস। 2 ইন্টু a ইন্টু এস কত, এস হচ্ছে 20। ব্যাস, তাহলে এখন মানে কাটাকাটি করো, তাহলে এটা এই পাশে চলে আসবে না। তাহলে a ইকুয়াল টু 20 স্কোয়ার মানে কত 400, আর এখানে 20 দুগুণে 40, তাহলে তোমার ত্বরণটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, সো এটা আলটিমেটলি মন্দন। এটা আলটিমেটলি কি মন্দন। তুমি যদি প্লাসের জায়গায় মাইনাসের যদি প্লাস দেখো সমস্যা নেই, তখন তোমার এর মানটা মাইনাস আসতো, মানে আলটিমেটলি এটা মন্দন বোঝাচ্ছে আর কি। সো বসাও। সো এম পাই গেছি 260 ইন্টু তোমার ত্বরণটা কত 10। সো তো এই বস্তুটাকে বা এই ট্রাকটাকে তার থামাইতে 20 মিনিট পর 2600 নিউটন বল প্রয়োগ করতে হবে। কত নিউটন? তার 2600 নিউটন বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এই ব্যাগটাকে যদি এই ট্রাকটাকে সে থামাইতে চায় তাহলে সে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? 2600 নিউটন বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। ওকে ওকে ফাইন। নেক্সট আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কৌণিক বেগ। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি বলছিলাম যে দুইটা পার্টে ভাগ করা যায়। আমরা পার্ট 1 কমপ্লিট করলাম, এখন হচ্ছে আমরা পার্ট 2টা কমপ্লিট করবো। সো পার্ট 2তে কী বলছে, পার্ট 2তে বলছে কৌণিক বেগ নিয়ে আমাদের আলোচনা করতে বলছে। এখন হচ্ছে ভাই কৌণিক বেগ জিনিসটা আসলে কি, কৌণিক বেগ জিনিসটা আসলে কি? কৌণিক বেগ বলতে আমরা বুঝি যে ভাই যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে কী করতে থাকবে, ঘুরতে থাকবে। একটা বস্তু নির্দিষ্ট একটা মানে কেন্দ্র করে যখন সেটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে সেই বেগটাকে আমরা বলবো কি কৌণিক বেগ। তোমাদের এক্ষেত্রে আমি কিছু জিনিস একটু বলে দিই, তাহলে তোমার জিনিসটা ইজিয়ার হবে যে রৈখিক আর কৌণিকের বেসিক ডিফারেন্সটা আসলে কোথায়। রৈখিক এবং হচ্ছে কৌণিক, রৈখিক এবং হচ্ছে কৌণিক। কেউ যদি আমরা এই প্যাটার্নটা ধরতে পারো তাহলে তোমাদের এই রৈখিক কৌণিকের যত সূত্র সমূহ কোনো সূত্র সমস্যা হবে না, সিম্পলি বুঝতে পারবা। তাহলে আমি একটু যে কথাটা বলতেছিলাম যে রৈখিক আর কৌণিকের প্রথম পার্থক্য হচ্ছে রৈখিক মানে সরল রেখা বরাবর যাবে, আর কৌণিক মানে এরকমভাবে বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে রৈখিকের যেটা সরণ এস হবে, কৌণিকটা সেটা আলটিমেটলি থিটা হবে, কারণ কি সে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ মেনটেন করে করতেছে। তাহলে রৈখিকটাও মানে এক প্রকার তুমি দৌড়ানো মানে ব্যাকপ্রাপ্ত বলতে পারো, কৌণিকটা একটা ব্যাকপ্রাপ্ত, কিন্তু সেটা একটা কি নির্দিষ্ট ব্যাসার্ধ মেনটেন করে ব্যাকটা প্রাপ্ত হচ্ছে।
সো আমি এই কথা তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে যে রৈখিক এবং কৌণিক এই দুইজনের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে একটা ব্যাসার্ধতে। কোথায়? একটা ব্যাসার্ধতে। তাহলে খেয়াল করো, আমরা যেটা রৈখিকে বি দিয়ে প্রকাশ করব, কৌণিকে সেটার নাম হয়ে যাবে ওমেগা। আমরা রৈখিকে যেটাকে সরণ এস দিয়ে প্রকাশ করব, কৌণিকে সেটার নাম হয়ে যাবে থিটা। আমরা রৈখিকে যেটাকে ত্বরণ এ দিয়ে প্রকাশ করব, কৌণিকে সেটার নাম হয়ে যাবে আলফা। আমরা রৈখিকে যেটাকে হচ্ছে বল এফ দিয়ে প্রকাশ করব, কৌণিকে সেটার নাম হয়ে যাবে টর্ক। আমরা রৈখিকে যেটাকে মনে করো হচ্ছে ভরবেগ পি দিয়ে প্রকাশ করব, কৌণিকে সেটার নাম হয়ে যাবে কৌণিক ভরবেগ এল। ওকে, আবার দেখো আমরা আরও এরকম কয়েকটা আরও লেখা যাবে যেগুলো আমাদের একদম সচরাচর যেগুলো আমরা ইউজ করে থাকি। তাহলে আমাদের ব্যাগ গেল, সরণ গেল, ত্বরণ গেল, বল গেল, ভরবেগ গেল। হ্যাঁ, আচ্ছা, আমরা আরও কয়েকটা বলতে পারি কি কি, আমরা ভর, হ্যাঁ, রৈখিকে যেটাকে আমরা ভর এম বলি, কৌণিকে সেটাকে বলা হয় জড়তার ভ্রামক আই। ঠিক আছে, সো আমরা এই প্যাটার্নটাকে মাথায় রাখবো যে কখন কোনটাকে আসলে কী বলে। এবং দেখো তোমাদের পরীক্ষায় দেখবো এই দুইটার মধ্যে একটা কোলাবোরেশন ফর্ম আসে। যেমন তুমি আলটিমেটলি ব্যাগ ইকুয়াল টু কি লিখতে পারো, এরকম লেখো না, ডি এস বাই ডিটি। সেম তুমি দেখো ওমেগা ইকুয়াল টু এটা লিখতে পারো, ওমেগা ইকুয়াল টু হচ্ছে ডি থিটা বাই ডিটি, মানে সরণকে সময় দিয়ে ভাগ। আবার দেখো তুমি ত্বরণ ইকুয়াল টু কি লিখতে পারো, ত্বরণ ইকুয়াল টু এটা লিখতে পারো না, ডিবি বাই ডিটি। দেখো এখানেও এটা লেখা যাবে যে ভাই আলফা ইকুয়াল টু কি, আলফা হচ্ছে ডি ওমেগা ডিভাইড বাই কত, ডিটি। মানে সবগুলো একদম মানে মিল করে লেখা যাবে। আবার দেখো যে বলছে যে রৈখিক আর কৌণিক, মানে এইগুলো ভি আর ওমেগা সেম না, একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? ওই যে একটা আর এ, এই জন্য এটা সূত্র হচ্ছে ভি ইকাল টু ওমেগা। আবার দেখো এস ইকাল টু কি, আর থিটা। দেখো জাস্ট হচ্ছে থিটা মানে কৌণিকের সাথে একটা করে আর গুণ হচ্ছে। আবার দেখো এ ইকাল টু আলফা আর। ওকে, আবার দেখো টর্ক ইকাল টু আর এফ। আবার দেখো এল ইকাল টু আর পি। আবার দেখো আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এখানে একটাই ব্যতিক্রম, এখানে একটাই ব্যতিক্রম। কোনটা বলো তো? একটা হচ্ছে জড়তার ভ্রামক। কেন ব্যতিক্রম? কারণ দেখো প্রত্যেকের সাথে এখানে আর করে এড হয়েছে, কিন্তু এখানে গিয়ে কি আর স্কোয়ার হয়ে গেছে। তার মানে এই যে জড়তার ভ্রামকটা সে একটু লোভী, একটু বেশি লোভী বলতে পারো। কারণ সবাই যেহেতু একটা করে আর নিছে, সে দুইটা আর নিয়ে নিছে আর কি। সো যেহেতু সে দুইটা আর নিয়ে নিছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে দেখবা হচ্ছে তোমার সকল ভ্রামক হচ্ছে কি ভেক্টর রাশি। সকল ভ্রামক কি ভেক্টর রাশি উইদাউট কি জড়তার ভ্রামক। সকল ভ্রামক ভেক্টর রাশি উইদাউট কি জড়তার ভ্রামক। দ্যাটস আমরা এক্ষেত্রে বলতে পারি যে ক্ষেত্রে জড়তার ভ্রামকের ব্যতিক্রমের কারণটা হচ্ছে সে স্কেলার। সকল ভ্রামক যেহেতু ভেক্টর উইদাউট জড়তার ভ্রামক, তাহলে এটা হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ হচ্ছে সে এখানে আর দুইটা নিয়েছে। এটা বলতে পারো তুমি, হ্যাঁ, মানে এখানে তার দুটো ডট গ্রহণ হয়েছে, এই জন্য সেটা স্কেলারে কনভার্ট হয়ে গেছে। আবার তুমি চিন্তা করো তোমাদের যে আমাদের যে একটু গতি সূত্রগুলো পড়ছি সেগুলো আমরা একটু কনভার্ট করতে পারি। যেমন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটাকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। সেম এবার সবগুলো সূত্র তুমি লিখতে পারো। আবার দেখো তুমি মনে করো এফ ইকুয়াল টু এম এ শিখছো, তাহলে এফ মানে তো টর্ক, তাহলে তুমি কি লিখতে পারো টর্ক ইকুয়াল টু আই আলফা। আবার মনে করো তুমি গতিশক্তি শিখছো, ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তুমি কি লিখবা? লিখবা হচ্ছে ভাই ই কে প্রাইম ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, কারণ ওমেগা এম মানে যে আই আর ভি মানে কি ওমেগা। তাহলে এইভাবে তোমার যত সূত্র আছে কণিকের সবগুলো সূত্র তুমি এই টেকনিকের সাহায্যে ওইকে লিখে আসতে পারো। ঠিক আছে, সো আই হোপ এটা তোমরা ক্লিয়ার। সো আমরা এখান থেকে জাস্ট এখানে কিছু জিনিস দেখো, কয়েকটা সিকিউ আছে, আমরা সিকিউগুলোটা সলভ করার চেষ্টা করি। দেখো কোয়েশনে কী চাইছে, কোয়েশনে চাইছে যে এরকম একটা রহিম এত গ্রামের একটা বস্তুকে সুতায় বেঁধে দুইটি অবস্থান থেকে আনুভূমিকে প্রতি মিনিটে সে 60 বার করে ঘুরাইতেছে। মনে করো এরকম একটা সুতা, হ্যাঁ, সে এরকম সুতায় বেঁধে প্রতি মিনিটে ঘোরাচ্ছে এবং সেই ব্যাসার্ধ দেখো, তার বলছে অবস্থান ভেক্টর দুই যথাক্রমে R1 এবং R2। অবস্থান ভেক্টর নিশ্চয়ই তোমরা জানো সবাই, যে ফার্স্টে মনে করো যে তার পজিশনটা এখানে হয়, সো এটা হচ্ছে তার R1 পজিশন, একটু পরে সে এখানে চলে গেছে R2। তাহলে কোনো একটা বিন্দুর অবস্থান, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু একটা অবস্থান যে ভেক্টর সাহায্যে প্রকাশ করে সেটাকে বলে তার অবস্থান ভেক্টর। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, এটার সাপেক্ষে এটার অবস্থান R1, এটার অবস্থান কি R2। তাহলে এখানে দেখো দুজনের অবস্থান ভেক্টরের মানগুলো দেওয়া আছে। কোয়েশ্চেনটা বলছে এক্ষেত্রে তার প্রয়োগকৃত বলের মানটাও দেওয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে প্রথম ক্ষেত্রে তার ভরবেগের মান কত। তাহলে একটু আমরা শিখছি যে ভরবেগ জিনিসটা আসলে কি। তাহলে আমরা ভরবেগ বলছি আমরা কি শিখছিলাম যে পি ইকুয়াল টু এম বি না। কৌণিকে এই পি কে আমরা এল দিয়ে প্রকাশ করি, এম কে আমরা আই দিয়ে প্রকাশ করি, ভি কে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। ওকে সবাই আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে আমার এক্ষেত্রে প্রথম যে সূত্রটা সেটা আমরা যদি ভরবেগ বলি, তাহলে আমাদের সূত্র লাগবে হচ্ছে আই ইকুয়াল টু আই ওমেগা। এখন আমার আই কি আছে, আই মানে হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে আমরা আই ইকুয়াল টু কি লিখবো? এক্ষেত্রে তো বস্তুর কোনো শেপ উল্লেখ আছে কি, যে এটা কী টাইপের বস্তু। আমরা জানি যে বস্তু যদি নিরেট হয়, তার যদি বস্তুটা ফাফা হয়, বস্তুটা যদি দণ্ড হয়, এটার উপর ডিপেন্ড করে সূত্র হতে পারে। এখানে কোনো কিছু উল্লেখ করা নাই, তার মানে আমাদের অ্যাজ ইউজুয়াল যে জড়তার ভ্রামকের সূত্র ওটাই হবে। সেটা কি? সেটা হচ্ছে ভাই হাফ
এম আর ওয়ান স্কোয়ার, কারণ যেহেতু প্রথমটার ক্ষেত্রে বলছে, ঠিক আছে। আবার দেখো ওমেগা মানে কি, ওমেগা মানে আমরা জানি যে 2πn/t, মানে প্রতি মিনিটে বা এক কথায় একটা নির্দিষ্ট সময়ে সে কতবার ঘুরতেছে সেটাই তার কোন লিখবে 2πn/t। ওকে, আমরা এখানে জাস্ট মানগুলো বসাই। তাহলে হচ্ছে হাফ এম কত আছে বলো, 200 গ্রাম মানে 0.2। আর ওয়ান কত আছে, আর ওয়ান যেহেতু এটা মানে ভেক্টর ফর্মে আছে, আমি এটাকে আমাদের নর্মাল মান ফর্মেটে নিয়ে আসি, যেমন কেমন বের করে জানি আমরা, যে তার সহগগুলোকে স্কোয়ার করি। তাহলে 3 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে। কত আসে বলো তো কি, 3 থেকে 9, 2 থেকে 4, হ্যাঁ 9 4 13, 13 আর 1 কত 14, তাহলে এখানে আনসার হচ্ছে √14। কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে √14কে স্কোয়ার করলে থাকবে শুধু 14 ইন্টু, তারপর দেখো 2πn, তাহলে 2πn, n মানে সে কতবার ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে, সেকেন্ডে নাকি মিনিটে, ওই দেখো কোয়েশ্চেন লেখা আছে। সুতায় বেঁধে সে হচ্ছে প্রতি মিনিটে, কি মিনিটে মানে প্রতি 60 সেকেন্ডে কতবার ঘোরাচ্ছে, 60 বার ঘোরাচ্ছে। তাহলে উপর হচ্ছে 60 আর তার মিনিটটা লিখে দাও, মিনিট হচ্ছে কি 60 সেকেন্ড, হ্যাঁ ওকে। সো এখন জাস্ট এগুলো যদি তুমি কাটাকাটি করার চেষ্টা করো, হাফ কেটে কাটলে হচ্ছে 0.1 ইন্টু 14, আর এখানে তো 60 কাটাকাটি ইন্টু 2π। সো আমি যদি একদম উইদাউট ক্যালকুলেশন করার চেষ্টা করি, এটা হবে 14কে 0.1 দিয়ে গুণ করলে 1.4 সাথে 2, তাহলে 1.4, তার মানে এটা হবে 2.8π। এত যেহেতু কি ভরবেগ না, তাহলে কৌণিক ভরবেগ একক হচ্ছে কি, আমরা যদি লিখতে চাই এটা হবে কৌণিক ভরবেগ একক হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে উত্তর, হ্যাঁ। তাহলে তার আনসার হচ্ছে কি 2.8π কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ক্লিয়ার, খুবই সহজ একটা ম্যাথ যদি তুমি সূত্রটা জানে থাকো। পরে দেখো উদ্দীপকের দুটি অবস্থানের টর্ক সমান হবে কেন, তাহলে টর্ক ইকুয়ালটা আমরা কি জানি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আমি দিয়ে দিয়েছি, HW। তাহলে টর্ক ইকুয়ালটা আমরা জানি কি R ক্রস F। তাহলে এখানে দুইটা অবস্থান ছিল, তাহলে আমি একটাকে ফার্স্টে R1 দিয়ে ডিফাইন করলাম, আর একটা হচ্ছে কি টর্ক R2 ক্রস F। তাহলে যেটা করতে হবে এখানে কষ্ট করে এই R1 অবস্থান ভেক্টরের সাপেক্ষে একবার তুমি হচ্ছে ক্রস গুণন করবা, আর একবার R2 সাপেক্ষে ক্রস গুণ করবা। তো আমি তোমাদের একটা দেখাই দিই, তাহলে টর্ক 1, তাহলে কি হবে, আমরা ক্রস গুণ কীভাবে করি, উপরে লিখি I J, তারপর হচ্ছে K, তারপর হচ্ছে R এর সহগগুলো, R এর সহগ কত 3 2 - 1, তাহলে 3 2 - 1, আর বলেরটা কত 5 4 - 3, তাহলে 5 4 - 3। সো আমি এখান থেকে ভেক্টরটা পেয়ে যাবো, তাহলে আমরা নিশ্চয়ই জানি যে আমি ম্যাট্রিক্সের নিয়মে, তাহলে কত -6 আর +4 - j নিল হচ্ছে -9 +5 +k, তারপর কি হচ্ছে কত 3 4 12 -10। সো আমি যদি এখান থেকে আর গুণ করি দেখো কত হয়, তাহলে -6 থেকে যদি আমি 4 করি তাহলে কত -2i, আর এটা কত থাকবে বলো তো, -9 থেকে +5 দিলে হচ্ছে -4 -5 প্লাস, তাহলে 4j, আর লাস্টে কত থাকবে 12 থেকে 10 গেলে কত +2k। এটা হয়ে গেল আমাদের টর্ক 1। সো টর্ক 1 চলে আসছে। সো টর্ক 1কে আমরা যদি এখন মানে কনভার্ট করি, তাহলে মান টর্ক 1কে মানে কনভার্ট করলে কীভাবে করবো আমরা, যে -2 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস কত 2 স্কোয়ার, তাহলে 2 2 4 2 2 4 8 4 4 16, তাহলে √, কত 24। টর্ক একক কী হবে বলো তো, টর্ক একক হবে নিউটন মিটার। তাহলে আমি কিন্তু এইভাবে টর্ক 1 পেয়েছি। সিমিলার ওয়েতে তুমি টর্ক 2টা বের করবো, হ্যাঁ। জাস্ট এখানে কী হবে, অবস্থান ভেক্টর পরিবর্তন হবে। জাস্ট এখানে কী লিখবো এখন 4 2 - 3, দেখবা যদি সেম হয় তাহলে বলবা যে হ্যাঁ ভাই এখানে টর্ক 2টা সমান, আর যদি সমান না হয় তাহলে কি সমান না, জাস্ট এটা বলে দিলে হবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার সবাই এটা, ওকে ঠিক আছে। সো খুব ইজি প্রসেস ছিল এটা, আলটিমেটলি আশা করি বুঝতে পারছো। সো কৌণিক বেগ থেকে আমরা এখন পরের টপিকটাতে চলে যাবো, টপিক 3, খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে কি ব্যাংকিং কোণ। খুবই ইম্পর্টেন্ট টপিক। কেউ যদি আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা এতটুকু দেখো, আশা করি ইনশাল্লাহ তুমি এখান থেকে খুব সহজে কমন পাবা, এবং এক্ষেত্রে এই ব্যাংকিং কোণটা যদি কেউ ভালোভাবে কমপ্লিট করো, আশা করি এখান থেকে তুমি সবচেয়ে বেশি কমন পেয়ে যাবে, হ্যাঁ। সো ব্যাংকিং কোণ জিনিসটা আসলে কি আমরা নিশ্চয়ই জানি, ব্যাংকিং কোণ, হ্যাঁ। ব্যাংকিং কোণ মানে কি ভাই, ব্যাংকে গিয়ে যে কোণ না, ব্যাংকে গিয়ে যে কোণ না, ব্যাংকিং কোণ মানে হচ্ছে রাস্তায় বাঁকে যে কোণটা থাকে। কেন রাখা হয় এগুলোর ব্যাখ্যা তোমরা একটু জানো, তো আমি একটু সংক্ষেপে বলবো। যখন দেখবা আমরা একটা নির্দিষ্ট বেগে রাস্তা যখন চলা শুরু করি, যখন রাস্তা হঠাৎ করে যখন বাঁক আসে, তখন আমরা যেই ব্যাগটা থাকে সচরাচর সেই ব্যাগটা মেনটেন করতে পারি না, বা ওই ব্যাগটা মেনটেন করতে চাইলে আমাদের কি রাস্তার যে কোনো একটা পাশে ছিটকে যেতে হয়। সো এই জিনিসটা আসলে কেন, কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা দিকে যখন আমরা একটু একটা মানে এরকম বাঁক অতিক্রম করি, তখন আমরা একটু কেন্দ্রের দিকে একটা বর্ণ করি, যার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল।
আবার ঠিক এটার বিপরীতে আমরা কি পাই, একটা কেন্দ্র অভিমুখী বল। তাহলে যে কেন্দ্রমুখী বল, কেন্দ্র অভিমুখী বলের সাথে আমাদের যে ওজনের যে একটা কি আছে কম্পারিজম আছে, ওইখান থেকে আলটিমেটলি কনভার্ট করলে দেখা যাচ্ছে যে আমাদের একটা রাস্তা যখন আমি একটা বাঁক পার হব, তখন এই রাস্তার একটা পাশ আরেকটা পাশের সাথে উঁচুর যে ডিফারেন্সটা, কতটুকু ডিফারেন্স, সেই উঁচুর উপর ডিফারেন্স করে আমি আমার কি বাঁকের মানটা বের করতে হয়। মনে করো জাস্ট এরকম যে আমি ডিফারেন্স করলাম যে এই যে আমার রাস্তার এটা মনে করো একটা পাশে একটা পাশ, হ্যাঁ, তাহলে এটা আমার এইচ উচ্চতা আছে, আর এক্ষেত্রে রাস্তার যে আমার যে প্রস্থ সেটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এই যে এখানে যে কোণটা ক্রিয়েট হয়েছে, এই যে কোণটাকে বলছে আমরা কি ব্যাংকিং কোণ। ঠিক আছে, তো আমি এখানে যেটাকে ডিফাইন করি তো লেখা যাচ্ছে কি সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায় এইচ বাই ডি। ঠিক আছে, আবার সেম আমরা হচ্ছে ওই আমাদের যে কেন্দ্রমুখী বলের সূত্র আছে এখান থেকে এটাকে ডিফাইন করলে আমাদের মেইন সূত্র আসবে কি টেন থিটা ইকুয়াল টু এম বি স্কয়ার বাই কত আর। তো এক্ষেত্রে সাইন থিটা বা টেন থিটা দেখবা যেহেতু ব্যাংকিং কোণটা কিন্তু খুব বড় কোনো কোণ না, খুবই ক্ষুদ্র একটা কোণ। সো এই খুবই ক্ষুদ্র কোণ হওয়ায় এক্ষেত্রে আমরা সাইন থিটা এবং টেন থিটা সমান লিখতে পারি, সাইন থিটা এবং টেন থিটা সমান লিখতে পারি বিকজ অফ থিটা ইকুয়াল টু স্মল। হ্যাঁ, খুবই ক্ষুদ্র বলে আমরা এটাকে সমান লিখতে পারি। সো এই জন্য আমাদের বেসিক সূত্রটা অনেকটা এরকম দাঁড়ায় যে এম বি স্কোয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ডি। সো আমাদের কী কী তথ্য দেওয়া আছে সেটার উপর বেচ করে আমাদের কী করতে হয়, মানটা বের করতে হয়। আবার দেখো তুমি চাইলে এই সূত্রটাকে একটু মডিফাই করতে পারো যে টেন থিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর জি, এটা ইকুয়াল টু আমরা চাইলে মিও লিখতে পারি। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু মাথায় রাখো। আমি কি বলছি যে তুমি এই টেন থিটার পরিবর্তে মিউ লিখতে পারো। অনেক সময় পরীক্ষা দেখা হচ্ছে তোমার ব্যাংকিং কোণ দেওয়া নাই, সেক্ষেত্রে তোমার মিউটা দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি এক্ষেত্রে মিউ ব্যবহার করে আনসার করতে পারবে। কারণ কি দেখো আমরা যে আমাদের শহরে যে রাস্তাগুলো থাকে বেসিক্যালি ওই রাস্তাগুলোতে কী হয় যে আমি বাঁক যখন নিতে চাই, সো বাঁক নেওয়ার সময় কী হয় আমার একটা কী থাকে বেসিক্যালি একটা মনে করো ব্যাংকিং কোণ ক্রিয়েট করা থাকে। কিন্তু আমি যখন গ্রামে যাব, গ্রামে তো হচ্ছে কাঁচা রাস্তা হয়, তো ওই জায়গাগুলোতে কী হয়, ওই জায়গাগুলোতে কি আমার কি ওরকম মানে কি ব্যাংকিং কোণ দেওয়া থাকে, কারণ এখানে তো মাটি কেটে রাস্তা বানানো হয়। তো যখন মাটি কেটে রাস্তা বানানো হয় তখন আলটিমেটলি কী করা সম্ভব না, এখানে ব্যাংকিং কোণ ক্রিয়েট করা সম্ভব না। সো ওই জায়গায় আমার যে ওই যে রাস্তার যে ঘর্ষণ যে কোণটা আছে বা ঘর্ষণ যে গুণাঙ্কটা আছে ওটা আমার কী করে ব্যাংকিং কোণে যোগান দেয়। সো এই জন্য আমি আলটিমেটলি এক্ষেত্রে সূত্র লিখতে পারি বি স্কয়ার ইকুয়াল টু মিউ আর জি। বা অনেক সময় পরীক্ষা এটা কমন আসে যে একটা নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি, অ্যান্সার হচ্ছে ভি ইকুয়াল টু লেস দ্যান আর ইকুয়াল মিউ আর জি। তার মানে তুমি যদি কোনো একটা রাস্তা যদি নিরাপদে বাঁক নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই সর্বোচ্চ ভেলোসিটি এটা বা তার থেকে কী হতে হবে, কম হতে হবে। ঠিক আছে, সো এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আলটিমেটলি আমরা এরকম বিভিন্ন ম্যাথ সলভ করতে হবে। দেখো একটা ম্যাথ আসছে যে একটা পানিভর্তি বালতি 1 মিনিটে একটা লম্বা রশিতে বেঁধে সর্বনিম্ন কত বেগে ঘোরালে বালতি থেকে পানি পড়বে না। খুবই কমন একটা সিনারি, আমরা প্রায় দেখি যে একটা এরকম একটা সুতায় মনে করে বেঁধলাম, একটা পানিকে বেঁধে আমরা কিন্তু এভাবে ঘোরানোর চেষ্টা করি। তো একটা টাইমে দেখা যায় যে যখন আমি ঘুরাইতে থাকি তখন আমার পানিটা পড়ে না। কেন পড়ে না? কারণটা হচ্ছে যে এক্ষেত্রে না পড়ার শর্ত হচ্ছে যে কখন পড়বে না, না পড়ার শর্ত, না পড়ার শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার কেন্দ্রমুখী বল তার ওজনের সমান থাকে ততক্ষণ পর্যন্ত সেটা পড়বে না। ওকে, সো আমি যদি দুই পাশ থেকে এম কেটে দেই তাহলে আমি লিখতে পারছি কি পি স্কয়ার ইকুয়াল টু আর জি। সুতরাং তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু রুট ওভার আর জি। তাহলে এটাই হলো তার সেই শর্ত, তুমি সর্বোচ্চ বা আমি এটাকে এভাবে লিখতে পারি ভি লেস দ্যান আর ইকুয়াল আর জি। তাহলে তুমি সর্বোচ্চ কত বেগে ঘোরাইতে পারবা সেটা ডিপেন্ড করবে তোমার কি সুতার ব্যাসার্ধের উপরে, আর অভিজ্ঞ সূত্র তো এজ ওয়েল যেটা আছে সেটাই। সো ওয়ানটা বসো, সুতো হচ্ছে 1 মিটার, হ্যাঁ 1 মিটার রশি, তাহলে আলটিমেটলি 1 ইন্টু হচ্ছে 9.8। সো আমরা এটাকে যদি রুট করি, সো 9.8কে রুট করলে কত আসবে, অলমোস্ট 3.13। সো এটা হয়ে গেল আমার কি তার ঘোরানোর সূত্র। তার মানে দেখো তুমি একটা বস্তুকে বা এক বালতি পানি যদি তুমি ঘুরাইতে চাও তাহলে এটা অন টোটালি ডিপেন্ড করতেছে তোমার সুতার ব্যাসার্ধ। সুতার ব্যাসার্ধ ছোটো হলে তুমি বেশি বেশি ঘোরাতে পারো, সুতার ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে তোমার কি ঘোরাতে একটু কম কষ্ট হবে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আলটিমেটলি টোটাল ডিপেন্ডস অন এটা। ওকে, আচ্ছা এখানে তুমি বলতে পারো ভাই সুতার মানে ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে আলটিমেটলি এখানে ব্যাগ বেশি হচ্ছে, এটা তো রৈখিক ব্যাগ, আমাদের তো কৌণিক ব্যাগ। যখন আমরা ঘোরাই তখন তো কৌণিক ব্যাগ হয়ে যায়। কৌণিক ব্যাগের সূত্র কি, যেহেতু তোমার এখানে ভি স্কয়ার ইকুয়াল টু তুমি মানে ভি ইকুয়াল টু যেহেতু ওমেগা আর জানো, তাহলে তুমি ভি স্কয়ার ইকুয়াল টু কি লিখবে, ওমেগা স্কয়ার আর স্কয়ার না। সো এটা ইকুয়াল টু কি লেখা যাবে এখানে আর জি, আর জি সেখানে তাহলে আর একটা কাটাকাটি, তাহলে আমি লেখা যাবে ওমেগা ইকুয়াল টু কত জি বাই আর। তাহলে দেখো বেসিক্যালি কৌণিক বেগের সাথে কিন্তু আবার আর এর সম্পর্ক ব্যস্ত না থেকে, এই জন্য দেখবা সুতার দৈর্ঘ্য যত ছোটো ব্যাগ তত বেশি, আর সুতার দৈর্ঘ্য যত বড় তখন আবার কি কৌণিক বেগ তোমার তত কি আলটিমেটলি কম হবে। ঠিক আছে, সো ডিপেন্ড অন কৌণিক বেগ। ওকে ফ্রেন্ডস, আমরা তাহলে একটু এখান থেকে দেখি তার রাস্তা ব্যাংকিং কোণ কী বলছে। দেখো বান্দরবানের একটা পাহাড়ি রাস্তায়, তো পাহাড়ি রাস্তাগুলোতে এই ব্যাংকিং কোণের ব্যাপারটা আসলে একটু বেশি কাজ করে। সো বান্দরবানের একটা পাহাড়ি রাস্তার কথা বলে গেছে। সো পাহাড়ি রাস্তায় তোমার একটা হচ্ছে 200 কেজি ভরে একটা গাড়ি, সে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে।
বলছে যে রাস্তায় তার বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 150 মিটার এবং ওই স্থানে তোমার হচ্ছে 4 মিটার চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা একটা 0.5 মিটার উঁচু আছে। কোশ্চেনে বলছে গাড়ির কেন্দ্রমুখী বলটা আসলে কি। তো আমরা একটু আগে শুরুতে বুঝে নেই যে ভাই কেন্দ্রমুখী বলটা জিনিসটা আসলে কি। হ্যাঁ, সো কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল। সো একটা বস্তু যখন আমরা ঘুরাতে চাই, এরকম মনে করো এইরকম যদি ঘুরাতে চাই, তো দেখো একটা সুতার ভিতরে যখন আমি ঘুরাতে হবো তখন দেখো হচ্ছে সেই কেন্দ্রে এরকমভাবে যখন তুমি ঘুরাবা তোমার একটা সময় দেখো তোমার হাতে একটা দাগ পড়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই দাগটা পড়ার কারণটা হচ্ছে তার কি, এখানে তুমি একটা বল কাজ করতেছে। সো এই জিনিসটাগুলো আমরা হচ্ছে দুই প্রকার ফোর্স পাওয়া যায়, একটা বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কি কেন্দ্র বিমুখী বল। সো এক্ষেত্রে তার ব্যাসার্ধ যদি মনে করো আই হয়, সো এবং এটাকে তুমি যদি ভি বেগে ঘুরে দিতে থাকো, এবং একটা জিনিস মাথায় রাখবো যে এক্ষেত্রে তার যে ব্যাকটা আছে এটা অলওয়েজ কিন্তু স্পর্শক বরাবর কাজ করে। সো এই জন্য পরীক্ষায় কখন কোয়েশ্চেন আসে যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য কেন, ব্যাখ্যা করো। কি বললাম যে এই বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, কারণটা কি ব্যাখ্যা করো। কারণটা হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ মানে শূন্য হওয়ার কারণটা দেখো, আমরা জানি যে কৃত কাজের সূত্র কি, W = F/R cos থিটা। তুমি FS cos থিটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করো এটা যদি তার ব্যাসার্ধ হয়, আমি বলছি এই ক্ষেত্রে সে অলওয়েজ যে তার মানে তুমি যখন এটা ঘুরেতে থাকবা তখন সে দেখবা অলওয়েজ কি বাইরের দিকে ছিটে যাওয়ার একটা চেষ্টা করবে। তাহলে এই ক্ষেত্রে তার এই যে স্পর্শক বরাবর একটা অলওয়েজ একটা বল কাজ করবে, সেটা কি বাইরের দিকে সে ছিটকে যাওয়ার যে ফোর্সটা। তাহলে খেয়াল করো এখানে এই F এবং R এর মধ্যবর্তী কোণটা অলওয়েজ কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, তাহলে তুমি লেখো F/R cos যদি 90 ডিগ্রি লেখো, সো আমরা জানি যে cos 90 ডিগ্রির মান কত, 0। দ্যাটস ওয়াই কেন্দ্রমুখী বল দ্বারা কিন্তু কি কৃত কাজটা কি শূন্য। সো এটা পরীক্ষা কিন্তু প্রায় চলে আসে। হ্যাঁ, তাহলে ব্যাখ্যাটা হচ্ছে যে ক্ষেত্রে তার ব্যাসার্ধ ভেক্টর এবং তার স্পর্শক বল, হ্যাঁ মানে বলটা যেই স্পর্শক বরাবর কাজ করছে তাদের মধ্যবর্তী কোণটা অলওয়েজ কি হয়, সিম্পলি তুমি এটা বললো যে তার ব্যাসার্ধ ভেক্টর এবং হচ্ছে বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এন্ড আমরা জানি cos 90 মান শূন্য, দ্যাটস ওয়াই হচ্ছে কি তার কৃত কাজটা হচ্ছে শূন্য। ঠিক আছে, সো এখান থেকে আমরা কেন্দ্রমুখী বলের সূত্র যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি FC = mv² ডিভাইড বাই কত r। সো এখান থেকে এটাকে আরো তুমি চাইলে আরেকটু বেশ কয়েকটা ফরম্যাটে ভাগ করতে পারো। তো তুমি লিখতে পারো V = ওমেগা, তাহলে এখান থেকে লেখা যাবে m ওমেগা², এটাও লেখা যায়। ঠিক আছে, এটাকে আরো অনেক কিছু ফরম্যাট আসলে লেখা যায়। হ্যাঁ, সো এই জিনিসটাকে আমরা আবার আরেকটা জিনিস নামে চিনি, এটাকে আমরা অনেক সময় বলি সুতার টান। এটাকে বলা হয় কি, এই জিনিসটাকে অনেক সময় বলে কি সুতার টান, এবং এইটা দিয়ে পরীক্ষা অনেক সময় কোয়েশ্চেন আসে। এই ধরটা আমার একটা সার্কেল আছে, হ্যাঁ এটা একটা সার্কেল, এই সার্কেলের 3টা পজিশন আমি চিন্তা করলাম, এটা একটা আনুভূমিক, এটা হচ্ছে আমার উলম্ব তল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পজিশন A, এটা মনে করো পজিশন B, এটা হচ্ছে পজিশন C এবং এটা হচ্ছে পজিশন D। তোমাকে পরীক্ষায় বলে যে তার সর্বোচ্চ উচ্চতা বা সর্বনিম্ন উচ্চতায় তার সুতার টান বের করো। তাহলে এটা হচ্ছে তার সর্বনিম্ন পজিশন, এটা হচ্ছে তার সর্বনিম্ন পজিশন, আর এটা হচ্ছে তার সর্বোচ্চ পজিশন। হ্যাঁ, সো তোমার সুতার টান কখন কেমন হবে, তাহলে দেখো সুতার টান ডিপেন্ডস অন, দেখো আমি যদি একটা বস্তুকে যদি এই যে এইভাবে আণবিক বরাবর ঘুরাই তাহলে দেখবো আমার সবসময় সুতার টানটা সেমই হবে যদি আমি ব্যাকটাকে কনস্ট্যান্ট রাখি। কিন্তু যখন আমি এরকম উলম্বভাবে ঘোরাবো তাহলে বস্তুটা একবার উপরে যাবে একবার নিচে আসবে, মানে আমরা একটা দোলনার কথা বলতে পারি। আমরা দেখি না এরকম দোলনা একবার উপরে ওঠে আবার নিচে নামে, নাগরদোলা খেলছে না, সো উপরে উঠে নিচে নামে। তাহলে এক্ষেত্রে দেখো উপরে উঠলে তোমার যে পরিমাণ মানে বল কাজ করে, সুতার টান কাজ করে, নিচে কিন্তু তার কি আরও বেশি কাজ করে, কারণ তোমার ওজনটা নিচের দিকে কাজ করতেছে, ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে। সো এক্ষেত্রে আলটিমেটলি আমরা এটা বলতে পারি যে এই যে দুই জায়গায় সুতার টান এটা কিন্তু আলটিমেটলি ভিন্ন হবে, কিন্তু এই যে আনুভূমিক পজিশনে মানে এই যেরকমভাবে পজিশনে এ এবং বিতে কিন্তু সুতার টান অলওয়েজই কি হবে, সেম হবে। সো আমি এখানে তাহলে এইভাবে এই কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি যে TA পজিশন এবং TB পজিশনে অলওয়েজ তার সুতার টান কি সেম, সেটা হচ্ছে mv² বাই কত। ঠিক আছে, এটা কিন্তু আমি A এবং B পজিশনে সুতার টান পেয়ে গেলাম। সো পরীক্ষায় তোমার হচ্ছে এই V এবং D, হ্যাঁ এটাকে আমি ধরতে পারি T লোয়েস্ট আর এটাকে ধরতে পারি আমরা T হাইয়েস্ট পজিশন সুতার টান। সো এই দুইটা জায়গাতে তোমাদের প্রবলেম হতে পারে, বাট আমি তোমাদের একটা পজিশন শিখিয়ে দেবো, সেটা হচ্ছে মনে করো এই একটা পজিশন। সো তোমাকে যদি বলা এই পজিশনে সুতার টানটা বের করো, তাহলে এই পজিশনে সুতার টানটা হবে, এটা যেহেতু থিটা আছে তাহলে এই যে সুতার মধ্যে একটা বস্তু আছে ভর আছে এম আছে না, mg আছে না, সো এই mgও কি করবে আলটিমেটলি সে এরকমভাবে থিটা ডিগ্রি করে, মনে করো এই হচ্ছে mg, সো এই ক্ষেত্রে যদি থিটা ডিগ্রি হয় তাহলে এই ক্ষেত্রে এই পাশ দিয়ে কাজ করবে কি mg cos থিটা আর এই পাশ দিয়ে কাজ করবে কি mg sin থিটা। ওকে, তাহলে দেখো এই সাইন থিটা আবার তাকে কি করবে, তুমি তাকে ঘোরাচ্ছ স্পর্শ বরাবর যে একটা বল কাজ করে বলছিলাম না, তখন এই সাইন থিটাকে ভ্যানিশ করে দিবে। তাহলে আপাতত মুটের উপর আর কি, হ্যাঁ মুটের উপর তোমার এই জায়গার যে সুতার টানটা হবে সেটা হবে mv², মানে কেন্দ্রমুখী বল তো থাকবেই, পাশাপাশি থাকবে কি mg cos থিটা।
মানে কি তুমি যদি এই পজিশনেরটা খেয়াল করো, এই পজিশনে যদি এই সূত্রটা হয়, তুমি বাকি যে কোনো পজিশনেরটা তুমি ইজিলি বের করতে পারবা। কেমনে? তুমি দেখো, তুমি যদি পজিশনটা এখানে নিয়ে যাও, তখন দেখো তোমার কোন কত 90 ডিগ্রি না, সো এখানে তুমি যদি বসাও cos 90 মান কত 0, তাহলে এই পাশটা 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে mb স্কয়ার বার, এই দেখো mb স্কয়ার বার। এখন তুমি মনে করো তুমি ঘুরতে ঘুরতে এই পজিশনে চলে গেছো, এই পজিশনে চলে গেছো, তাহলে কত ডিগ্রি? 180 ডিগ্রি না? তাহলে আমরা জানি cos 180 ডিগ্রি মান কত? cos 180 ডিগ্রি মান কত? -1। দ্যাটস ওয়াই এই পজিশনে তার সূত্রটা হবে mb স্কয়ার বাই r মাইনাস হচ্ছে mg। ওকে, আবার দেখো তুমি যদি দেখো যে তুমি যদি এই পজিশনে চলে আসো, হ্যাঁ এই পজিশন মানে কি খাড়া নিচের দিকে না, তাহলে তোমার থিটা তখন কি কোনো থিটা আছে এখানে? এদিকে নিচে দেখে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি যদি তুমি বসাও, দেখো cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান কত? 1। সো আলটিমেটলি দেখো সূত্রটা দ্বারা কি দেখো তো mb স্কয়ার বাই r প্লাস mg। ক্লিয়ার? তাহলে এখানে প্লাস এমজি, এখানে মাইনাস এমজি। এখন তোমাকে বলতে পারে ভাই তাহলে আপনি সব পজিশন তো দেখাইলেন, তাহলে একটু কাইন্ডলি এই পজিশনটাতে বলে দেন, এই পজিশনটা তাহলে কেমন হবে? এই পজিশনটাতে তাহলে ভাই কেমন হবে? তাহলে এখানে আমি একটা মনে করো টি এফ দিয়ে বুঝলাম, তাহলে বলো এখানে আলটিমেটলি কি হবে? এটা তো তোমার হচ্ছে 90 প্লাস এখানে একটা থিটা চিন্তা করো, তাহলে কি হচ্ছে 90 প্লাস থিটা না? তাহলে আমি যদি এখানে বসাই, সো এখানে তাহলে আলটিমেটলি কেমন হবে বলো তো? এখানে যদি আমি বসাই যে cos 90 প্লাস থিটা, তাহলে বলো cos 90 মানে কি? এটা বীজগণিতক না? তাহলে আলটিমেটলি সেটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। তাহলে এই পজিশনে তার সূত্র টান হবে mb স্কয়ার বাই r প্লাস mg সাইন থিটা। ওকে, সো বি কেয়ারফুল। তাহলে কোন জায়গায় সাইন থিটা হচ্ছে আর কোন জায়গায় cos থিটা হচ্ছে, সো তুমি কিন্তু চাইলে খুব সহজে এখান থেকে বের করে নিয়ে আসতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো কিনা সবাই? সো তাহলে তুমি কিন্তু খুব সহজে এখান থেকে কি তার এই মানটা কিন্তু বের করে নিয়ে আসতে পারো। সো এখন জাস্ট আমি কিন্তু এখান থেকে তোমার ওভারঅল একটা সামারি যদি করি, তাহলে টি এ পজিশন আমি একটা অন্য কালার দিয়ে দেখাই তোমাদের। সো আমি যদি তোমাদের প্রত্যেকটা পজিশন একটু ডিফাইন করে দেই, তাহলে আমরা এখানে ক্লিয়ার পেলাম যে টি এ টি বি পজিশন হচ্ছে mb স্কয়ার বাই r, টি হাইস্ট পজিশনে হচ্ছে তোমার হচ্ছে mb স্কয়ার বাই r মাইনাস mg, এবং টি লোয়েস্ট পজিশন হচ্ছে mb স্কয়ার বাই r প্লাস mg। আর ওই যে তোমরা বাকি যে পজিশনগুলো এগুলো আশা করি দেখলে বুঝতে পারবা। এক্ষেত্রে তোমাদের একটা ছোট্ট জিনিস আমি বলে দিই, এটা পরীক্ষায় আসবে অনেক সময়, শর্টকাটে কাজে লাগাতে পারবা যে হাইস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্ট এই দুই জায়গার মধ্যে কিন্তু অবশ্যই লোয়েস্ট পয়েন্টের সমাধান সবসময় বেশি হবে, কারণ এই পয়েন্টে তার ওজনটা ডিরেক্ট নিচের দিকে কাজ করতেছে আর ওটা উপরের দিকে স্পর্শক কাজ করতেছে। সো এই ক্ষেত্রে তোমার যদি পরীক্ষা বলে যে টি এল মাইনাস টি এইচ, তাহলে এই দুই জায়গার সুতা টানের পার্থক্য কত? এটা উত্তর হবে 6 mg। এটা একটা সরাসরি মাথায় রাখো। আর যদি বলে এই দুই জায়গায় ব্যাগের পার্থক্য কত হবে, তাহলে সূত্র হবে ভি এল স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু 4gr। এই দুইটা সূত্র তোমরা একটা শর্টকাটে মাথায় রাখো। এটা অনেক বড় একটা প্রমাণ আছে, এই মুহূর্তে আমরা দেখালাম না, তোমরা এমসিকিউর জন্য দুইটা শর্টকাট মাথায় রাখো যে হাইস্ট পয়েন্টে সুতার টান এবং লোয়েস্ট পয়েন্টে সুতার টান যেটা আছে, এই দুইটা সুতার টানে আলটিমেটলি যদি তোমাকে পরীক্ষায় বলে দুইটা সুতার টানের পার্থক্য কত হবে 6 mg, এবং এক্ষেত্রে আলটিমেটলি মাথায় রাখবা যে তোমার এই যে দুই জায়গায় যদি ব্যাগের পার্থক্য বলে সেটা হবে কি ভিজিআর। এখানে একটা ছোট্ট কারেকশন তোমাদের বলতে, তোমরা এই জায়গাটাতে প্যাচ লাগাও সবসময়। দেখো এইখানে কিন্তু ভি মানে এই পজিশনে ব্যাগ যায়, এই পজিশনে ব্যাগ তাই, কারণ এটা আণবিকভাবে করতেছে। কিন্তু তুমি চিন্তা করো যদি হাইস্ট পয়েন্টে উঠে গেলে তোমার কিন্তু ব্যাক কমে যাবে, আর লোয়েস্ট পয়েন্টে নেমে আসলে তোমার ব্যাক কিন্তু বেড়ে যাবে। তার মানে আমি যে এখানে ভি আর লিখছি এই জায়গাতে তোমাদের অনেকটা ভুল তোমরা করে রাখো, যে এই যে হাইস্ট পজিশনের ব্যাগ আর লোয়েস্ট পজিশনের ব্যাগ কিন্তু আলাদা। সো এই জন্য তোমাকে এটা ভিএসকে ভিএস এবং ভিএলকে ভিএল দ্বারা ডিফাইন করতে হবে। তাহলে এই দুই জায়গার ব্যাগ কিন্তু সেম না, তার মানে এখানে তুমি চাইলেও ভি লিখতে পারবা না, কারণ দুই জায়গার ব্যাগের কি আছে একটা কি ভিন্নতা আছে। ঠিক আছে, দ্যাটস আমাদের এই কিন্তু ইকুয়েশন লাস্ট। ওকে ফ্রেন্ডস, আমরা তাহলে এখান থেকে দেখি বলছে তাহলে কেন্দ্রমুখী বল, তাহলে আমার মনে হয় এটা তোমাদের এখন বুঝতে প্রবলেম আছে। তাহলে টি ইকুয়াল টু mb স্কয়ার বাই r, সবই দেওয়া আছে মনে হয়। দেখো এম আছে কত 200 কেজি, হ্যাঁ এই যে সেম দেখো মানটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে তুমি 60 কে ভাগ করো 3.6 দিয়ে, কত আসবে এটা ক্যালকুলেটর প্রায় 20 3 সঙ্গে যেহেতু 60 20 কম হবে, প্রায় 16.66 আছে। দেখো তাহলে 16.66 স্কোয়ার, আর কত আছে এই দেখো বাকের ব্যাসার্ধ কত আছে 150। সো ক্যালকুলেশন করে তুমি এটা আনসার পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পরে কোশ্চেনে দেখো বলছে সুমন রাস্তার বাঘটিকে নিরাপদে সে গাড়িটি চালাতে পারবে কিনা। তাহলে নিরাপদে পারবে কি পারবে না ডিপেন্ডস অন, আমরা দেখবো যে সে সর্বোচ্চ তার মানে ইয়াটা কত, স্পিড যে তার লিমিটটা আসলে কত। তাহলে স্পিড লিমিট আমরা কেমনে বের করি, জিকটাকে দেখছি এই যে তার স্পিড লিমিট বের করার প্রসেস, এই যে সর্বোচ্চ বেগ স্পিড এটা তার এটাই কিন্তু তার স্পিড লিমিট ভি ম্যাক্স ইকুয়াল টু মিউ আর জি, অথবা বলতে পারো মিউ আর জি থিটা। হ্যাঁ, সো তাহলে আমরা স্পিড বের করার জন্য দুইটা সূত্র জানি, একটা হচ্ছে ভি ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে মিউ আর জি, অথবা তুমি চাইলে এটা লিখতে পারো যে টেন থিটা আর জি। ঠিক আছে,
সো যেহেতু এখানে সরাসরি ঘর্ষণ কোণ দেওয়া নাই, সরাসরি থিটার ব্যাপারটা আছে, সো তোমাকে অবশ্যই এখানে থিটার ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে। বলতে আপনি থিটার ব্যাপারটা কেমন বুঝলেন ভাই? এই দেখো বলছে তার এইচ এর মান দেওয়া আছে, কতটুকু উঁচু দেওয়া আছে, আর ব্যাসার্ধ দেওয়া আছে, এবং রাস্তার চওড়া দেওয়া আছে, ডি দেওয়া আছে। সো তোমাকে এখানে থিটাটা আলটিমেটলি ইনডিরেক্টলি দেওয়া আছে। সো তাহলে আমরা এক্ষেত্রে দেখো এটা যদি রাস্তাটা হয়, দেখো সো রাস্তাটা উঁচু কত বলছে 0.5 এবং তার চওড়া বলছে 4 মিটার। হ্যাঁ, তাহলে আমরা জানি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব কত 0.5 আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 4। এখন তোমরা এটা সবাই জানো যে সাইন থিটা মানে কিন্তু আলটিমেটলি টেন থিটা, কারণ যেহেতু এখানে থিটা মানটা অলওয়েজ ক্ষুদ্র হয়, একটু আগে বলে আসছি। সো সাইন থিটা মানে কি টেন থিটা। তাহলে আমি এখানে সরাসরি একটু মানগুলো বসাই দেবো এখন। তাহলে সাইন থিটা বা টেন থিটা মান হচ্ছে তোমার 0.5/4, আর এর মান তো অলরেডি তোমরা দেখছো কোয়েশ্চেনে কত আছে 150, আর জি এর মানটা হচ্ছে 9.8। সো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে কি তার আনসারটা পেয়ে যাবে। হ্যাঁ, সো এটা হয়ে যাবে। সো যদি দেখো যে সিম্পল, মনে করো এই ব্যাগের মানটা মনে করো আসছে কত, মনে করো 15 আসছে, জাস্ট ধরলাম, আমি জানি না কত আসবে, ক্যালকুলেট করলে বুঝতে পারো। তাহলে মনে করো এটা তার মান আসছে, তাহলে এটা এক্ষেত্রে তার লিমিট হচ্ছে ভিম্যাক্স কত বলো তো, তার ভিম্যাক্স হচ্ছে 15। তার মানে সে সর্বোচ্চ এই যে রাস্তার যে কনফিগারেশন দেওয়া আছে এই কনফিগারেশনের জন্য সে সর্বোচ্চ 15 মিটার পার সেকেন্ড বেগে সে ঘুরতে পারবে। কিন্তু সে অলরেডি ঘুরতেছে কততে দেখো, এই যে 16.60, মানে এতকে বেগে সে চালানোর চেষ্টা করতেছে। সে যেহেতু এটার মানটা বেশি হয়ে গেছে তাহলে নিশ্চয়ই সে বিপদে পড়বে। তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, হয় ব্যাক কমায় আনতে হবে, আর না হলে সে কি করতে পারবে, নিরাপদে গাড়িটি কি চালাতে পারবে না। তার কোশ্চেন এটাই বলছে যে সুমন রাস্তার বাঘটি নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা। তাহলে আমার তোমরা আগে ফার্স্টে এটা ক্যালকুলেশন করবে কত আসছে। যদি ক্যালকুলেশন করে দেখো মানটা, যে মানটা পাইছো এই মানটা থেকে এই মানটার মানটা কি বেশি, যেটা ক্যালকুলেশন করে পাইছো তার থেকে তোমার যে প্রাপ্ত যে কোশ্চেনে যে মানটা দেয় সেটা বেশি, তার মানে তুমি কি নিরাপদে বাগ নিতে পারবা। যদি দেখো এই যে মানটা তোমার যদি তোমার দেখো এই মান থেকে যেটা তোমার কোশ্চেনে দেওয়া আছে এই মান বেশি, তার মানে তুমি নিরাপদে বাগ নিতে পারবা না, কারণ তোমার লিমিট অলরেডি ক্রস করে ফেলছো, লিমিট হচ্ছে এটা। আবার যদি দেখো তোমার এই মানটা একটু বড় হয়, লাইক ধরো এটা 20 হইলো, 20 হইলো, এটা কত হইলো 20 হইলো, আর তুমি চালাচ্ছ কত বেগে 16.16 বেগে, তার মানে কি তখন তুমি কি, তার মানে তুমি তোমার লিমিটের নিচে আস, তখন তুমি কি নিরাপদে বাগ নিতে পারবা। ঠিক আছে, সো এইখান থেকে এই টপিক থেকে বারংবার পরীক্ষা কোয়েশ্চেন আসে। সো কেউ যদি জাস্ট শুধুমাত্র এতটুকু টপিকও ভালোভাবে দেখো, হ্যাঁ এতটুকু টপিকও ভালোভাবে ক্লিয়ার করো, তুমি একটা সিকিউ মোটামুটি ধরতে পারো, মানে ইজিলি আনসার করতে পারবা। তাহলে আমি একদম প্রথম দিকে যে টপিকটা দেখাইছিলাম তোমাদের ব্যাগ মানে বলের বিভিন্ন পার্ট, অ্যান্ড আরেকটা হচ্ছে এই পার্টটা, আরেকটা হচ্ছে কর্নিক পার্ট, এই তিনটা পার্ট যদি কেউ কভার করতে পারো ইনশাআল্লাহ তুমি ধরতে পারো, তুমি এখানে মানে সিকিউতে তোমার নিয়ে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এমসিকিউর জন্য তো আমরা বিভিন্ন প্যাটার্ন দেখলাম, এবং এমসি আর কিছু ছোটো ছোটো টপিক পরীক্ষায় কিন্তু প্রায় পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, সো এই ছিল আজকে আমাদের আসলে আমাদের যে নিউটনের বলবিদ্যা সেটা লাস্ট ক্লাস। সো আশা করি তোমরা আমাদের ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করেছো। সো তোমাদের পরবর্তী আবার কোনো একটা ফ্রি ক্লাস আবার তোমাদের সাথে আবার দেখাবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।